আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ হাসান শরীফ। আজকের আমাদের আপকামিং রেসিডেন্সির যে মক টেস্ট ছিল, সে মক টেস্টের যে সাবজেক্ট ফাইনাল, তার ফাইনাল এক্সামের আমাদের শর্ট ক্লাসে আপনারা জানেন যে নিউরন মেডিকেল একাডেমি প্রতিবারই পরীক্ষার আগে বিভিন্ন রকমের মক টেস্ট আমরা অ্যারেঞ্জ করে থাকি, যেটা আপনাদের দুটো কাজে হেল্প দেবে। একটি হচ্ছে কি আমাদের প্রিপারেশন, এবং নাম্বার টু হচ্ছে আমাদের পরীক্ষায় যে বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন টাইম ম্যানেজমেন্ট কিংবা পরীক্ষার সময় যে এনভায়রনমেন্টের যে নার্ভের জন্য যে স্ট্রংনেস, সেগুলো অ্যাক্টিভ করতে প্রতিবারের নিউরন মেডিকেল একাডেমি এরকম আমাদের যে মক টেস্ট গুলো অ্যারেঞ্জ করে, তার ধারাবাহিকতায় আজকে আমরা মক টেস্ট অ্যারেঞ্জ করেছি। সেই মক টেস্টের শর্ট ক্লাস আজকে আমরা ফার্মাকোলজি যে সাবজেক্ট ফাইনাল নিয়ে ডিসকাস করবো। এখানে আমাদের টোটাল 100 কোশ্চেন আছে, এবং এই 100 কোশ্চেনের মধ্যে জেনারেল ফার্মাকোলজি, অটোনমিক নার্ভাস সিস্টেম এবং সিস্টেমিক ফার্মাকোলজির উপরে টোটাল এমসিকিউ 80 নাম্বার, এবং এসবিএ অর্থাৎ সিঙ্গেল বেস্ট আনসার 20 নাম্বার। আমরা দেখে থাকি প্রতিবার যে রেসিডেন্সি এক্সাম, সেই রেসিডেন্সি এক্সামে আমাদের ফার্মাকোলজি থেকে অলমোস্ট 14 থেকে 17টি এমসিকিউ থাকে। তো আমরা যদি এই কোশ্চেন গুলো সলভ করতে পারি, আশা করি এখান থেকে অনেকটাই আপনারা টপিকস রিলেটেড কোশ্চেন পাবেন। এবং ফার্মাকোলজি আপনারা জানেন যে যে কোশ্চেন গুলো হয়, সেটি বরাবরই বিভিন্ন কমন টপিকস থেকে হয়, শুধুমাত্র হয়তো স্ট্রিম গুলো চেঞ্জ থাকে। তো আমরা স্টার্ট করতে পারি এখন কিভাবে আমরা পরীক্ষাগুলো করব। নাম্বার ওয়ান, এমসিকিউ। আমরা প্রথমে এমসিকিউ গুলো ডিসকাস করব, তারপর আমরা সিঙ্গেল বেস্ট আনসার যাব। সো বায়োট্রান্সফরমেশন অফ এ ড্রাগ। আমরা জানি বায়োট্রান্সফরমেশন হচ্ছে কি, এটা মেটাবলিজম অফ দ্য ড্রাগ। এখানে কি হয়, বায়োট্রান্সফরমেশনে ড্রাগস এর দুটো ইভেন্ট হয়। নাম্বার ওয়ান, এখানে একটা কেমিক্যাল অল্টারেশন হবে বডিতে, এবং নাম্বার টু, ড্রাগস এর কিছু বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি চেঞ্জ হবে। এবং কেমিক্যাল অল্টারেশনটা কেমন হয়, একটি হচ্ছে কি আমাদের লিপিড সলিউবল ড্রাগ কনভার্ট টু ওয়াটার সলিউবল ড্রাগ, অথবা নন পোলার ড্রাগ কনভার্ট টু পোলার ড্রাগ, অথবা আয়োনাইজড ড্রাগ, নন আয়োনাইজড ড্রাগ কনভার্ট টু আয়োনাইজড ড্রাগ। অর্থাৎ তাদের পোলারিটি কিংবা আয়োনাইজেশন চেঞ্জ হয়ে সেই ড্রাগগুলো লিপিড সলিউবল থেকে ওয়াটার সলিউবল হবে। কেন হবে? যেহেতু ড্রাগগুলো ইউরিন দিয়ে এলিমিনেশন হবে। সেই ইউরিন দিয়ে এলিমিনেশন হওয়ার জন্য আমরা জানি যে ড্রাগের ওয়াটার সলিউবিলিটি যত বেশি থাকবে, সেই ড্রাগ তত বেশি এলিমিনেশন হবে। এবং নাম্বার টু যে চেঞ্জটি হয়, সেটি হচ্ছে ড্রাগসের যে অ্যাক্টিভিটি। ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাক্টিভ ড্রাগগুলো ইনঅ্যাক্টিভ হয়, তারপর বডি থেকে এলিমিনেশন হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখতে পাই, যেমন অ্যাক্টিভ ড্রাগ কিছু টক্সিক মেটাবোলাইটস হয়, যেমন প্যারাসিটামল। অ্যাক্টিভ ড্রাগ আরো বেশি অ্যাক্টিভ কম্পোনেন্ট হয়, অথবা ইনঅ্যাক্টিভ ড্রাগ অ্যাক্টিভ হতে পারে, যেটাকে আমরা প্রো ড্রাগ বলে থাকি। সো দিস আর দ্য বায়োট্রান্সফরমেশন। আমরা টেস্টিং গুলো দেখি যে বায়োট্রান্সফরমেশন নাম্বার ওয়ান, কেমিক্যাল অল্টারেশন অফ দ্য ড্রাগ ইনসাইড দ্য বডি। আমরা বলেছিলাম যে বায়োট্রান্সফরমেশন কি, ইজ দ্য কেমিক্যাল অল্টারেশন ইন দ্য বডি। সো দিস ইজ ট্রু। ডিপোজিশন অফ ড্রাগ ইন দ্য টিস্যু। নর্মালি বায়োট্রান্সফরমেশন কিংবা মেটাবলিজম হওয়ার পরে ড্রাগ গুলো বডি থেকে এলিমিনেট হয়, নট ডিপোজিশন। সো দিস ইজ ফলস। বাইন্ডিং অফ ড্রাগ উইথ প্লাজমা প্রোটিন, এটাও ফলস, যেহেতু ড্রাগ যেখানে এলিমিনেশন হবে সেখানে প্লাজমা প্রোটিন হওয়ার কোনো চান্স থাকে না। নন পোলার ড্রাগ কনভার্ট টু পোলার ড্রাগ। আমরা একটু আগে বলে আসলাম কি, যে নন পোলার ড্রাগ এবং নন আয়োনাইজ ড্রাগ কনভার্ট টু পোলার ড্রাগ অথবা আয়োনাইজ ড্রাগ। সো দিস ইজ ট্রু। অ্যান্ড ইনঅ্যাক্টিভ ড্রাগ কনভার্ট টু অ্যাক্টিভ ড্রাগ। দিস ইজ ট্রু। কারণ কি, আমরা যখন প্রোডাক্ট পড়বো কিংবা আমরা যখন প্রোডাক্ট পড়েছি, আমরা দেখেছি যে কিছু কিছু ড্রাগ, যেমন লেবোডোপা, এটি একটি ইনঅ্যাক্টিভ ড্রাগ, যে ড্রাগসটা আমাদের মেটাবলিজম হওয়ার পরে কিংবা বায়ো ট্রান্সফরমেশন হওয়ার পরে সেই ড্রাগসটা পরবর্তীতে অ্যাক্টিভ হয়। সো দিস ইজ ট্রু। তাহলে এখানে ট্রু হচ্ছে এ, ডি আর ই। আচ্ছা, এরপর অ্যাগনিস্ট একটা ড্রাগ দ্যাট হ্যাভ বিন। আমরা জানি যে হোয়াট ইজ অ্যাগনিস্ট। অ্যাগনিস্ট হচ্ছে এমন একটা ড্রাগ যে ড্রাগ রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং তারপরে ইফেক্ট প্রডিউস করবে। রিসেপ্টরের সাথে বাইন্ড করাকে আমরা অ্যাফিনিটি বলি, এবং যে ইফেক্টটা তৈরি হয় এটাকে আমরা বলি এফিকেসি। সো একটা অ্যাগনিস্ট হইতে হলে ড্রাগসকে অবশ্যই রিসেপ্টরের সাথে বাইন্ড করে ইফেক্ট তৈরি করতে হবে, অর্থাৎ ড্রাগসের অ্যাফিনিটি থাকতে হবে এবং একই সাথে এফিকেসি থাকতে হবে। যদি অ্যাফিনিটি থাকে, যদি এফিকেসি না থাকে, তাকে আমরা অ্যাগনিস্ট বলবো না। দিস ড্রাগ উইল বি অ্যান্টাগনিস্ট। আমরা জানি রিসেপ্টরের উপর বাইন্ডিং এর উপর ড্রাগসকে আমরা অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, পার্শিয়াল অ্যাগনিস্ট এবং ইনভার্স অ্যাগনিস্ট
এই কয়েকটা নাম দিতে পারি। অ্যাগোনিস্ট হচ্ছে যার অ্যাফিনিটি এফিকেসি দুটোই থাকবে, এটা হচ্ছে অ্যাগোনিস্ট। অ্যান্টাগনিস্ট হচ্ছে যে ড্রাগসটি রিসেপ্টরের সাথে বাইন্ড করবে কিন্তু কোনো ইফেক্ট তৈরি করবে না, দিস ইজ কল্ড অ্যান্টাগনিস্ট। পার্শিয়াল অ্যাগোনিস্ট কি, যেটি অ্যাফিনিটি থাকবে কিন্তু তার ফুল যে এফিকেসি সেটা থাকবে না, এফিকেসি তুলনামূলক কম থাকে, দিস ইজ কল্ড পার্শিয়াল অ্যাগোনিস্ট। আর ইনভার্স অ্যাগোনিস্ট হচ্ছে কি তার অ্যাফিনিটি থাকবে, তার এফিকেসিও থাকবে, কিন্তু যে ইফেক্টটা তৈরি হবে সেটি তার যে অ্যাগোনিস্ট থাকবে সেই অ্যাগোনিস্টের ঠিক অপোজিট অ্যাকশনটা তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় ইনভার্স অ্যাগোনিস্ট। সো হিয়ার দ্য স্টেম, নাম্বার ওয়ান অনলি অ্যাফিনিটি ফর রিসেপ্টর, শুধু যেহেতু অনলি বলা হয়েছে তাহলে দিস ইজ ফলস। হ্যাঁ, এটা একটু কারেকশন আছে। তাহলে যদি বলা হতো অ্যাফিনিটি ফর রিসেপ্টর তাহলে সেটা আমরা ট্রু বলতে পারতাম, যেহেতু এখানে অনলি মেনশন করে দেওয়া আছে তাহলে এটা হচ্ছে ফলস। অনলি এফিকেসি ফর রিসেপ্টর এটাও ফলস, যদিও তার এফিকেসি আছে কিন্তু যেহেতু এখানে অনলি মেনশন করা আছে তাহলে এটা হচ্ছে ফলস। ভেরি লো ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি, this is true. Both affinity and efficacy for receptor, this is true, are mostly regulatory molecule. To correction, the both affinity and efficacy for receptor, this is true, are mostly regulatory molecules, this is true. Now, features of type A adverse drug reaction. আমরা এডিআর যখন পড়ি, এডিআর এর যে টাইপস পড়েছি আমরা এ বি সি ডি ই। সো এখানে যে টাইপ এ, এটার যে ফিচার কি থাকতে পারে, আমরা জানি যে টাইপ এ এর যে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন সেখানে তার কিছু স্পেসিফিক ফিচার থাকে, সেটা কি, এই এই টাইপ এ হচ্ছে এ ফর অ্যাগমেন্টেড, অর্থাৎ এটির যে অ্যাডভার্স ইফেক্টটা দিস ইজ ডোজ ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা ডোজের সাথে সম্পর্কিত। আমি যদি কোনো পেশেন্টকে তার নির্দিষ্ট ডোজের চাইতে বেশি দিয়ে দিই তখনই আমাদের টাইপ এ অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশনটা প্রডিউস হয় কিংবা দেখা দেয়। সো এটা যেহেতু ডোজ ডিপেন্ডেন্ট, সো আমরা বুঝতে পারি যে একটা ড্রাগস যে বেশি দিলে তার অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হচ্ছে, সো দিস ইজ প্রেডিক্টেবল। অর্থাৎ আমি যে এক্সাম্পল দিই, আমরা জানি যে আমি ধরে রাখি যে আমরা একটা পেশেন্টকে আমি যদি ডায়াবেটিস কন্ট্রোল করতে চাই ইনসুলিন দিয়ে, তার 10 ইউনিট দিলে তার কি হবে, ডায়াবেটিসটা ব্লাড গ্লুকোজ লেভেল নর্মাল থাকবে। কিন্তু আমি যদি তাকে 20 ইউনিট দিয়ে দিই তাহলে কিন্তু তার যে হাইপোগ্লাইসিমিয়া হবে, এই যে 20 ইউনিট দিলে যে হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে এটাকে বলা হয় তার টাইপ এ। যেহেতু এটা আমরা প্রেডিক্ট করতে পারি দুজন, এটা হচ্ছে প্রেডিক্টেবল এবং এটা হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট এবং এটি হচ্ছে রিভার্সিবল, এটা আমরা ইচ্ছে করে রিভার্স করতে পারি। দে হ্যাভ ইমিউনোলজিক্যাল বেসিস, এখানে কোনো ইমিউনোলজিক্যাল বেসিস নেই, যদি ইমিউনোলজিক্যাল কন্ডিশন চলে আসে তখন এটা হচ্ছে টাইপ 2 বিজার্ভ রিঅ্যাকশন। আর দিস ইজ দ্য সাইড ইফেক্ট অফ দ্য ড্রাগ, দিস ইজ ট্রু। তাহলে এখানে ডোজ ডিপেন্ডেন্ট টু, রিভার্সিবল টু, প্রেডিক্টেবল ট্রু, সাইড ইফেক্ট অফ দ্য ড্রাগ দিস ইজ ট্রু, দে হ্যাভ ইমিউনোলজিক্যাল বেসিস, এটা হচ্ছে ফলস। ইমিউনোলজিক্যাল বেসিস কার থাকবে, যখন আমরা টাইপ বি অর্থাৎ বিজার টাইপ অফ অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন করবো তখন তার ইমিউনোলজিক্যাল বেসিস আসবে, যেটাকে আমরা বলবো ইডিওসিনক্রেসি অথবা হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন। দেন ট্রাইডোজেনিক ড্রাগ, আমাদের অনেকগুলো ট্রাইডোজেনিক ড্রাগস আছে, এটা আপনাদেরকে একটু দেখতে হবে। আমরা এখানে যে ড্রাগ গুলো মোস্ট কমনলি পরীক্ষা আসে ইম্পর্টেন্ট সেগুলো একটা চার্ট এখানে দিয়ে দিয়েছি। যেমন ট্রাইডোজেনিক ড্রাগ হচ্ছে অ্যামিউডারন, অ্যামিনোগ্লাইকোসাইড, বিটা ব্লকার, মরফিন, কিটোরোলাক, প্রাইমাকুইন, ফেনিটুইন, সালফোনামাইড, সালফানিক ইউরিয়া, অ্যান্টিসাইকোটিক, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, ওয়ারফেরিন, আরো অনেকগুলো ড্রাগস আছে অ্যান্টিবায়োটিক এর মধ্যে। এখানে সালফোনামাইড, অ্যামিনোগ্লাইকোসাইড, ফ্লুরোকুইনিলন, ইরিথ্রোমাইসিন, দিস ইজ ম্যাক্রোলিস গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক। এটাকে আমরা ইরিথ্রোমাইসিন এবং ম্যাক্রোনিডাজল, এটা 100% টেরাডোজেনিক না, এটা না, মানে প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড না, এটাকে বলা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেটেড। আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই ডোজটাকে রিডিউস করে দিতে হবে। এছাড়া টেট্রাসাইক্লিন, রিবাবেরিন, রেসোফালবিন, ক্লোরামফেনিকল এবং ওয়ারফিন এগুলো হচ্ছে কি আমাদের টেট্রাজেনিক ড্রাগ। সো এখানে ফেনিটুইন দিস ইজ ট্রু, রেটিনয়েডস দিস ইজ ট্রু। ইরিথ্রোমাইসিন যেহেতু আমরা বললাম যে এটি কিছু ইফেক্ট তৈরি করে, সেক্ষেত্রে এটা রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড প্রেগনেন্সিতে, হ্যাঁ, কিন্তু এটা 100% কন্ট্রাইন্ডিকেটেড না, যেটা আপনাদের ডেভিডসনে আছে দেখে নেবেন। ক্যাপটোপ্রিল, দিস কজেস ফিটাল টক্সিসিটি, এটি হচ্ছে গিয়ে ট্রু। আর ফলিক অ্যাসিড দিস ইজ ফলস, কিন্তু ফলিক অ্যাসিড আমরা প্রেগনেন্সিতে বরং আরো বেনিফিশিয়াল। ড্রাগ কজেস ডিক্রিজ অ্যাকুয়াস হিউমার সিক্রেশন, ইন্ট্রাকুলার প্রেশার
আমরা জানি বেশ কিছু ড্রাগ ইন্ট্রাঅকুলার প্রেশার অর্থাৎ গ্লুকোমাতে আমরা ইউজ করি। সেই ড্রাগ গুলোর মধ্যে কিছু কিছু ড্রাগস আছে আমাদের অ্যাকুয়াস হিউমারের সিক্রেশনটাকে ডিক্রিজ করবে, এন্ড কিছু কিছু ড্রাগস অ্যাকুয়াস হিউমারের যে আউটফ্লো সেটাকে ইনক্রিজ করে। আমরা একটু দেখি কোন কোন ড্রাগসটা অ্যাকুয়াস হিউমার আউটফ্লোকে ইনক্রিজ করবে এন্ড কোনটি কোনটি সিক্রেশনকে ডিক্রিজ করবে। আমরা যদি অ্যাজ এ হোল গ্লুকোমাতে কি কি ড্রাগ ইউজ করা হয় দেখি। নাম্বার ওয়ান পলিনোমাইমেটিক ড্রাগস, নাম্বার টু আলফা অ্যাগোনিস্ট। আলফা অ্যাগোনিস্টের মধ্যে আমরা দুই ধরনের ড্রাগ দেখি, একটা হচ্ছে নন সিলেক্টিভ এবং সিলেক্টিভ আলফা। সো এখানে দুটো গ্রুপ, এন্ড বিটা ব্লকার, দেন হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর এবং প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, ল্যাটানোপ্রোস্ট, বিমাটোপ্রোস্ট, ট্রেভোপ্রোস্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। তাহলে এইগুলোর মধ্যে, এই 6টা গ্রুপসের মধ্যে আমরা দেখতে পাই 3টি গ্রুপস অফ ড্রাগস হচ্ছে আমাদের অ্যাকুয়াস হিউমারের আউটফ্লো বাড়াবে, এবং 3টে গ্রুপসের ড্রাগ অ্যাকুয়াস হিউমারের প্রোডাকশনটা ডিক্রিজ করবে। ডিক্রিজ করে কে? আলফা অ্যাগনিস্টের মধ্যে, যেটা সিলেক্টিভ আলফা অ্যাগনিস্ট, তার মধ্যে অ্যাপ্রাক্লোনিডিন এবং ব্রোমিনিডিন, এই ড্রাগ গুলো হচ্ছে আমাদের অ্যাকুয়াস হিউমার সিক্রেশন ডিক্রিজ করবে। বিটা ব্লকার, দিস ডিক্রিজ দ্য this decrease the production of the aqueous humor, and carbonic anhydrase inhibitor, this also decrease the secretion of the aqueous humor. সো মাঝখানের যে মিডল 3টা গ্রুপ, এগুলো হচ্ছে আমাদের aqueous humor সিক্রেশন কমাবে, এবং বাকিগুলো হচ্ছে আমাদের aqueous humor সিক্রেশন আউটফ্লো ইনক্রিজ করবে। So here the question, the drugs causes decrease aqueous humor secretion. Number one, acetazolamide, ব্রিনজোলামাইড। আমরা জানি দুটো ড্রাগস হচ্ছে আমাদের কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, সো দিস ইজ ট্রু। টিমোলল আমরা দেখেছি, দিস ইজ দ্য বিটা ব্লকার, দিস ইজ ট্রু। পাইলোকর্পিন হচ্ছে এটা কোইনোমাইমেটিক ড্রাগ, এবং ইটস কজেস ইনক্রিজ আউটফ্লো অফ দ্য অ্যাকুয়াস হিউমার থ্রু দ্য ওপেনিং অফ দ্য ক্যানেল অফ স্লিপ, সো দিস ইজ ফলস। এবং ব্রিমোনিডিন, এটা হচ্ছে আমাদের আমরা যেটা পড়েছিলাম যে সিলেক্টিভ যে আলফা টু অ্যাগনিস্ট, সে ড্রাগস, সো দিস ইজ দ্য ট্রু। দেন ড্রাগস মেটাবোলাইজ বাই অ্যাসিটাইলেশন। আমরা যখন মেটাবলিজম পড়বো কিংবা পড়েছি, তখন আমরা দেখেছি যে আমাদের মেটাবলিজমের যে সেকেন্ড ফেজ ড্রাগ রিঅ্যাকশন আছে, সেখানে অনেকগুলো রিঅ্যাকশন থাকে। একটা হচ্ছে অ্যাসিটাইলেশন, গ্লুকুরেশন, মিথাইলেশন, সালফার কনজুগেশন। তো এখান থেকে যেটা আমাদের অ্যাসিটাইলেশনটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে বেশ কয়েকবার কোশ্চেন আসে কোন কোন ড্রাগস অ্যাসিটাইলেশনের মাধ্যমে কিংবা অ্যাসিটাইলেশন প্রসেসের মাধ্যমে মেটাবলিজম হয়। তাহলে আমরা যদি একটু লিস্টটা দেখি, অ্যাসিটাইলেশনের মধ্যে আমরা দেখি যে সালফোনামাইড, হাইড্রালাজিন, হিস্টামিন, আইসোনিয়াজাইড, ক্লোকেনামাইড, ক্লোনাজিপাম, ড্যাপসন এবং মেসকালিন, এই ড্রাগ গুলো হচ্ছে আমাদের অ্যাসিটাইলেশনের মাধ্যমে আমাদের মেটাবলিজম হয়। So here the question, drug metabolized by acetylation are epinephrine, this is false; hydrolazine, this is true; isoniazide, this is true; morphine, false; এবং sulfonamide, this is true. তাহলে hydrolazine, isoniazide and sulfonamide। আচ্ছা, এবার হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম। ফার্স্ট পাস মেটাবলিজম আমরা জানি যে হোয়াট ইজ ফার্স্ট পাস মেটাবলিজম, দিস ইজ দ্য এলিমিনেশন অফ ড্রাগস in the liver before reaching the systemic circulation। অর্থাৎ একটা ড্রাগ সিস্টেমিক সার্কুলেশন রিচ করার আগে যদি লিভারে গিয়ে কিংবা হেপাটিক ফেজে গিয়ে যদি এখান থেকে এলিমিনেশন হয়ে যায়, সেটাকে আমরা বলি ফার্স্ট পাস মেটাবলিজম। এবং এই ফার্স্ট পাস মেটাবলিজমের সাথে আমাদের বায়োঅ্যাভেলেবিলিটি একটা বিশাল সম্পর্ক আছে। সেটি কি? যে সকল ড্রাগসের ফার্স্ট পাস মেটাবলিজম বেশি, তার বায়োঅ্যাভেলেবিলিটি কমে যায়, এবং যে সকল ড্রাগসের ফার্স্ট পাস মেটাবলিজম কম, তার বায়োঅ্যাভেলেবিলিটি বেড়ে যাবে। সো ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা আমাদের ড্রাগসের অ্যাক্টিভিটি কিংবা প্লাজমা কনসেন্ট্রেশনের উপর অনেকখানি ডিপেন্ডেন্ট, ফার্স্ট পাস মেটাবলিজমের উপর ডিপেন্ড করবে। সো ফার্স্ট পাস মেটাবলিজম এখানে আমরা একটু দেখি যে মে অকার্স ইন দ্য স্টোমাক, ডিপেন্ডস অন জেনেটিক ভেরিয়েশন, ডিপেন্ডস অন দ্য হেপাটিক সার্কুলেশন, ইন্ডিপেন্ডেন্ট অন রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, মোর এক্সক্রিশন রেশিও, মোর ফার্স্ট পাস মেটাবলিজম। তাহলে একটা ড্রাগস এর ফার্স্ট পাস মেটাবলিজম কোথায় হয় আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট পাস মেটাবলিজমের মেইন যেই অর্গান, সেটা হচ্ছে কি লিভার। লিভারের মধ্যে ফার্স্ট পাস মেটাবলিজম সবচেয়ে বেশি হয়। এছাড়াও ফার্স্ট পাস মেটাবলিজম হতে পারে কোথায়? ফার্স্ট পাস মেটাবলিজম হতে পারে আমাদের স্টোমাকের যে এপিথেলিয়াম আছে সেখানে হতে পারে, কিংবা জিআইটি যে এপিথেলিয়াম আছে সেখানেও আমাদের ফার্স্ট পাস মেটাবলিজম হওয়ার পসিবিলিটি থাকে। তো যদি বলা হয় যে
এখানে যদি স্টোমাক বলা হয়েছে কিংবা যদি এখানে জিআইটি এপিথেলিয়াম বলা হতো তাহলে কিন্তু সেটি আমাদের ট্রু হতো। এটা একটু আমাদের মনে রাখতে হবে। অনেক সময় আমরা যেহেতু সবসময় বলি হ্যাপাটিক ফার্স্ট ক্লাস মেটাবলিজম, দ্যাট মিনস আমরা মনে করি যে যে শুধু মনে হয় লিভারে হয়, তা না। হ্যাঁ, এটা কিন্তু আমাদের লিভার ছাড়াও বিশেষ করে স্টোমাকের এপিথেলিয়াম এবং জিএটি এপিথেলিয়াম আমাদের ফার্স্ট ক্লাস মেটাবলিজম হতে পারে। আচ্ছা, তাহলে দিস ইজ ট্রু, ডিপেন্ডস অন গ্যাস্ট্রিক জেনেটিক ভেরিয়েশন। এটা অনেকখানি ট্রু, জেনেটিক ভেরিয়েশনের সাথে আমাদের ফাস্ট ফাস্ট মেটাবলিজম অনেকখানি ডিপেন্ডেন্ট। ডিপেন্ডস অন দ্য হ্যাপাটিক সার্কুলেশন। হ্যাপাটিক সার্কুলেশনে যত বেশি ব্লাড সাপ্লাই হবে তত আমাদের ফাস্ট ফাস্ট মেটাবলিজম বেশি হবে। ইন্ডিপেন্ডেন্ট অন রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ দিস ইজ এ ফলস। কারণ কি আমরা জানি যে ফাস্ট ফাস্ট মেটাবলিজম রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন অনেকখানি রিলেটেড। যে সকল ড্রাগ সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে রিচ করতে পারে, যেমন ইন্টারভেনাস, ইন্টারমাসকুলার কিংবা সাবলিঙ্গুয়াল রুটস এর এই ড্রাগস গুলো, কিংবা লোয়ার পার্ট অফ দ্য রেকটাম, এখানে যদি আমরা কোনো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করি তাহলে কিন্তু এই ড্রাগস গুলো সরাসরি আমাদের সিস্টেমিক সার্কুলেশনে যায় বাই উইদাউট পাসিং দ্য লিভার। সো এখানে যেহেতু বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অন রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, দিস ইজ ফলস। ডিপেন্ডেন্ট অন রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন হবে, অ্যান্ড মোর এক্সট্রাকশন রেশিও, মোর দ্য ফাস্ট পাস মেটাবলিজম, দিস ইজ ট্রু। এক্সট্রাকশন রেশিওটা কি? দ্য পার্সেন্টেজ অফ দ্য ড্রাগ রিমুভ বাই অ্যান অর্গান, অর্থাৎ একটা ড্রাগস যে কোনো অর্গান দ্বারা যে রিমুভ হচ্ছে তার যে অ্যামাউন্ট এবং সেখানে সেই অর্গানে কতটুকু ব্লাড সাপ্লাই হচ্ছে, এইটির যে রেশিও, এটাকে বলা হয় এক্সট্রাকশন রেশিও। সো এটার সাথে ফাস্ট ফাস্ট মেটাবলিজম অনেকখানি রিলেটেড। একটা ড্রাগস এর যত হাই এক্সট্রাকশন রেশিও হবে, ড্রাগস এর ফাস্ট পাস ইফেক্টও তত বেশি হবে। যেহেতু বলেছিলাম যে কি ড্রাগসের অর্গানে ব্লাড সাপ্লাই সাথে সাথে ড্রাগসের ফাস্ট মেটাবলিজমও বেশি হবে। সাবলিঙ্গুয়াল অ্যাবজর্পশন, আমাদের যে রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন গুলো আছে সেই রুটস এর মধ্যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট এবং ইমার্জেন্সি রুটস হচ্ছে সাবলিঙ্গুয়াল অ্যাবজর্পশন। তাহলে এই সাবলিঙ্গুয়াল রুটস এর অ্যাবজর্পশনের ক্ষেত্রে এখানে দেওয়া আছে ডিরেক্ট অ্যাক্সেস টু দ্য পোর্টাল ভেন, দিস ইজ ফলস। হ্যাঁ, যেহেতু সাবলিঙ্গুয়াল রুটস এর লিঙ্গুয়াল আর্টারির মাধ্যমে ড্রাগসটা সরাসরি আমাদের সিস্টেমিক সার্কুলেশনে রিচ করে, সো এটা আমাদের পোর্টাল ভেনে যাবে না। এবং এই পোর্টাল ভেনে না যাওয়ার জন্য কিন্তু ড্রাগ গুলো ফাস্ট ফাস্ট মেটাবলিজমকে অ্যাভয়েড করতে পারে। দিস ইজ ফলস। ক্যান অ্যাভয়েড ফাস্ট ফাস্ট মেটাবলিজম, দিস ইজ ট্রু। ক্যান বি গিভেন ইন ইমার্জেন্সি কন্ডিশন, দিস ইজ ট্রু। স্লো অ্যান্ড সাস্টেন্ড অ্যাবজর্পশন, দিস ইজ ফলস। সাবলিঙ্গুয়াল রুটস এর ড্রাগস গুলো রেপিড অ্যাবজর্পশন হবে এবং রেপিড অনসেট অফ অ্যাকশন হবে, অ্যান্ড মোর বায়োঅ্যাভেলেবিলিটি। যেহেতু তাদের ফাস্ট ফাস্ট মেটাবলিজম এই ড্রাগ গুলো অ্যাভয়েড করে, সো তাদের বায়োঅ্যাভেলেবিলিটিও মোর হবে। ড্রাগ ইনডিউস ডিজিজ ইজ নোন অ্যাজ, হ্যাঁ ড্রাগ ইনডিউস ডিজিজটাকে আমরা কি বলতে পারি? অ্যালার্জিক ইডিওসিনক্রেসি আইট্রোজেনিক ইনটলারেন্স আগমেন্টেড, এটাকে বলা হয় আইট্রোজেনিক। হ্যাঁ, যে সকল ড্রাগ নিজে যদি কোনো ড্রাগ ডিজিজ তৈরি করে, এটা বলা আইট্রোজেনিক। যেমন কি আমরা জানি এনএসআইডি কি করে? পেপটিক আলসার ডিজিজ করে, তাহলে এই পেপটিক আলসার ডিজিজ আইট্রোজেনিক। অথবা এনএসআইডি আমাদের রেনাল নেফ্রোপ্যাথি করবে, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো আইট্রোজেনিক ড্রাগ। অথবা আমাদের যে ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম, এটাকে বলা হয় আইট্রোজেনিক পার্কিনসনিজম। Following statements are correct about the termination of the drug action. একটা drug termination এর following statement correct কি আছে আমরা একটু দেখি। Drug must be excreted from the body to terminate their action. একটা ড্রাগস তার অ্যাকশনটা টার্মিনেট করার জন্য অবশ্যই বডি থেকে এলিমিনেশন হতে হবে। দিস ইজ এখানে বলা হচ্ছে এটা হচ্ছে ফলস। হ্যাঁ, ড্রাগ মাস্ট বি এক্সক্রিটেড ফ্রম দ্য বডি টু টার্মিনেট। একটা ড্রাগ শুধু টার্মিনেট হওয়ার জন্য বডি থেকে এলিমিনেশন হতে হবে তা না। হ্যাঁ, এটা বডি থেকে এলিমিনেশন না হয়েও আমাদের বিভিন্ন ড্রাগসের সাথে বাইন্ড করে কিংবা টিস্যুতে বাইন্ড করে তার অ্যাকশনটা টার্মিনেট হতে পারে। মেটাবলিজম মেটাবলিজম অফ দ্য ড্রাগ ইনক্রিজ দেয়ার ওয়াটার সলিবিলিটি। একটা ড্রাগস এর মেটাবলিজম হওয়ার পর আমরা প্রথমে দেখে আসলাম ড্রাগসটা লিপিড সলিবল থেকে ওয়াটার সলিবল হবে। সো দিস ইজ ট্রু। মেটাবলিজম অফ দ্য ড্রাগ অলওয়েজ অ্যাবলিশেস দেয়ার ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি। সব সময় যে তাদের ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাবলিশ হবে তা না। আমরা বলেছিলাম যে ম্যাক্সিমাম ড্রাগ অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হবে, অ্যাবলিশ হবে, কিন্তু কিছু কিছু ড্রাগস ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হতে পারে, কিছু কিছু ড্রাগস অ্যাক্টিভ থেকে মোর অ্যাক্টিভ হতে পারে।
ইভেন কিছু কিছু ড্রাগ অ্যাক্টিভ থেকে কি হবে, যে টক্সিক কম্পোনেন্ট হবে। সো দিস ইজ নট ট্রু, দিস ইজ ফলস। ডিস্ট্রিবিউশন অফ দ্য ড্রাগ আউট অফ ব্লাড স্ট্রিম টার্মিনেট দ্য ড্রাগ ইফেক্ট। একটা ড্রাগ যখন ব্লাড থেকে অন্য কোনো টিস্যুতে ডিস্ট্রিবিউট হয়ে যায়, তখন বলা উচিত ড্রাগস এর অ্যাকশন টার্মিনেট হয়। দিস ইজ নট ট্রু, বরঞ্চ সেটি স্টোর ফর্মে থাকে এবং পরবর্তীতে সেখান থেকে ড্রাগ রিলিজ হয়ে পুনরায় সিস্টেমিক সার্কুলেশনে এসে ড্রাগসটা অ্যাকশন করতে পারে। সো দিস ইজ ফলস। ফাস্ট পাস মেটাবলিজম মে ডিক্রিজ ড্রাগ অ্যাকশন, দিস ইজ ট্রু। তো আমরা একটু এক্সপ্লেনেশন দেখি। Disappearance from the bloodstream is not equivalent to the cessation of the drug action, যেটা বললাম। Lipid soluble drug convert to water soluble drug after the phase 2 reaction. Two drug convert to the active component of the after metabolism. Distribution of the drug out of bloodstream or storage form, and fast pass metabolism may decrease the drug action and bioavailability. Regarding absorption of the drug, এটা ড্রাগ অ্যাবজর্পশনের ক্ষেত্রে কি হতে পারে? অ্যাসিডিক ড্রাগ বেটার অ্যাবজর্ব ইন বেসিক মিডিয়া, দিস ইজ ফলস। অ্যাসিডিক ড্রাগ বেটার অ্যাবজর্ব ইন অ্যাসিডিক মিডিয়া। মনে রাখতে হবে অ্যাসিডিক ড্রাগ বেটার অ্যাবজর্ব ইন অ্যাসিডিক মিডিয়া। যেহেতু অ্যাসিডিক ড্রাগ যখন অ্যাসিডিক মিডিয়াতে যাবে তখন তার ডিসোসিয়েশন হয় না, সেটি আনপোলার থাকবে কিংবা নন পোলার থাকবে এবং আনআয়োনাইজ থাকবে। সো দিস ইজ ফলস। আয়োনাইজ ড্রাগ আর মোর অ্যাবজর্ব, দিস ইজ ফলস। আয়োনাইজ ড্রাগ হচ্ছে ড্রাগস ওয়াটার সলিউবল, ওয়াটার সলিউবল ড্রাগস এর অ্যাবজর্পশন কম হবে। Non-polar drug are more absorbed, this is true. Non-ionized drug are more lipid soluble, this is true. And basic drug better reabsorbed in alkaline urine. Basic drug alkaline urine অর্থাৎ বেসিক এনভায়রনমেন্টে ইউরিনের ক্ষেত্রে গেলে আমাদের রিঅ্যাবজর্পশনটা বেটার হবে, যেহেতু সেখানে সেটি লিপিড সলিউবল থাকে। সো দিস ইজ ট্রু। ড্রাগ অ্যাবজর্পশনের ক্ষেত্রে তিনটি ফ্যাক্টরস অনেকখানি ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে লিপিড সলিউবিলিটি, নন আয়োনাইজড এন্ড নন পোলার ড্রাগ। ক্রাইটেরিয়া অফ ফ্রি ড্রাগস, একটা ড্রাগস ফ্রি ড্রাগস এর ক্রাইটেরিয়া কি কি হতে পারে? এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ফ্রি ড্রাগ এবং প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগস এর ক্ষেত্রে। আমরা জানি যে ফ্রি ড্রাগ গুলো এটা ফ্রি থাকে, অর্থাৎ এই ড্রাগসটা ইচ্ছে করলে রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে, ইচ্ছে করলে সে অ্যাকশন করবে এবং অ্যাকশন করে ড্রাগসটা আর্লি বডি থেকে মেটাবলিজম হয়ে বডি থেকে আর্লি এলিমিনেশন হয়ে যাবে। কিন্তু প্লাজমা প্রোটিন বাইন্ডিং গুলো ড্রাগ গুলো ইচ্ছে করলে সে, যেহেতু একটা প্লাজমার সাথে বাইন্ড থাকে, সো ইচ্ছে করলে সে কোনো রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে না, সে কোনো ইফেক্ট তৈরি করতে পারবে না, তার মেটাবলিজম হবে না এবং তার এলিমিনেশনও ডিলে হবে। সো ক্রাইটেরিয়া অফ দ্য ফ্রি ড্রাগস আর ক্যান বি ইউজড ইন ইমার্জেন্সি কন্ডিশন। যেহেতু এটি কোনো প্রোটিনের সাথে বাইন্ড থাকে না, সিস্টেমিক সার্কুলেশনে গিয়ে সরাসরি রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যাকশন তৈরি করে, সো তার অনসেট অফ অ্যাকশনটা হচ্ছে আর্লি হবে। সো ইমার্জেন্সি কন্ডিশনের ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের ফ্রি ড্রাগ গুলো ইউজ করতে পারি। ইনঅ্যাক্টিভ ফর্ম অফ দ্য ড্রাগ, দিস ইজ ফলস, বরঞ্চ প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগস আর দ্য ইনঅ্যাক্টিভ ফর্ম। শর্ট ডিউরেশন অফ অ্যাকশন, দিস ইজ ট্রু। মে প্রডিউস টক্সিসিটি, দিস ইজ ফলস। আন্ডারগোজ মেটাবলিজম এন্ড এক্সক্রিশন, আন্ডারগোজ আর্লি মেটাবলিজম এক্সক্রিশন, দিস ইজ ট্রু। জিরো অর্ডার কাইনেটিক্স ফলোস, আমরা জানি যে একটি ড্রাগস বডি থেকে যখন এলিমিনেশন হয় দুটো ভাবে এলিমিনেশন হতে পারে, একটা হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স আর একটা হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। জিরো অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে ড্রাগস গুলো হচ্ছে কি, যখন আমরা হাই ডোজে ইউজ করি ড্রাগস, তখন ড্রাগস গুলো জিরো অর্ডার কাইনেটিক্স ইউজ ফলো করে, এবং যখন আমরা লো ডোজে ইউজ করা হয় তখন ড্রাগ গুলো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ইউজ করে। আচ্ছা, জিরো অর্ডার কাইনেটিক্স কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া গুলো কি? যেমন জিরো অর্ডার কাইনেটিক্স এর রেট অফ মেটাবলিজম রিমেন কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ এই ড্রাগ গুলো যতটুকু মেটাবলিজম হবে, যে পার্সেন্টেজটা মেটাবলিজম হবে সেটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এবং আম, উম, এই ড্রাগ গুলোর যে বডিতে ফিক্সড অ্যামাউন্ট অফ ড্রাগস বডি থেকে এলিমিনেশন হবে, এবং তাদের যে হাফ লাইফ থাকবে সে হাফ লাইফটা হচ্ছে গিয়ে আমাদের ভেরিয়েবল থাকবে। হ্যাঁ, দিস আর দ্য ক্রাইটেরিয়া অফ জিরো অর্ডার কাইনেটিক্স। যেমন একটু যদি আমরা এখানে দেখি যে জিরো অর্ডার কাইনেটিক্স এবং ফার্স্ট অর্ডার কাইনেটিক্স পার্থক্যটা কি, এটা বলতে হবে যে জিরো অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ উইল বি এক্সক্রিটেড। এখানে আমরা যতটুকু ড্রাগস দিই না কেন, ড্রাগস এর যে এলিমিনেশনটা হবে সেটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে। অর্থাৎ আমি যদি 100 মিলিগ্রাম ড্রাগ ইউজ করি, সে 100 মিলিগ্রাম ড্রাগস থেকে প্রতি আওয়ারলি যদি আমি হিসেব করি, তার যে 10 মিলিগ্রাম ইউজ বডি থেকে এলিমিনেশন হয়, তাহলে সেকেন্ড আওয়ারে সে 90 মিলিগ্রাম থেকে 10% অর্থাৎ 9 মিলিগ্রাম বডি থেকে এলিমিনেশন হবে। তার যে অ্যামাউন্টটা বের হবে সেটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, এবং তাদের যে হাফ লাইফ সেটা হচ্ছে ভেরিয়েবল, এবং ইট ইস ডোজ ডিপেন্ডেন্ট। ডোজ যদি আমি বাড়াই তাহলে তার এলিমিনেশন ইনক্রিজ হবে। কিন্তু যে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে ড্রাগস এর হচ্ছে কনস্ট্যান্ট ফ্র্যাকশন, এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট না বের হয়ে বডি থেকে ফ্র্যাকশন রিলিজ হবে, এবং তার হাফ লাইফ থাকবে হচ্ছে কনস্ট্যান্ট থাকবে অলওয়েজ।
Then which of the following types of drug will have maximum oral bioavailability? কোন কোন রুটস এ আমি যদি ড্রাগস গুলো ইউজ করি, কোন রুটস এর বায়োঅ্যাভেলেবিলিটি সবচেয়ে বেশি হয়? আমরা আগে বলেছিলাম যে আমাদের যে রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটি হচ্ছে আমাদের কিছু ওরাল এন্ড সিস্টেমিক এবং হচ্ছে কিছু প্যারেন্টেরাল। হ্যাঁ, সো এখানে আমরা একটু দেখি যে কোন কোন রুটস এর ড্রাগস এর বায়োঅ্যাভেলেবিলিটি সবচেয়ে ম্যাক্সিমাম। আমরা আগে একটা জিনিস পড়ে আসছি, সেটা হচ্ছে ফার্স্ট মাস মেটাবলিজম। বায়োঅ্যাভেলেবিলিটির সাথে সবচাইতে রিলেটেড ফ্যাক্টরস হচ্ছে আমাদের ফার্স্ট পাস মেটাবলিজম। যে সকল ড্রাগস অথবা যে সকল রুটস এর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করলে তাদের ফার্স্ট পাস মেটাবলিজম কিংবা লিভার ফেসে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে, সেই সকল রুটস এর ড্রাগস বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাবে। যেমন কি, যখন আমি যে ওরাল ইউজ করি, তাহলে সেই ড্রাগস গুলো আমাদের লিভারে যাবে, অ্যাবজর্পশন হওয়ার পরে সেখানে তার ফার্স্ট পাস মেটাবলিজম হবে, সো তাদের বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাবে। আমি যদি একটা ড্রাগস ক্যাপসুল ফর্মে ইউজ করি, কিংবা একটা ড্রাগ যদি আমি সাবস্টিটিউট ইউজ করি, সেটা যদি আপার যে আপার পার্ট অফ দ্য রেক্টাম অর্থাৎ পেকটিনোড লাইনের উপর থেকে সেটি অ্যাবজর্ব হয়, তাহলে কিন্তু সেই ড্রাগস গুলো আমাদের লিভারে যাবে এবং লিভারে গিয়ে সেখান থেকে ফাস্ট পাস মেটাবলিজম হবে। সো ড্রাগ উইথ হাই ফাস্ট পাস মেটাবলিজম, যে ড্রাগস গুলোর ফাস্ট পাস মেটাবলিজম বেশি হবে, তার বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাবে। হাইলি লিপিড সলিউবল ড্রাগস, আচ্ছা একটু এখানে স্ট্রিম গুলো মনে হয় একটু কারেকশন লাগবে। ড্রাগস উইথ হাই ফাস্ট পাস মেটাবলিজম, ও সরি, না ঠিক আছে, কোশ্চেনটা উল্টো আছে। বায়োঅ্যাভেলেবিলিটি বেশি হবে, যদি কম হতো তাহলে এটা ট্রু হতো, ফলস হতো। আচ্ছা, তাহলে যেহেতু ড্রাগস এর ফার্স্ট পাস মেটাবলিজম বেশি হলে ড্রাগস এর বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ড্রাগস এর মানে আমি একটা আবার বলি, সেটি হচ্ছে ড্রাগস এর ফার্স্ট পাস মেটাবলিজম যত বেশি হবে তত ড্রাগস এর বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাবে, এবং ফার্স্ট পাস মেটাবলিজম যত কম হবে ড্রাগস এর বায়োঅ্যাভেলেবিলিটি তত বাড়বে। সো এখানে যেহেতু হাই বলা হয়েছে, হাই ফার্স্ট পাস মেটাবলিজম, তাহলে ড্রাগস এর বায়োঅ্যাভেলেবিলিটি এখানে কম হবে। সো দিস ইজ ফলস, যেহেতু কোশ্চেনের মধ্যে দেওয়া আছে ম্যাক্সিমাম ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি। হ্যাঁ, দিস ইজ ফলস। হাইলি লিপিড সলিউবল ড্রাগস, যে সকল ড্রাগস এর লিপিড সলিউবিলিটি বেশি, সেই সকল ড্রাগস এর অ্যাবজর্পশন বেশি হবে, এবং অ্যাবজর্পশন বেশি হলে ড্রাগস এর বায়োঅ্যাভেলেবিলিটিও বেশি হবে। লার্জলি হাইড্রোফোবিক ড্রাগস, হাইড্রোফোবিক ড্রাগস হচ্ছে কি, আমরা জানি একটা হাইড্রোফোবিক, একটা হাইড্রোফিলিক। হাইড্রোফোবিক হচ্ছে কি ওয়াটার লিপিড সলিউবল ড্রাগস, মনে রাখতে হবে। হাইড্রোফোবিক মিন্স লিপিড সলিউবল ড্রাগস। সো লিপিড সলিউবল ড্রাগস এর একই কথা, তাদের অ্যাবজর্পশন বেশি হবে, তাদের বায়োঅ্যাভেলেবিলিটি বেশি হবে। কেমিক্যালি আনস্টেবল ড্রাগস, যে সকল ড্রাগস কেমিক্যালি আনস্টেবল, যেমন ওয়াটার অ্যাসিডিক ড্রাগস যদি অ্যাসিডিক এনভায়রনমেন্টে রিচ করে, সেক্ষেত্রে সে ড্রাগসটি ডিসোসিয়েট হয়ে যাবে এবং সেখানে পোলারাইজড হবে। পোলারাইজড হলে ড্রাগসটা ওয়াটার সলিউবল হবে, এবং ওয়াটার সলিউবল হলে ড্রাগসের অ্যাবজর্পশনটা কমে যাবে। অ্যাবজর্পশন কমে গেলে ড্রাগসের বায়োঅ্যাভেলেবিলিটিও কমে যাবে। সো দিস ইজ ফলস। ড্রাগস দ্যাট আর পি গ্লাইকোপ্রোটিন সাবস্ট্রেট, পি গ্লাইকোপ্রোটিন এটা একটা এমন একটা চ্যানেল, যে চ্যানেলটা আমাদের জিআই এপিথেলিয়ামে থাকবে, এবং এই চ্যানেলের কাজ হচ্ছে ড্রাগসকে জিআইটি এপিথেলিয়াম থেকে ইফ্লাক্স করা। অর্থাৎ আমরা জানি নর্মাল যে চ্যানেলগুলো থাকে, সেই চ্যানেলগুলোর মাধ্যমে ড্রাগস গুলো আউটসাইড থেকে সেলের ইনসাইডে যাবে, কিন্তু এই ডি গ্লাইকোপ্রোটিন এটা এমন একটা চ্যানেল যেটাকে বলা হয় ইফ্লাক্স চ্যানেল। এর কাজ হচ্ছে ড্রাগসকে জিআইটি এপিথেলিয়াম থেকে ড্রাগসকে পুনরায় আমাদের যে গ্যাস্ট্রিক যে জিআইটি লুমেন, সেই লুমেনের মধ্যে সে ড্রাগস গুলোকে ট্রান্সফার করে। সো যদি ড্রাগস জিআইটি এপিথেলিয়াম থেকে লুমেনের মধ্যে আবার পুনরায় ব্যাক করে, তাহলে বুঝতে হবে ড্রাগস এর অ্যাবজর্পশন কমে যাবে, এবং অ্যাবজর্পশন কমে গেলে বায়োঅ্যাভেলেবিলিটিও কমে যাবে। সো দিস ইজ ফলস। আমাদের সাথে একজন ডক্টর জয়েন করছেন, আফরোজা খানম, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, আমি আসলে খেয়াল করি না আপনি কখন জয়েন করছেন, তো আমি যখন দেখেছিলাম তখন দেখলাম যে কেউ নেই। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু যদি কোনো কোয়েরি থাকে আমাকে জানাবেন, আমি রেসপন্স করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ? আচ্ছা, ফলোইং এনজাইম ইজ ইনভলভ ইন দ্য ফেজ 1 ড্রাগ মেটাবলিজম। আমাদের ফেজ 1 ড্রাগস এর যে মেটাবলিজম, এটা ফেজ 1 এবং ফেজ 2। আমরা জানি ফেজ 1 এর মধ্যে তিনটে রিঅ্যাকশন হয়, অক্সিডেশন, রিডাকশন এবং হাইড্রোলাইসিস, এবং ফেজ 2 এর মধ্যে অনেকগুলো এনজাইম থাকে, সেই এনজাইমের মাধ্যমে কিছু রিঅ্যাকশন হয়। এখানে বলা হচ্ছে ফেজ 1 এর মধ্যে কোন কোন এনজাইম রিলেটেড: পাইরুভেট,
কার্বক্সিলেজ, সাকসিনিক ডিহাইড্রোজিনেস, অ্যান এসিটাইল ট্রান্সফারেজ, অ্যালকোহল ডিহাইড্রোজিনেস, অ্যান্ড জ্যানথিন অক্সিডেজ। আমরা একটু দেখি এখানে ফেজ ওয়ান এর মধ্যে যে রিয়াকশন কিংবা যে এনজাইম গুলো আছে তার মধ্যে হচ্ছে কিছু থাকবে ম্যাক্রোজোমাল এবং কিছু থাকবে নন ম্যাক্রোজোমাল। আমাদের ক্লিনিক্যালি সবচেয়ে যে ইম্পর্টেন্ট ড্রাগ সাইটোক্রোম T450 এনজাইম, দিস ইজ এন মাইক্রোজোমাল এনজাইম। এবং আরেকটি এনজাইম থাকবে সেটা হচ্ছে NADPH CP450 রিডাক্টেস। এন্ড নন ম্যাক্রোজোমাল এনজাইমের মধ্যে হচ্ছে অ্যালডিহাইড কিংবা ডিহাইড্রোজিনেস, ডিঅ্যামাইনেস, স্টারেস, অ্যামাইডেজেস, ইপোক্সাইড হাইড্রেটেস এবং জ্যানথিন অক্সিডেস। দিস আর দ্য ফেজ ওয়ান এনজাইম। আর এছাড়া আমাদের ফেজ টু তে কিছু এনজাইম থাকে। তার মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের গ্লুকুরাইল ট্রান্সফারেজ, সাকসিনেট ডিহাইড্রোজিনেস, দেন হচ্ছে কি সাকসিনেট ডিহাইড্রোজিনেস, এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এসিটাইলেজ যে এনজাইম থাকবে এসিটাইলেশন রিঅ্যাকশনের জন্য, সেগুলো থাকবে আমাদের ফেজ টু রিঅ্যাকশনের মধ্যে। তো এখানে দেওয়া হচ্ছে পাইরুভেট কার্বক্সিলেজ, এটা হচ্ছে ফেজ টু রিঅ্যাকশন এনজাইম। সাকসিনিক ডিহাইড্রোজিনেস, দিস ইজ অলসো দ্য ফেজ টু রিঅ্যাকশন এনজাইম। And acetyl transferase, this is the phase 2 reaction enzyme. Alcohol dehydrogenase, this is the phase 1 reaction enzyme. And xanthine oxidase, this is the phase 1 reaction enzyme. So নিচের যে দুটি থাকবে সেই দুটি হচ্ছে কি আমাদের ফেজ 2 ফেজ 1, এবং বাকিগুলো হচ্ছে কি ফেজ 2 রিঅ্যাকশন। একটু আদান দিচ্ছে, আমি একটু ওয়েট করি। জি। তো এখান থেকে আরেকবার একটা কোশ্চেন আসলে এরকম যে মাইক্রোজোমাল এনজাইম এবং নন মাইক্রোজোমাল এনজাইমের মধ্যে ডিফারেন্স, তার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে মাইক্রোজোমাল এনজাইম গুলো হচ্ছে, এই এনজাইম গুলো হচ্ছে আমাদের ইনডিউসেবল।
এটাকে আমরা ইনডিউস করতে পারি, অর্থাৎ যে আমরা জানি যে সকল ড্রাগস এনজাইম ইনডিউসার আছে, সেই এনজাইম ইনডিউসিং ড্রাগ গুলো হচ্ছে কি আমাদের এই ড্রাগ গুলোকে ইনডিউস করতে পারে, এনজাইম গুলোকে ইনডিউস করতে পারে, কিন্তু নন মাইক্রোজোমাল এনজাইমকে কখনো ইনডিউস করা পসিবল হয় না। এটা একটু আমাদের মনে রাখতে হবে। দেন নিকোটিন রিসেপ্টর সাইটস ইনক্লুডস অফ দ্য ফলোইং। আমরা আমরা জানি যে আমাদের কোলিনোমাইমেটিক রিসেপ্টর থাকবে, মাস্কেরিক রিসেপ্টর এবং নিকোটিন রিসেপ্টর। এর মধ্যে কিছু কিছু রিসেপ্টর থাকবে, বিভিন্ন লোকেশন থাকে। মাস্কেরিন রিসেপ্টরের স্পেসিফিক কিছু লোকেশন থাকবে এবং নিকোটিন রিসেপ্টরের কিছু লোকেশন থাকে। নিকোটিনের ক্ষেত্রে আমরা জানি যে এটাকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে এন 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 এম। অর্থাৎ এন এন হচ্ছে কি নিউরোমাসকুলার জাংশন এবং হচ্ছে কিছু হচ্ছে গ্যাংলিয়া থাকবে। সো এখানে যেটা দেওয়া হচ্ছে যে স্টিম গুলো ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল, অ্যাড্রেনাল মেডুলারি সেল, প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়া, স্কেলেটাল মাসেল এনপ্লেট এন্ড গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল। এদের মধ্যে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল এবং গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, এই দুটো সেলের মধ্যে থাকবে বেসিক্যালি আমাদের মাস্কেনের রিসেপ্টর, অর্থাৎ এম রিসেপ্টর থাকবে। এন্ড অ্যাড্রেনাল মেডুলারি সেল, প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়া, স্কেলেটাল মাসেল এনপ্লেট, এর মধ্যে থাকে আমাদের নিকোটিনিক রিসেপ্টর। সো বি সি ডি ইজ ট্রু and bronchial smooth muscle and gastric parietal cell is the false. তাহলে explanation: bronchial smooth muscle receive the muscarinic stimuli, nicotinic subunit is present in the parasympathetic, sympathetic and adrenal medulla. C এর ক্ষেত্রে nicotinic subunit is present in the parasympathetic, sympathetic and adrenal medulla, এবং DO যেহেতু true, nicotinic receptor is present in the neuromuscular end plate and gastric parietal cell contain the muscarinic receptor। যেটা বললাম যে bronchial smooth muscle এবং gastric parietal cell contain the muscarinic receptor and resting are the supplied by nicotinic receptor, so, nicotinic neurotransmitter. Accepted therapeutic indication of anti-muscarinic drug include। তো আমরা anti-muscarinic যে ড্রাগ গুলো আছে, এই ড্রাগ গুলো আমরা কোথায় ইউজ করতে পারি? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, মোশন সিকনেস, পার্কিনসন ডিজিজ, পোস্ট অপারেটিভ ব্লাডার স্পাজম এবং জোগ্রেন সিনড্রোম। এর ক্ষেত্রে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে অ্যান্টি মাস্কিনিং যে ড্রাগ গুলো আছে, বিশেষ করে অ্যাট্রোপিন, হায়োসিন, তারপরে পাইরেনজেপিন, এই ধরনের কোনো ড্রাগ নরমালি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে ইউজ করা হয় না। সো দিস ইজ ফলস। মোশন সিকনেস এর ক্ষেত্রে আমরা জানি যে হায়োসিন ইজ দ্য ফার্স্ট চয়েস অফ ড্রাগ এবং দিস ইজ দ্য ড্রাগস অফ অ্যান্টি মাস্কিনিক ড্রাগস। তো দিস ইজ ট্রু। পার্কিনসন ডিজিজও আমরা যে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ গুলো ইউজ করতে পারি, স্পেশালি ইন দ্য ড্রাগ ইনডিউসড পার্কিনসন ডিজিজ। দিস ইজ ট্রু। পোস্ট অপারেটিভ ব্লাডার স্পাজমও আমরা এই অ্যান্টি মাস্কিনিক ড্রাগ গুলো ইউজ করা যায়। জোগ্রেন সিনড্রোমে নট অ্যান্টি মাস্কিনিক, বরঞ্চ কোলিনোমাইমেটিক ড্রাগস হচ্ছে কি জোগ্রেন সিনড্রোমে, বিশেষ করে ফাইসিস্টিমিন অথবা ফাইসিস্টিমিন ড্রাগ গুলো ইউজ করা হয়। সো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এন্ড জোগ্রেন সিনড্রোম আর দ্য ফলস, and motion sickness, Parkinson's disease, and post-operative bladder spasm, these are the true. The muscarinic antagonist hyoscine used in the motion sickness, muscarinic antagonist procyclin used in the Parkinson's disease, এবং oxybutynin used in the post-operative bladder spasm. Regarding the cathecol nucleus, অ্যাড্রেনার্জিক যে ড্রাগ গুলো আছে, এই ড্রাগ গুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, স্পেশালি ন্যাচারাল, বিশেষ করে যারা ন্যাচারাল ড্রাগস, ক্যাথেকোলামাইন এবং নন ক্যাথেকোলামাইন। ক্যাথেকোলামাইন বলা হচ্ছে কেন? কারণ দে কন্টেন দ্য ক্যাথেকল নিউক্লিয়াস অন দ্যার স্ট্রাকচার। যে সকল ড্রাগস ক্যাথেকোলামাইন, যে সকল ড্রাগস তাদের স্ট্রাকচারের মধ্যে ক্যাথেকল নিউক্লিয়াসটা কন্টেন করে তাদেরকে বলা হয় ক্যাথেকোলামাইন, এবং যারা সেই ক্যাথেকল নিউক্লিয়াসটা কন্টেন করবে না তাদেরকে বলা নন ক্যাথেকোলামাইন। এখন সেই ক্যাথেকল নিউক্লিয়াস আসলে দেখতে কেমন? এটা একটা বেনজিন রিং এর মতো স্ট্রাকচার। এখানে 6টা কার্বন থাকে এবং এই 6টা কার্বনের সাথে থার্ড এবং ফোর্থ পজিশন একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড, এই যে থার্ড এবং ফোর্থ হাইড্রোক্সিল গ্রুপ যদি অ্যাটাচ থাকে এটাকে আমরা বলি ক্যাথেকল নিউক্লিয়াস। তাহলে হাইড্রোক্সিল গ্রুপ প্রেজেন্ট ইন দা থার্ড এন্ড ফোর্থ পজিশন। সো দিস ইজ ট্রু। এবং এই ক্যাথেকল নিউক্লিয়াস থাকার আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, যে সকল ড্রাগ ক্যাথেকল নিউক্লিয়াসটা কন্টেন করে দে আর দ্য ওয়াটার সলিউবল ড্রাগস, এবং নন ক্যাথেকোলামাইন আর দ্য লিপিড সলিউবল ড্রাগস। এটা একটা আমরা মনে রাখবো। দেন অ্যামাইনো গ্রুপ are present at the third carbon position. It's a false. Amino group are present in the fourth carbon position. More lipid soluble, যেহেতু বললাম যে ক্যাথেকল নিউক্লিয়াস যাদের থাকবে তারা হচ্ছে কি মোর ওয়াটার সলিউবল ড্রাগস। এজন্য আমরা ডোপামিন যদি ইউজ করি পার্কিনসন ডিজিজে, যেহেতু ডোপামিন ইজ দ্য ক্যাটেকোলামাইন, সো এই ডোপামিনটা আমাদের ব্লাড ব্রেইনকে ক্রস করতে পারে না, এজন্য আমরা এটাকে প্রোডাক্ট হিসেবে ল্যাবোডোপা ইউজ করা হয়।
because of levodopa is the water soluble drugs. CNS penetration is the less, যেহেতু তারা ওয়াটার সলিউবল এজন্য ক্যাটেকোলামাইন ড্রাগস গুলো সিএনএস পেনিট্রেশন থাকবে লেস। ট্রু। এপিড্রিন কন্টেইন দ্য ক্যাটেকল নিউক্লিয়াস। ফলস। এপিড্রিন আর দ্য নন ক্যাটেকোলামাইন। ক্লোনিডিন। ক্লোনিডিন হচ্ছে এমন একটি ড্রাগ যেটা হচ্ছে কি আমাদের সিম্পাথোমাইমেটিক ড্রাগস, কিন্তু তার কাজ হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা কমাবে। যদিও সিম্পাথোমাইমেটিক ড্রাগস, বাট ইট ডিক্রিজ দ্য সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। কিভাবে করে? আমাদের যে প্রি সিনাপটিক নিউরন থাকবে সেখানে একটি আলফা 2 রিসেপ্টর থাকে। ক্লোনিডিন সে আলফা 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে ফার্দার যে নিউরোট্রান্সমিটার রিলিজ হওয়া, সে নিউরোট্রান্সমিটার কিংবা অ্যাড্রেনালিন কিংবা নন অ্যাড্রেনালিন রিলিজ হওয়া, সেটাকে তারা ইনহিবিট করে। এই জন্য এই আলফা 2 রিসেপ্টরকে বলা হয় অটো ইনহিবিটরি, সে সবকিছু ইনহিবিট করবে। সো ক্লোনিডিন বাইন্ডস উইথ দিস আলফা 2 রিসেপ্টর and inhibit the release of further noradrenaline. তার নরঅ্যাড্রেনালিন রিলিজ হলে কি হবে? নরঅ্যাড্রেনালিন যে কাজগুলো করতে সে কাজগুলো হবে না। যেমন কি রিডিউস কার্ডিয়াক আউটপুট, দিস ইজ ট্রু। রিডিউস ভাস্কুলার রেজিস্ট্যান্স, যেহেতু অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন কি করে? ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়াবে, সো এটা ক্লোনিডিন ডিক্রিজ করবে, দিস ইজ ট্রু। ইনক্রিজ সিম্প্যাথেটিক আউটফ্লো, এটা হচ্ছে ফলস। আগে বললাম তারা সিম্প্যাথেটিক আউটফ্লোটাকে কমাবে। এবং আলফা 2 সিলেক্টিভ অ্যান্টাগনিস্ট, দিস ইজ ট্রু, not false. And causes sedation, it causes sedation, হ্যাঁ। তাহলে এখানে ফলস হচ্ছে শুধুমাত্র ইনক্রিজ দ্য সিম্প্যাথেটিক আউটফ্লো, ইট ডিক্রিজ দ্য সিম্প্যাথেটিক আউটফ্লো। অ্যাসিটাইলকোলিন সিনথেসিস ইনহিবিটেড বাই। অ্যাসিটাইলকোলিন বিভিন্ন রকমের ড্রাগস এর মাধ্যমে আমরা ইনহিবিট করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে গিয়ে হেমিক্লোনিয়াম, বোটুলিনাম টক্সিন এবং বেসামিকল। মিটাইরোসিন এবং গুয়ানিথিডিন, দে ইনহিবিট দ্য সিনথেসিস অফ নন অ্যাড্রেনালিন। মিটাইরোসিন এবং গুয়ানিথিডিন এই দুটো ড্রাগস হচ্ছে গিয়ে ইনহিবিট করবে নর অ্যাড্রেনালিন রিলিজ করা। আর অ্যাসিটাইলকোলিন রিলিজ ইনহিবিট করবে হেমিক্লোনিয়াম, বোটুলিনাম টক্সিন এবং বেসামিকল। অর্থাৎ এখানে ডি, বি, সি এন্ড ই হচ্ছে গিয়ে ট্রু। মিটাইরোসিন এবং গুয়ানিথিডিন, দিস আর দা ফলস। বিটা ব্লকার হ্যাভিং লোকাল অ্যানেস্থেটিক ড্রাগস। বিটা ব্লকার গুলোর মধ্যে আমরা অনেকগুলো প্রপার্টিজ দেখতে পাই। কিছু কিছু বিটা ব্লকার আছে লোকাল অ্যানেস্থেটিক প্রপার্টিজ থাকে, কিছু কিছু বিটা ব্লকার ইন্ট্রিনসিক সিম্প্যাথোমাইমেটিক প্রপার্টিজ থাকবে। সো এখানে জানা যেটা কোশ্চেন, যে বিটা ব্লকার হ্যাভিং লোকাল অ্যানেস্থেটিক অ্যাক্টিভিটি, কোন কোন ড্রাগসের লোকাল অ্যানেস্থেটিক অ্যাক্টিভিটি আছে? একটা হচ্ছে এটিনোলল, লেবেডোলল, পিন্ডোলল, কার্বিডোলল এন্ড প্রোপানোলল। আমরা এখানে একটু দিয়ে দিয়েছি যে কোন কোন ড্রাগসের লোকাল অ্যানেস্থেটিক অ্যাক্টিভিটি থাকে, যেমন এসিবিডোলল, প্রোপানোলল, মেটোপ্রোলল, পিন্ডোলল এবং লেবেডোলল। এই পাঁচটা ড্রাগসের স্পেশালি তাদের ইন্টেনসিভ লোকাল অ্যানেস্থেটিক অ্যাক্টিভিটি থাকবে। সো এখানে ট্রু হচ্ছে লেবেডোলল, পিন্ডোলল এবং প্রোপানোলল। এই তিনটি ড্রাগস হচ্ছে কি আমাদের লোকাল অ্যানেস্থেটিক অ্যাক্টিভিটি থাকবে, বাকি ড্রাগগুলো লোকাল অ্যানেস্থেটিক অ্যাক্টিভিটি থাকবে না। দ্য বেনিফিট অফ ডোপামিন ইনফিউশন ইন কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শকে যদি আমি ডোপামিন ইউজ করি তাহলে এক্ষেত্রে বেনিফিট কি? আমরা জানি ডোপামিনের একটা ডোজ রিলেটেড ইফেক্ট থাকে। কিছু ইফেক্ট আমরা লো ডোজে পাবো, কিছু ডোজ আমরা ইফেক্ট আমরা মডারেট ডোজে পাবো এবং কিছু ইফেক্ট আমরা হাই ডোজে পাবো। যেমন যদি আমি হাই ডোজে ডোপামিন ইউজ করি তাহলে ইট কজেস ভ্যাসোকনস্ট্রিকশন বাই স্টিমুলেটিং দ্য আলফা 1 রিসেপ্টর। যদি মডারেট ডোজে আমি ইউজ করি তাহলে ইট অ্যাক্টস অন দ্য বিটা 1 রিসেপ্টর এন্ড কজেস ইনক্রিজ হার্ট রেট। আর যদি লো ডোজে ইউজ করি তাহলে এটা শুধুমাত্র আমাদের ডোপামিন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং ভ্যাসোডাইলেশন করে রেনাল ব্লাড ফ্লো বাড়াবে। তাহলে একটা হচ্ছে লো ডোজে যদি আমি ইউজ করি শুধুমাত্র ডোপামিন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। মডারেট ডোজে ইউজ করলে সেটি ডোপামিন এবং বিটা 1 অর্থাৎ বিটা রিসেপ্টর দুটোর সাথে বাইন্ড করবে। আর যদি আমি হাই ডোজে ইউজ করি তাহলে ইটস বাইন্ডস উইথ ডোপামিন, বিটা 1 এবং আলফা রিসেপ্টর। সো এখানে বলা হচ্ছে যে বেনিফিট অফ ডোপামিন ইনফিউশন কার্ডিওজেনিক শক কি রাইজ ইন দ্য ডায়াস্টোলিক প্রেসার। যেহেতু সে ভ্যাসোকনস্ট্রিকশন করে, সো এটা অবশ্যই সিস্টোলিক ব্লাড প্রেসারকে ইনক্রিজ করবে
রাইজ ইন দ্য কার্ডিয়াক আউটপুট, বিটা রিসেপ্টরের সাথে যখন বাইন্ড করবে, ইট কজেস ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, স্লোয়িং অফ দ্য হার্ট রেট। যেহেতু বিটা ওয়ান কি স্টিমুলেশন করার মাধ্যমে তারা হার্ট রেটটাকে ইনক্রিজ করে, সো যেহেতু এখানে স্লোয়িং বলা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ফলস। ভ্যাসোডাইলেটেশন ইন দ্য রেনাল ভেসেল, দিস ইজ ট্রু। যখন সেটা আমরা লো ডোজে ইউজ করি, তখন তারা ডোপামিন ওয়ান রিসেপ্টরের সাথে বাইন্ড করে রেনাল ব্লাড ভেসেলের ভ্যাসোডাইলেটেশন করবে, রেনাল ব্লাড ফ্লো বাড়াবে, এবং যে রেনাল শাটডাউন, বিশেষ করে কার্ডিয়াক শকে, কার্ডিয়াক শকে যে রেনাল শাটডাউন কিংবা রেনাল ইস্কিমিয়া ডেভেলপ করে, সেটাকে প্রিভেন্ট করবে। এবং ভ্যাসোডাইলেটেশন ইন দ্য স্কেলেটাল ব্লাড ভেসেল, দিস ইজ ফলস। ভ্যাসোডাইলেশন ব্লাড ভেসেল, স্কেলেটাল ব্লাড ভেসেলের উপর তাদের কোনো ইফেক্ট থাকবে না, মেইনলি থাকবে হচ্ছে রেনাল ভেসেলের উপর। সো এখানে ট্রু হচ্ছে রাইজ ইন দ্য কার্ডিয়াক আউটপুট এবং ভ্যাসোডাইলেশন ইন দ্য রেনাল ব্লাড প্রেশার, রেনাল ভেসেল। নিকোটিনিক ইফেক্টস অন দ্য এসিটাইল কোলিন ইন পিএনএস, পিএনএস এর ক্ষেত্রে অর্থাৎ পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে এসিটাইল কোলিন নিকোটিনিক রিসেপ্টরের উপরে বাইন্ড করলে কি হয়, আমরা সংক্ষেপে দুটো জিনিস মনে রাখবো। একটা হচ্ছে নিকোটিনিক ইফেক্ট সিবিএস এর উপরে মনে রাখবেন সিম্পেথোমাইমেটিক অ্যাকশন করবে, অর্থাৎ যদিও তারা কোইরোমাইমেটিক ড্রাগস, বাট ইন কেস অফ সিবিএস দে কজেস সিম্পেথোমাইমেটিক অ্যাকশন, যেহেতু তারা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপরে কাজ করে, সেখান থেকে অ্যাড্রেনালিন রিলিজ করে। বাট ইন কেস অফ জিআইটি এন্ড ইউরিনারি সিস্টেম দে হ্যাভ চিপলি প্যারাসিম্পেথেটিক অ্যাকশন। সো সিবিএস এর মধ্যে তাহলে তারা হার্ট রেট বাড়াবে, ব্লাড প্রেশার বাড়াবে, বাট ইন কেস অফ জিআইটি এন্ড ইউরিনারি সিস্টেম দে কজেস ডিক্রিজ পেরিস্টালসিস, অর্থাৎ প্যারাসিম্পেথেটিক যে অ্যাকশন গুলো থাকবে সেগুলো করবে। স্পিনটারকে, ডেক্টোসার মাসেলকে কন্ট্রাক্ট করবে, স্পিনটার আউটফ্লোটাকে ওপেন করবে, মিসচুলেশন করবে, এগুলো হচ্ছে তাদের ইফেক্ট। তাহলে আমরা একটু দেখি যে ইন সিবিএস অ্যাকশন ইজ চিপলি সিম্পেথোমাইমেটিক, দিস ইজ ট্রু। ইন জিআইটি লার্জলি প্যারাসিম্পেথেটিক, দিস ইজ ট্রু। ইউরিনারি ট্র্যাক্ট লার্জলি সিম্পেথেটিক, এটা হচ্ছে গিয়ে ফলস। ইউরিনারি ট্র্যাক্টে লার্জলি থাকে তাদের প্যারাসিম্পেথেটিক অ্যাকশন। রিলিজ অ্যাড্রিনালিন ইন স্টিমুলেশন, দিস ইজ ট্রু। এবং এই অ্যাড্রিনালিন রিলিজ করার মাধ্যমে তারা বেসিক্যালি সিম্পেথোমাইমেটিক ইফেক্টটা তৈরি করে, এন্ড কজেস হাইপারটেনশন, দিস ইজ ট্রু। তাহলে সিবিএস এর উপরে আবারও বলি, সিবিএস এর উপরে তাদের ইফেক্টটা থাকবে সিম্পেথোমাইমেটিক লাইক অ্যাকশন, হাইপারটেনশন করবে, তারপর হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করবে। কিন্তু ইন কেস অফ জিআইটি এবং ইউরিনারি সিস্টেম দে কজেস প্যারাসিম্পেথেটিক লাইক অ্যাকশন। বিটা ব্লকার হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ, বিটা ব্লকারের কি কি অ্যাডভার্স ইফেক্ট আছে আমরা একটু যদি সেভাবে কোশ্চেনটা বলি। বিটা ব্লকারের অ্যাডভার্স ইফেক্ট কি কি থাকতে পারে? একটা হচ্ছে ডিক্রিজ দ্য প্লাজমা ভিএলডিএল, ডিক্রিজ এসডিএল, কোল্ড এক্সট্রিমিটি, ব্রঙ্কোকনস্ট্রিকশন, ভিভিড ড্রিপ। এক্ষেত্রে মনে রাখতে হবে যে বিটা ব্লকারের কোলেস্টেরলের উপরে যে ইফেক্ট, তারা বিএলডিএল কে ইনক্রিজ করে এবং এসডিএল কে ডিক্রিজ করে। বিটা ব্লকারের কোলেস্টেরলের উপরে মেইনলি দুইটা ইফেক্ট থাকে, একটা হচ্ছে দে ইনক্রিজ দ্য ভিএলডিএল এবং ডিক্রিজ দ্য এসডিএল, যেটা আমাদের বডির জন্য আসলে উল্টো হওয়ার কথা ছিল। সো এখানে যদি ডিক্রিজ দ্য প্লাজমা বিএলডিএল দেওয়া আছে, দিস ইজ ফলস। এটা ইনক্রিজ হলে সেটা ট্রু হতো। ডিক্রিজ এসডিএল, এসডিএল কে তারা ডিক্রিজ করে, দিস ইজ ট্রু। কোল্ড এক্সট্রিমিটি, বিটা ব্লকার কজেস কোল্ড এক্সট্রিমিটি, যেহেতু তারা পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন করে, পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন করলে আমাদের পেরিফেরাল ব্লাড ফ্লো কমে যায়, এবং পেরিফেরাল ব্লাড ফ্লো কমে গেলে কোল্ড এক্সট্রিমিটি হয়। ব্রঙ্কোকনস্ট্রিকশন, দিস ইজ, যেহেতু বিটা টু অ্যাগনিস্ট আমাদের ব্রঙ্কোডাইলেটেশন করে, সো আমি যদি বিটা ব্লকার ইউজ করি, তাহলে বিটা ব্লকার যে ব্রঙ্কিয়াল মাসলে বিটা রিসেপ্টরকে ব্লক করবে, ব্লক করলে সেখানে অ্যাড্রিনালিন কিংবা নন অ্যাড্রিনালিন কিংবা সিম্পেথোমাইমেটিক ড্রাগ কাজ করতে পারে না, এবং তারা ব্রঙ্কোডাইলেটেশন করতে পারে না, তখন ব্রঙ্কোকনস্ট্রিকশন হবে, দিস ইজ ট্রু। এবং বিটা ব্লকার কজেস ভিভিড ড্রিম, অর্থাৎ তারা বিভিন্ন রকম নাইট মেয়ার হয়, সেক্ষেত্রে এটা ভিভিড ড্রিম করবে, সো দিস ইজ ট্রু। তাহলে বি সি ডি ই হচ্ছে ট্রু, এবং ডিক্রিজ প্লাজমা বিএলডিএল, দিস ইজ ফলস। আচ্ছা, নিউরোট্রান্সমিটার অ্যাড, আমাদের যে নিউরন গুলো আছে, আমরা জানি যে প্রি সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেথেটিক। সিম্পেথেটিক এর একটা প্রি গ্যাংলিয়নিক, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থাকবে, এবং প্যারাসিম্পেথেটিক এরও একই রকম প্রি গ্যাংলিয়নিক এবং পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থাকে। এক্ষেত্রে কোন গ্যাংলিয়ন থেকে কিংবা কোন ফাইবার থেকে কোন ধরনের নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, খুব একটা কমন কোশ্চেন, এবং আগে খুব রেপিডলি এই কোশ্চেনটা দেওয়া হতো যে কোনটা থেকে কোন নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। তাহলে একটা হচ্ছে কি প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়ন ইজ অ্যাড্রিনালিন, এটা আমি মনে রাখার জন্য আপনি একটু এটা ড্র করে যদি পড়েন, তাহলে সেটা হচ্ছে বেটার হয়। যেমন আমরা জানি যে, আমি যেটা এটা হচ্ছে গিয়ে একটা গ্যাংলিয়ন, দিস ইজ সিম্পেথেটিক,
তাহলে আমি যদি বলি দিস ইজ প্যারাসিম্পেথেটিক অ্যান্ড দিস ইজ সিম্পেথেটিক, তাহলে সিম্পেথেটিকের প্যারাসিম্পেথেটিকের দিস ইজ দ্য প্রি গ্যাংলিওনিক, দিস ইজ পোস্ট গ্যাংলিওনিক, এটা হচ্ছে সিম্পেথেটিকের প্রি গ্যাংলিওনিক, এটা হচ্ছে পোস্ট গ্যাংলিওনিক। সহজে মনে রাখার জন্য আমরা কিভাবে পড়বো, প্যারাসিম্পেথেটিকের যে প্রি গ্যাংলিওনিক এখান থেকে রিলিজ হবে এসিটাইলকোলিন, প্যারাসিম্পেথেটিক যে পোস্ট গ্যাংলিওনিক এখান থেকে রিলিজ হবে এসিটাইলকোলিন, সিম্পেথেটিকের যে প্রি গ্যাংলিওনিক এখান থেকে রিলিজ হবে এসিটাইলকোলিন। তাহলে আমাদের তিনটি ফাইবার থেকে রিলিজ হবে এসিটাইলকোলিন, বাকি থাকে কি সিম্পেথেটিকের পোস্ট গ্যাংলিওনিক ফাইবার, এখান থেকে রিলিজ হবে নরঅ্যাড্রিনালিন। তাহলে প্রি গ্যাংলিওনিক ফাইবার অফ দ্য প্যারাসিম্পেথেটিক, প্রি গ্যাংলিওনিক ফাইবার অফ দ্য সিম্পেথেটিক, পোস্ট গ্যাংলিওনিক ফাইবার অফ দ্য parasympathetic. This release the acetylcholine, and only postganglionic fiber of the sympathetic this release the noradrenaline. But এখানে একটা কথা আছে, সকল সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিওনিক ফাইবার থেকে রিলিজ হবে নরএড্রিনালিন এক্সেপ্ট দুটো জায়গা। সেই দুটো জায়গা কি, একটু হচ্ছে কি আমাদের সুইট গ্ল্যান্ড আর সাম ব্লাড ভেসেল ইন দ্য স্কেলেটাল মাসেল, এই দুটো অর্গানের পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার থেকেও রিলিজ হবে নরএড্রিনালিন, অ্যাসিটাইলকোলিন। সো এখন আমি যদি আবার বলি যে অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে কোথা থেকে, নাম্বার ওয়ান প্রি গ্যাংলিওনিক ফাইবার অফ দ্য সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক, পোস্ট গ্যাংলিওনিক ফাইবার অফ দ্য প্যারাসিম্প্যাথেটিক and post ganglionic fiber of the sympathetic nerve fiber which supply the sweat gland and blood vessel of the skeletal muscle. These all are release acetylcholine. আর নরএড্রিনালিন রিলিজ হয় কোথা থেকে, post ganglionic fiber of the sympathetic except sweat gland and blood vessel of the skeletal muscle. This release noradrenaline. So এখন আসি, এটা কি বোঝা গেছে ডক্টর আফরোজা? যে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি আসলে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম এদিকে। ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটা বললাম সেটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, পারছি। আচ্ছা ঠিক আছে। নাও অ্যাড্রিনালিন কজেস, অ্যাড্রিনালিন কি করে, নাম্বার ওয়ান হাইপারগ্লাইসেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপারল্যাকটিডেমিয়া, ইনহিবিট প্লাটলেট অ্যাগ্রিগেশন, ব্রঙ্কোকনস্ট্রিকশন। এটাকে আমরা যদি একটু রিসেপ্টর ওয়াইজ মনে রাখলে সবচেয়ে বেটার হয়। তার মধ্যে ইট কজেস হাইপারগ্লাইসেমিয়া, আমরা জানি যে অ্যাড্রিনালিন আমাদের বিটা টু মিডিয়েটেড ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করে, অর্থাৎ ইট কজেস গ্লুকোনিওজেনেসিস, ইনক্রিজ গ্লাইকোজেনোলাইসিস, এর মাধ্যমে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়াবে। হাইপোক্যালেমিয়া ভেরি মাচ ইম্পর্টেন্ট, বিটা অ্যাগনিস্ট কজেস হাইপোক্যালেমিয়া, অর্থাৎ তারা আমাদের যে সেল থাকবে সেলের মধ্যে পটাশিয়ামের ইনফ্লাক্সটা ইনক্রিজ করে, মনে রাখতে হবে। সেলের মধ্যে পটাশিয়ামের ইনফ্লাক্স অর্থাৎ আউটওয়ার্ড মুভমেন্টটা ইনক্রিজ করে, দ্যাটস হোয়াট দে কজেস হাইপোক্যালেমিয়া। আমরা হাইপারক্যালেমিয়াতে যে কয়েকটা ড্রাগ ইউজ করি, যেমন ইনসুলিন, তারপরে বিটা টু অ্যাগনিস্ট আমরা জানি সালবুটামল, এই দুটো ড্রাগসে আমাদের বডিতে হাইপোক্যালেমিয়া করে। একইভাবে আমরা যখন ইনসুলিন করবো, মনে রাখতে হবে ইনসুলিন একটা নন ডায়াবেটিক ক্লিনিক্যাল ইউজ হচ্ছে হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়াতেও আমরা ইনসুলিন ইউজ করতে পারি, আবার হাইপারক্যালেমিয়াতে আমরা বিটা টু অ্যাগনিস্ট সালবুটামল ইউজ করতে পারি, বিকজ অফ দিস টু ড্রাগস কজেস হাইপোক্যালেমিয়া। দেন হাইপারল্যাকটিডেমিয়া, দিস ইজ ট্রু, ইনহিবিট প্লাটলেট অ্যাগ্রিগেশন। আচ্ছা, এটাও আমাদের ট্রু হবে, কারণ কি, কারণ হচ্ছে বাই alpha 2 mediated, it causes inhibit platelet aggregation. And adrenaline causes bronchoconstriction. This is adrenaline causes bronchodilation. তাহলে এই ক্ষেত্রে আমার হাইপারগ্লাইসেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপারল্যাকটিডেমিয়া এবং ইনহিবিট প্লাটেলেট অ্যাগ্রিগেশন, দিস ফোর আর ট্রু, and bronchoconstriction this causes, this is false.
এটা একই কথা, এখানে ট্রু হবে, এখানে ফলস আছে, হ্যাঁ এটা ট্রু হবে। ফিচার্স অফ ওপিসি পয়জনিং, ওপিসি পয়জনিং কি কি ফিচার থাকে? আমরা জানি ওপিসি পয়জনিং অনেকগুলো ফিচার থাকে, তার মধ্যে কিছু কিছু ফিচার থাকে মাস্কুলিনিক, কিছু কিছু হচ্ছে নিকোটিনিক, অথবা কিছু কিছু সেন্ট্রাল এবং কিছু কিছু থাকে পেরিফেরাল। সো আমরা একটু দেখি যে ইনক্রিজ ল্যাক্রিমেশন, বেরিকার্ডিয়া, মিওসিস, কনস্টিপেশন এবং ডিক্রিজ স্যালাইভেশন। তাহলে আমরা জানি ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে ল্যাক্রিমেশন হবে, তারা মনে রাখবেন অর্গানোফসফরাস কম্পাউন্ড অথবা যে কোনো কোয়েনোমায়োমেটিক ড্রাগ সকল ধরনের এক্সোক্রাইন এবং এক্সোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন ইনক্রিজ করবে। কোলিনোমাইমেটিক ড্রাগস ইনক্রিজ সিক্রেশন অফ অল এক্সোক্রাইন গ্ল্যান্ড এক্সেপ্ট মেমারি গ্ল্যান্ড, শুধুমাত্র মেমারি গ্ল্যান্ড ছাড়া আর বাকি সব গ্ল্যান্ডের সিক্রেশন বাড়াবে কোলিনোমাইমেটিক ড্রাগ। সো এটা ল্যাক্রিমেশন হতে পারে, এটা আমাদের সোয়েটিং হতে পারে, তারপরে আমাদের নেজাল সিক্রেশন বাড়তে পারে, রাইনোলিয়া হতে পারে, সবই হতে পারে। সো দিস ইজ ট্রু। and it causes bradycardia, this is true. মিউসিস করবে, আমাদের পিউপিলকে কনস্ট্রিক্ট করবে, দিস ইজ ট্রু। তারপর হচ্ছে গিয়ে কনস্টিপেশন করে, দিস ইজ ফলস, হ্যাঁ। এবং ডিক্রিজ স্যালাইভেশন, দিস ইজ ফলস। তাহলে এখানে ইনক্রিজ ডেক্রিমেশন, বেরিকার্ডিয়া, মিউসিস ট্রু, আর কনস্টিপেশন এটা ফলস, এবং ডিক্রিজ স্যালাইভেশন, দিস ইজ ফলস। তাহলে ওপিসি causes increased secretion of the all exocrine gland. Coenzymatic drugs causes hyperpolarization, reduce the action potential duration, decrease the atrial and ventricular contractility. It causes the contraction of the sphincter muscle of the iris. So it causes meiosis. আর জিআইটির ক্ষেত্রে it increase the GIT peristalsis, যেহেতু সেখানে আমাদের কনস্টিপেশন ছিল, জিআইটি peristalsis বাড়লে বরং আমাদের ডায়রিয়া হবে। So this is false. And OPC causes increased secretion, এখানে যদি ডিক্রিজ স্যালাইভেশন দেওয়া, this is false. কম্পিটিটিভ নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট, আমাদের যে নিউরোমাসকুলার ব্লকিং ড্রাগস আছে সেগুলো আমরা দুই ভাগে ভাগ করি, হচ্ছে গিয়ে ডিপোলারাইজিং আর নন ডিপোলারাইজিং। ডিপোলারাইজিং এর আরেক নাম হচ্ছে নন কম্পিটিটিভ, এন্ড নন ডিপোলারাইজিং আরেক নাম হচ্ছে কম্পিটিটিভ। সো ডিপোলারাইজিং এর মধ্যে এক্সাম্পল হচ্ছে সাকসিনাল কোলিন, আর নন ডিপোলারাইজিং এর মধ্যে মিরোক্লোরিনিয়াম, বেকুলোনিয়াম, ব্রোকুলোনিয়াম, টিউবোক্লোরিয়াম, তারপর ডক্সাজোকিন এবং মেটোকিউরিন এবং প্যানক্লোরিয়াম। এখান থেকে জাস্ট ড্রাগ গুলো নামগুলো মনে রাখবেন, কোনটা ডিপোলারাইজিং আর কোনটি নন ডিপোলারাইজিং। শর্ট অ্যাক্টিং ইন্টারমিডিয়েট খুব একটা বেশি প্রয়োজন নাই, যতবারই পরীক্ষা আসছে যে কোনটা ডিপোলারাইজিং এন্ড কোনটা নন ডিপোলারাইজিং। সো এক্ষেত্রে সহজে মনে রাখার জন্য যত কিউরেনিয়াম আছে সবগুলো হচ্ছে আমাদের নন ডিপোলারাইজিং। ডিপোলারাইজিং শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে সাকসা মিথুনিয়াম অথবা মিথুনিয়াম। এই দুটো ড্রাগস হচ্ছে আমাদের নন কম্পিটিটিভ কিংবা ডিপোলারাইজিং। আর মাঝখানে যে তিনটা, একটা কিউরেনিয়াম, মিবেকুরিনাম এবং বিকুরিনাম, দিস আর কম্পিটিটিভ এন্ড নন ডিপোলারাইজিং ড্রাগস। অটোনমিক কন্ট্রোল অফ দ্য পিউপিল, পিউপিলের মধ্যে অটোনমিক কন্ট্রোল অথবা অকুলার যে অটোনমিক ম্যানিফেস্টেশন সেটা কি হতে পারে? আমরা সহজে মনে রাখার জন্য মনে রাখবো যে সিম্পেথেটিক ড্রাগ কজেস মাইড্রিয়াসিস এবং প্যারাসিম্পেথেটিক ড্রাগ কজেস মিউসিস। সিম্পেথেটিক ড্রাগ কজেস মাইড্রিয়াসিস, তারা পিউপিলকে ডায়ালেট করবে, এবং প্যারাসিম্পেথেটিক ড্রাগ কজেস মিউসিস, তারা পিউপিলকে কনস্ট্রিক্ট করবে। কিভাবে কনস্ট্রিক্ট করবে? বাই কন্ট্রাকশন অফ দা কনস্ট্রিক্টর পিউপিলি অথবা সার্কুলার মাসেল অফ দ্য পিউপিল। আর যেটা হচ্ছে কি আমাদের অ্যাড্রেনার্জিক ড্রাগ অর্থাৎ সিম্পেথেটিক ড্রাগ, এই ড্রাগের রিসেপ্টর থাকবে আমাদের রেডিয়াল মাসেলের পরে। রেডিয়াল মাসেল যখন কন্ট্রাক্ট করে তখন আমাদের পিউপিলটাকে ডাইলেট করে, এটা একটা আমরা মনে রাখবো। আর কি আছে? মিউসিস ইজ মিডিয়েটেড বাই দা প্যারাসিম্পেথেটিক স্টিমুলাই, সো দিস ইজ ট্রু। সিম্পেথেটিক স্টিমুলাই কজেস ডিক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেসার। সিম্পেথেটিক স্টিমুলাই আমরা একটু আগে যখন প্রথম যে স্লাইডটা ছিল সেখানে আমরা পড়ে আসছি যে ইন্ট্রাঅকুলার প্রেসার কোন কোন ড্রাগ গুলো কমায়। সেখানে আমরা দেখেছি যে বিটা অ্যাগনিস্ট এর ড্রাগ গুলো হচ্ছে আমাদের ইন্ট্রাঅকুলার প্রেসার কমাবে কিসের মাধ্যমে? বাই যারা নন সিলেক্টিভ তারা হচ্ছে কি ইনক্রিজ আউটফ্লো, আর সিলেক্টিভ গুলো হচ্ছে গিয়ে ডিক্রিজ সিক্রেশন অফ দ্য অ্যাকুয়াস হিউমার। সো এখানে বলা হচ্ছে সিম্পেথেটিক স্টিমুলাই কজেস ডিক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেসার, দিস ইজ এখানে ফলস দেওয়া আছে, এটা ট্রু হবে। রেডিয়াল মাসেল কন্ট্রাক্ট দ্য সিম্পেথেটিক স্টিমুলাই, তাহলে আমাদের যে রেডিয়াল মাসেল থাকবে সেই রেডিয়াল মাসেলে থাকবে হচ্ছে কি আমাদের সিম্পেথেটিক রিসেপ্টর থাকবে, আর যেটা সার্কুলার মাসেল সেখানে থাকবে আমাদের প্যারাসিম্পেথেটিক রিসেপ্টর। বিটা ব্লকার ডিক্রিজ দ্য ইন্ট্রাঅকুলার প্রেসার, দিস ইজ ট্রু।
constricted pupil contract by parasympathetic stimulation. This is true. Which of the following drugs are useful in controlling motion sickness? Motion sickness আমরা কোন কোন ড্রাগ গুলো ইউজ করি? আমরা স্পেশালি দুইটা গ্রুপের ড্রাগ ইউজ করি। একটা হচ্ছে অ্যান্টি মাস্কেনিক ড্রাগস, আর একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন। এই দুটো ড্রাগসকে আমরা মোশন সিকনেস ইউজ করি। তাহলে অ্যান্টি মাস্কেনিক ড্রাগস এর মধ্যে কি আছে? হায়োসিন এন্ড স্কোপোলামাইন, এই দুটো ড্রাগ ইউজ করা হয়। আর ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনের ক্ষেত্রে ডাইফেনহাইড্রামিন, ডাইমেনহাইড্রিনেট, সেক্লেজিন, মেক্লেজিন, এই ড্রাগ গুলো আমরা মোশন সিকনেস ইউজ করতে পারি। সো এখানে মেটোক্লোপামাইড, দিস ইজ ফলস। হায়োসিন ট্রু। হ্যালোপেরিডল, দিস ইজ ফলস। অ্যাট্রোপিনও ফলস হবে। ডাইফেনহাইড্রামিন, দিস ইজ ট্রু। এখান থেকে একটা এসবি আসতে পারে এরকম, যদি বলা হয় ড্রাগ অফ চয়েস কোনটি, মোশন সিকনেস এর ড্রাগ অফ চয়েস, সেক্ষেত্রে হবে শুধুমাত্র হায়োসিন, মনে রাখতে হবে। সেক্ষেত্রে ডাইফেনহাইড্রামিন দিলে হবে না, হ্যাঁ। যদি সিঙ্গেল বেস্ট আনসার আসে, যেহেতু সিঙ্গেল বেস্ট কোশ্চেন আছে আপনাদের, যে মোশন সিকনেস এর ক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগ কোনটি, তাহলে আনসার উড বি হায়োসিন। ডিগক্সিন একটা হার্ট ফেলিউর ড্রাগ। আমরা জানি হার্ট ফেলিউরে বেশ কয়েকটা ড্রাগ ইউজ করা হয়, তার মধ্যে একটা আইনোট্রপ ইউজ করা হয়, ডিগক্সিন। সেটি হচ্ছে গিয়ে আমাদের কার্ডিয়াক মাসেল সেলের যে এটিপিএস ডিপেন্ডেন্ট পটাশিয়াম চ্যানেল, তার সাথে বাইন্ড করে, এবং বাইন্ড করে সেলের মধ্যে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন ইনক্রিজ করে। ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন ইনক্রিজ করে, ইনক্রিজ করলে কি হবে? ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে। সো দিস ইজ দ্য পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট। আরেকটা ইফেক্ট আছে তার, যদিও সে ফোর্স অফ কন্ট্রাকশন ইনক্রিজ করে, কিন্তু এই ড্রাগসটি হার্ট রেট কে কমাবে। সো দিস ড্রাগ কজেস নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট। তাহলে দে হ্যাভ দ্য পজিটিভ আইনোট্রপিক, নেগেটিভ ক্রোনোট্রপিক। আরেকটি হচ্ছে তারা যে কন্ডাকশন ভেলোসিটি আছে ড্রাগ আমাদের কার্ডিয়াক মায়োসাইটে, সে কন্ডাকশন ভেলোসিটিকে ইনক্রিজ করে, যেটাকে আমরা বলি পজিটিভ ব্রোমোট্রপিক ইফেক্ট। যদি এটা খুব একটা ইউজ করা হয় না, কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে দে হ্যাভ দ্য পজিটিভ আইনোট্রপিক অ্যাকশন এন্ড নেগেটিভ কোনোট্রপিক অ্যাকশন। তাহলে এখানে এ হচ্ছে ট্রু, বি হচ্ছে ফলস। ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, যেহেতু তারা কন্ট্রাকশনটাকে বাড়াচ্ছে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াচ্ছে, সো ইট ইনক্রিজ দ্য কার্ডিয়াক আউটপুট, দিস ইজ ট্রু। acts by blocking the sodium chloride channel, this is false. Acts by blocking the ATPase dependent পটাশিয়াম চ্যানেল, এবং তাদের যে ডিগক্সিনের টিআই হচ্ছে লো টিআই। আমাদের থেরাপিউটিক ইন্ডেক্স আমরা যখন পড়ি, সেখানে আমরা বেশ কয়েকটা ড্রাগস, লো টিআই ড্রাগস এর এক্সাম্পল পড়ি, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ডিগক্সিন। অ্যাডভান্টেজ অফ প্যারাসিটামল ওভার দ্য আদার এনএসএআইডি, প্যারাসিটামলের উপরে আদার যে এনএসএআইডি, সেই এনএসএআইডির উপরে, বিশেষ করে কিটোরোলাক, ডাইক্লোফেনাক, এই ড্রাগগুলোর উপরে প্যারাসিটামল অ্যাডভান্টেজ। আমরা জানি দুটোই, সবগুলোই এনএসএআইডি, বাট প্যারাসিটামল হ্যাভ দ্য সাম অ্যাডভান্টেজ। সেগুলো কি? যেটা আমি শুধুমাত্র এনএসএআইডি এর ফার্মাকোলজিক্যাল ইফেক্ট বলি, তাহলে একটা এনএসএআইডি এর চারটা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট থাকবে। একটা হচ্ছে অ্যানালজেসিক ইফেক্ট, নাম্বার 2 অ্যান্টিপ্লাটিলেট, অ্যান্টিপাইরেটিক এন্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট থাকবে। কিন্তু প্যারাসিটামল ক্ষেত্রে দুটো ইফেক্ট সবচেয়ে বেশি থাকে, অ্যান্টিপাইরেটিক এবং অ্যানালজেসিক ইফেক্ট। এবং তার হাই ডোজ যদি ইউজ করি, কিছু সামান্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি থাকে, কিন্তু এই ড্রাগসের কোনো অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট থাকে না। সো এখানে তার কিছু অ্যাডভান্টেজ পাওয়া গেল, যে তার কোনো অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট কিংবা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট নরমালি থাকে না। আর কি কি আছে, যেমন সেফ ইন ল্যাকটেটিং মাদার। আমরা জানি প্যারাসিটামল আমরা ল্যাকটেটিং মাদারকে দিতে পারি ইজিলি। ডু নট প্রলং দ্য ব্লিডিং টাইম, যেহেতু তারা প্লাটিলেট যে অ্যাগ্রিগেশন, আদার অ্যানেসেরি প্লাটিলেট অ্যাগ্রিগেশনটাকে ইনহিবিট করে, কিন্তু প্যারাসিটামল করে না। সো এখানে ব্লিডিং টাইমের উপরে প্যারাসিটামলের কোনো ইফেক্ট নাই। ইউজড ইন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা ইউজ করা হয় না, দিস ইজ ফলস। নো অ্যাসিড বেস ডিস্টারবেন্স, দিস ইজ ট্রু। সেফ ইন ক্রনিক অ্যালকোহলিক, দিস ইজ ফলস। হ্যাঁ, যেহেতু ক্রনিক অ্যালকোহল এক ধরনের এনজাইম ইনডিউসার, মনে রাখতে হবে ক্রনিক অ্যালকোহল যারা ইউজ করে, ক্রনিক অ্যালকোহলিক, এই অ্যালকোহলিজম কিন্তু তাদের জন্য একটা এনজাইম ইনডিউসিং প্রপার্টি হিসেবে কাজ করে। এবং এই অ্যালকোহলের সাথে যখন আমরা প্যারাসিটামল ইউজ করি, তখন প্যারাসিটামলের যে টক্সিক কম্পোনেন্ট তৈরি হয়, অ্যান এসিটাইল পি বেনজোকিউনিন, এই অ্যান এসিটাইল পি বেনজোকিউনিনটা ভেরি মাচ টক্সিক ফর আওয়ার লিভার সেল। সো তখন আমাদের হ্যাপাটাইটিস ডেভেলপ করে, এবং ক্ষেত্রে বিশেষে লিভার ফেলিউর হয়। সো ক্রনিক অ্যালকোহলিকের ক্ষেত্রে কখনোই প্যারাসিটামল সেফ না। হ্যাঁ, দিস ইজ ফলস।
তাহলে সেভ ইন ল্যাকটেটিং মাদার, দিস ইজ ট্রু। ডু নট প্রলং দ্য ব্লিডিং টাইম, দিস ইজ ট্রু। অ্যান্ড নো অ্যাসিড বেস ডিস্টারবেন্স, দিস ইজ ট্রু। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা ইউজ করা হয় না, এবং সেভ ইন ক্রনিক অ্যালকোহল, দিস ইজ ফলস। তাহলে অ্যালকোহল ইজ অ্যান এনজাইম ইন্ডিউসার দ্যাট ফ্যাসিলিটেট দ্য কনভার্সন অফ প্যারাসিটামল টু NAPBQ and thus increase the paracetamol toxicity and causes liver failure. রিসেপ্টর ইনভলভ ইন ভমিটিং, ভমিটিং এর ক্ষেত্রে কোন কোন রিসেপ্টরটি ইনভলভ হয়? বেশ কয়েকটা ইনভলভ আছে, যেমন কি একটা হচ্ছে সেরোটোনিন, ডোপামিন, হিস্টামিন। এই কয়েকটি রিসেপ্টর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট রিসেপ্টর ফর দ্য ভমিটিং। তাহলে আমরা এই জন্য আমরা ইয়ের ক্ষেত্রে, ভমিটিং এর ক্ষেত্রে আমরা সেরোটোনিন অ্যান্টাগনিস্ট যেমন অনডেনসেট্রন, গ্রেনিসেট্রন, পাইরোনোসেট্রন ড্রাগগুলো ইউজ করি। আমরা ডোপামিন অ্যান্টাগনিস্ট ইউজ করি, ডমপেরিডন। আমরা অ্যান্টিহিস্টামিন ইউজ করি, বিশেষ করে মর্নিং সিকনেস কিংবা মোশন সিকনেস এর ক্ষেত্রে ম্যাক্লোজিন, সেক্লিজিন এই ড্রাগগুলো ইউজ করি। কিন্তু মাস্কেনিক এবং এড্রিনাল রিসেপ্টরের উপরে কোনো এই দুটো রিসেপ্টরের সাথে কোনো ভমিটিং এর রিলেশন নেই। সো দিস টু আর ফলস, এন্ড সেরোটোনিন, ডোপামিন এন্ড হিস্টামিন আর দ্য ট্রু। ইন্ডিকেশন অফ দ্য মিজোপ্রোস্টল, মিজোপ্রোস্টল ইন্ডিকেশন কি? মিজোপ্রোস্টল হচ্ছে একটা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, এবং আমাদের বেশ কয়েকটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ আছে যেগুলো আমরা বিভিন্ন ক্লিনিক্যাল পারপাসে ইউজ করি। তার মধ্যে মিজোপ্রোস্টল ইউজ করা হয় স্পেশালি ইন কেস অফ ইন্ডাকশন অফ দ্য লেবার এবং ইন্ডাকশন অফ দ্য অ্যাবর্শন। আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে NSAID ইনডিউসড পেপটিক আলসার ডিজিজ। এই তিনটা কন্ডিশনে আমরা মিজোপ্রোস্টল ইউজ করি। গ্লুকোমাতে ইউজ করা হয় ল্যাটানোপ্রোস্ট। হ্যাঁ, গ্লুকোমাতে আমরা ইউজ করি ল্যাটানোপ্রোস্ট, দিস ইজ ফলস। ডায়রিয়া এবং কনস্টিপেশন ইউজ করা হয় না, সো দিস টু আর ফলস। তাহলে ইন কেস অফ মিজোপ্রোস্টল আমরা ইউজ করবো ইন্ডাকশন অফ লেবার এন্ড ইন্ডাকশন অফ দ্য অ্যাবর্শন। আরেকটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে NSAID ইনডিউসড পেপটিক আলসার ডিজিজ অথবা ড্রাগ ইনডিউসড পেপটিক আলসার ডিজিজ। একই রিলেটেড আরেকটা কোশ্চেন, ফলোইং আর দ্য ইউজ অফ ইপোপ্রোস্টেনল। ইপোপ্রোস্টেনল ক্ষেত্রে আমরা এটাও একটা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। আমরা এই ড্রাগসটা কোথায় ইউজ করতে পারি? এখানে একটা চার্ট দেওয়া আছে, যেমন অ্যালপ্রোস্টেরল ইউজ করা হয় ইরেকটাল ডিসফাংশন, প্যাটেন্সি অফ ডাক্টাস আর্টেরিওসাস। কার্বোপোস্ট ইউজ করা হয় অ্যাবর্টিভেশন, পোস্টমার্টাম ব্লিডিং এর ক্ষেত্রে ডিনোপ্রোস্ট ইউজ করা হয় অ্যাবর্টিভেশন, সার্ভাইকাল রাইপেনিং। ইপ্রোপ্রোস্টেনল ইউজ করে পালমোনারি হাইপারটেনশন, ল্যাটানোপ্রোস্ট ইউজ করা হয় গ্লুকোমাতে, এবং মিজোপ্রোস্টেনল ইউজ করা হয় গ্যাস্ট্রিক আর ডিউডিনাল আলসার। এছাড়াও যেটা একটু আগে পরে আসলাম, যে ইন্ডাকশন অফ লেবার ইউজ করা হয়। আর ইপ্রোপ্রোস্টেনল অ্যাক্টিভ দেখলাম আমরা পালমোনারি হাইপারটেনশনে ইউজ করা হয়। এছাড়া ইউজ করা হয় পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এবং করোনারি বাইপাস সার্জারি যখন হয়, সে বাইপাস সার্জারির সময় কিন্তু ইপ্রোপ্রোস্টেনল ইউজ করা হয়। সো এখানে ট্রু হচ্ছে পালমোনারি হাইপারটেনশন, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এন্ড করোনারি বাইপাস সার্জারি। আর ইন্ডাকশন অফ লেবার এন্ড টু কন্ট্রোল দ্য PPH, এই দুটো হচ্ছে গিয়ে ফলস। ইন্ডাকশন অফ লেবার ইউজ করা হয় কোনটা? কার্বোপ্রোস্ট কিংবা আমাদের মিজোপ্রোস্টল। আর টু কন্ট্রোল অফ PPH এখানে ইউজ করা হয় ডিনোপ্রোস্ট। অ্যান্টিহিস্টামিন কজিং ইউরিনারি টেনশন, কোন ধরনের অ্যান্টিহিস্টামিন ইউরিনারি টেনশন করে? আমাদের দুই ধরনের অ্যান্টিহিস্টামিন থাকে, একটা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। আমরা সরাসরি মনে রাখবো ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন কজেস ইউরিনারি টেনশন। যেহেতু ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন হিস্টামিন রিসেপ্টর ছাড়াও আরো তিন ধরনের রিসেপ্টরকে ব্লক করতে পারে। একটা হচ্ছে অ্যাড্রিনার্জিক রিসেপ্টর, কোইনার্জিক রিসেপ্টর, এবং দে অলসো ব্লক দা সেরোটোনিন রিসেপ্টর 5 হাইড্রোক্সি ট্রিপটামিন। যেহেতু তারা কোইনার্জিক রিসেপ্টরকে ব্লক করে, এবং কোইনার্জিক রিসেপ্টরকে ব্লক করার জন্য যে কজেস ইউরিনারি রিটেনশন করে, ড্রাই মাউথ করে, ব্লাড ভিশন করে। তো এই ক্ষেত্রে ডাইমেন হাইড্রিনেট, ডাইফেন হাইড্রামিন, টক্সিলামাইন, এই তিনটি হচ্ছে ট্রু, আর বাকি দুটো হচ্ছে ফলস। তাহলে আমাদের ট্রু হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন কজেস ইউরিনারি রিটেনশন। একইভাবে তারা দে কজেস আলফা অ্যাড্রেনার্জিক ব্লকিং ইফেক্ট, যেমন পোস্টুরাল হাইপোটেনশন, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করবে। এছাড়া কোইনোমাইমেটিক ইফেক্টের জন্য ড্রাই মাউথ, ব্লাড ভিশন, ইউরিনারি রিটেনশন সবই করবে। কিন্তু সেট্রিজিন এবং ফেক্সোফেনাডিন যেহেতু তারা সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন, তাদের ক্ষেত্রে এই অ্যাডভার্স ইফেক্ট গুলো থাকবে না। বুসপিরন, বুসপিরন একটা হচ্ছে এটা একটা সিডেটিভ অ্যাংজাইটিক, সিডেটিভ অ্যাংজাইটিক হিসেবে ইউজ করা হয়, এবং এই ড্রাগসটাকে বলে নিউয়ার সিডেটিভ অ্যান্ড হিপনোটিক ড্রাগ কিংবা অ্যাংজাইটিক ড্রাগস। এটার কিছু প্রপার্টিজ আছে, যেমন এই ড্রাগসটা সিলেক্টিভলি সেরোটোনিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যাংজাইটিক ইফেক্ট করবে, কিন্তু তার কোনো সিডেটিভ কিংবা হিপনোটিক হিপনোটিক ইফেক্ট থাকবে না, তার কোনো এডিকশন লায়াবিলিটি থাকবে না, তার হ্যাংওভার থাকবে না। অর্থাৎ অন্যান্য যে সিডেটিভ হিপনোটিক্স যেই অ্যাডভার্স ইফেক্ট গুলো করে, সেই অ্যাডভার্স ইফেক্ট গুলো নর্মালি বুসপিরন করে না। তার শুধু কি থাকবে?
সিলেক্টিভ অ্যাংজিওলাইটিক প্রপার্টিস থাকবে, এবং এটাই এই ড্রাগসের সবচেয়ে বড় বেনিফিট। তাহলে এখানে বলা হচ্ছে নন সিলেক্টিভ অ্যাংজিওলাইটিক ইফেক্ট, দিস ইজ ফলস। তাহলে সিলেক্টিভ শুধু সিলেক্টিভলি অ্যাংজিওলাইটিক ইফেক্ট থাকবে, অন্য কোনো ইফেক্ট থাকবে না। রিলিভ অ্যাংজাইটি, দিস ইজ ট্রু। মার্ক সিডেটিভ ইফেক্ট, এটা হচ্ছে ফলস, তারা কোনো সিডেশন করবে না, তারা কোনো হিপনোসিস করবে না। ইন্টারেক্ট ডিরেক্টলি উইথ গাবার্জিক সিস্টেম, তারা গাবার্জিক সিস্টেমের সাথে বাইন্ড করে না, দে বাইন্ড উইথ সেরোটোনিন রিসেপ্টর, সো দিস ইজ ফলস। এক্সটেন্সিভ ফাস্ট পাস মেটাবলিজম, কিন্তু প্রবলেম হচ্ছে এই ড্রাগগুলো আমরা যখন ওরালি খাই তখন এই ড্রাগসের ফাস্ট পাস মেটাবলিজম অনেক বেশি হয়, দিস ইজ ট্রু। অ্যাডভার্স ইফেক্ট অফ কার্বামাজিপিন, কার্বামাজিপিন একটা অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ, সেই ড্রাগসের অ্যাডভার্স ইফেক্ট কি কি আছে? It causes diplopia and ataxia. It causes water intoxication and it causes agranulocytosis. তারা হাইপারনেট্রিমিয়া করে না, দে কজেস হাইপোনেট্রিমিয়া। কেন করে? কারণ দে ইনক্রিজ দ্য রিটেনশন অফ ওয়াটার ইন দ্য বডি, সো দে কজেস ডাইলেশনাল হাইপোনেট্রিমিয়া। তাহলে আদার্স কি কি আছে? কার্বামাজিপিনের অ্যাডভার্স ইফেক্ট ডিপ্লোপিয়া, অ্যাটাক্সিয়া করবে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল আপসেট করবে, আনস্টেডিনেস করবে, ড্রাউজিনেস করবে, হাইপোনাট্রিমিয়া এন্ড ওয়াটার ইনটক্সিকেশন হ্যাভ অকেশনালি অকার্ড, মাইল্ড এন্ড পারসিস্টেন্ট লিউকোপেনিয়া করবে, এবং ইরেথ্রোমেটাস স্কিন র্যাশ করবে। সো এখানে আমরা দেখতে পেলাম যে ডিপ্লোপিয়া আছে, দিস ইজ ট্রু। ওয়াটার ইনটক্সিকেশন আছে এবং এটার জন্য তারা হাইপোনাট্রিমিয়া করে এবং এগ্নোসাইটোসিস করে। অ্যাডভান্টেজ অফ টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর অ্যাডভান্টেজ কি কি? সরি, অ্যাডভান্টেজ অফ এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস। এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর অ্যাডভান্টেজ কি কি আছে? আমরা জানি এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলো টিপিক্যাল এর সাথে কিছুটা বেটার, কারণ কি? প্রথমত তারা যে নেগেটিভ সিমটম গুলো সাইকোসিসের, সেই নেগেটিভ সিমটম গুলোকে কিউর করে। নাম্বার টু, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর যেই কিছু অ্যাডভার্স ইফেক্ট লাইক হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিনড্রোম কিংবা মাসকেনিক ব্লকিং ইফেক্ট কিংবা কোইনার্জিক রিসেপ্টর ব্লকিং ইফেক্ট থাকে, সেগুলো আমাদের এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ করে না। সো এখানে বলা হচ্ছে ব্লক 5 হাইড্রোক্সি ট্রিপ্টামিন রিসেপ্টর অনলি। তারা শুধুমাত্র, যেহেতু বলা হচ্ছে 5 হাইড্রোক্সি ট্রিপ্টামিন সেরোটোনিন, দে নট অনলি ব্লক দ্য 5 হাইড্রোক্সি ট্রিপ্টামিন, দে অলসো ব্লক দ্য ডোপামিন রিসেপ্টর, সো দিস ইজ ফলস। Alleviate both positive and negative syndrome, this is true. Beneficial effects on the cognitive function, this is true. Less extrapyramidal effect, this is true. Less effective in resistance group of patient, তারা বরঞ্চ যে সকল পেশেন্টের ক্ষেত্রে ড্রাগগুলো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে কিংবা ড্রাগস এর ইফেক্টিভনেস অ্যান্টিসাইকোটিক ইফেক্ট পাওয়া যায় না, তাদের ক্ষেত্রে আমরা যদি এটিপিক্যাল ড্রাগ ইউজ করি তাহলে সেই সকল পেশেন্টের ক্ষেত্রে এটা বেনিফিট পাওয়া যায়। যেখানে একই কোশ্চেন দুইবার দেওয়া আছে, আমরা এর আগে পড়েছিলাম যে ডিগক্সিন সম্পর্কে, যে ডিগক্সিন হ্যাজ পজিটিভ ইনোট্রপিক ইফেক্ট, দিস ইজ ট্রু। হ্যাজ নেগেটিভ পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট যেহেতু দেওয়া আছে, তাদের নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট থাকবে। ইনক্রিজ কন্ডাকশন ভেলোসিটি, দিস ইজ ফলস। ইনক্রিজ পিআর ইন্টারভেল, দিস ইজ ট্রু। ইনক্রিজ রিফ্র্যাক্টরি পিরিয়ড, দিস ইজ ট্রু। অ্যানজিওডিমা এন্ড কাফ ইন এসি ইনহিবিটর, এসি ইনহিবিটর একটা কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে কাফ এন্ড অ্যানজিওডিমা, দুটো কেন হয়? কারণ দে ডিক্রিজ দ্য মেটাবলিজম অফ ব্রেডিকাইনিন এন্ড সাবস্টেন্স পি, তখন বডিতে ব্রেডিকাইনিন এবং সাবস্টেন্স পিটা ইনক্রিজ হয়, এবং এই দুটো সাবস্টেন্স জন্য আমাদের বডিতে অ্যানজিওডিমা এবং কাফ হবে, এবং বাকিগুলো হচ্ছে ফলস। নাইট্রোগ্লিসারিন as high fast pass metabolism, this is true. Low lipid soluble, nitroglycerin হচ্ছে গিয়ে high lipid soluble drugs, this is false, causes orthostatic hypotension। যেহেতু it is an vasodilating agent, সকল vasodilating agent একটা কমন অ্যাডভার্স ইফেক্ট আছে, সেটা হচ্ছে অর্থোস্টেটিক হাইপোটেনশন করবে, রিফ্লেক্স টেকিকার্ডিয়া করবে। সো এখানে যেহেতু causes orthostatic hypotension, this is true. Only given in sublingual route, this is false. They given in sublingual route, oral route, and maybe given in intravenously. Causes টলারেন্স, এবং নাইট্রোগ্লিসারিনের একটা কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে কি এটা টলারেন্স ডেভেলপ করে, এবং এই টলারেন্সটাই প্রিভেন্ট করার জন্য আমরা নর্মালি পেশেন্টকে একটা নাইট্রোগ্লিসারিন ফ্রি টাইম পেশেন্টকে রাখা হয় 8 থেকে 12 ঘন্টা। হ্যাঁ, রাখলে সেই টলারেন্সটা প্রিভেন্ট করা যায়। প্যাথিডিন is a natural drug. False. Pethidine is a synthetic opioid, acts on the opioid receptor, this is true. Causes meiosis. Pethidine causes mydriasis. Morphine causes meiosis. Can cause respiratory depression, this is true. Produce tolerance, this is true. Drug not used in mood disorder. মোড ডিজর্ডারে কোন ড্রাগ ইউজ করা হয় না? তার আগে আমরা জানি যে মোড ডিজর্ডারে কোন ড্রাগ ইউজ করে। মোড ডিজর্ডারে আমরা 3টা ড্রাগ ইউজ করতে পারি, একটা হচ্ছে লিথিয়াম, কার্বামাজেপিন এবং সোডিয়াম ভ্যালপ্রোয়েট।
লিথিয়াম, কার্বামাজিপিন এন্ড সোডিয়াম ভ্যালপ্রাইট এবং অ্যান্টিসাইকোটিক, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, এটিপিক্যাল যে অ্যান্টিসাইকোটিক সেগুলো ইউজ করা যায়। সো এখানে বলা হচ্ছে নট ইউজড। নট ইউজড হলে এক্ষেত্রে লিথিয়াম যেহেতু ইউজ করা যায়, কার্বামাজিপিন যেহেতু ইউজ করা যায়, দিস এই দুটো হবে ফলস, এবং প্রিগাবালিন, হ্যালোপেরিডল এবং ওলানজাপিন এই দুটো হবে, এগুলো হবে ফলস, যেহেতু এগুলো ইউজ করা যায় না, এই টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকটা ইউজ করা যাবে না। কিটামিন, কিটামিনের ক্ষেত্রে আচ্ছা, কিটামিন, কিটামিন হচ্ছে কি আমরা জানি একটা অ্যানেস্থেটিক ড্রাগস। অ্যানেস্থেটিক ড্রাগস এর মধ্যে আমরা একটু দেখিনি যে বেশ কিছু ড্রাগস আছে, তার মধ্যে পরীক্ষার যে কোশ্চেন গুলো সবচেয়ে বেশি আছে একটা হচ্ছে থায়োপেন্টাল, সোডিয়াম, কিটামিন এবং প্রোপোফল। এই তিনটা ড্রাগস এর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ইউজ, কন্ট্রাইন্ডিকেশন এবং অ্যাডভার্স ইফেক্ট কিংবা তাদের সাইড ইফেক্ট কি কি হতে পারে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। তার মধ্যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, কিটামিনের ক্ষেত্রে ইট কজেস ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, ইন্ট্রাঅকুলার প্রেসার, কার্ডিয়াক অ্যারিথমিয়া করবে, তারপর হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর করবে, সাইকোসিস করে, একটা কমন, বিশেষ করে পোস্ট অপারেটিভ সাইকোসিস করে কিটামিন, এবং ইমার্জেন্সি ফেনোমেনা থাকে। তো আমরা একটু দেখি যে কিটামিন ইট কজেস ইনক্রিজ ব্লাড প্রেশার, দিস ইজ টু, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়াবে, রেসপিরেটরি রেট বাড়াবে, প্রো অ্যারিথমিক পটেনশিয়াল, এটি অ্যারিথমিয়া, প্রো অ্যারিথমিক পটেনশিয়াল যদি, যদিও সে অ্যারিথমিয়া করে, হ্যাঁ ট্রু হবে, তাহলে এটা অ্যারিথমিক পটেনশিয়েশন আছে। এবং ইট কজেস পোস্ট অপারেটিভ হ্যালোসিনেশন করে, তাহলে এটা ব্লাড প্রেশার বাড়াবে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়াবে, রেসপিরেটরি রেট বাড়াবে, প্রো অ্যারিথমিক পটেনশিয়েশন করবে এবং পোস্ট অপারেটিভ হ্যালোসিনেশন করবে। ড্রাগ কজেস প্রলং কিউটি ইন্টারভাল, ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশেষ করে যারা মেডিসিন ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবে। কোন কোন ড্রাগস আমাদের কিউটি ইন্টারভালকে প্রলং করে, এটা ডেভিডসন একটা চার্ট আছে, আপনারা ইচ্ছে করলে সেটা পড়ে দেখতে পারেন, অথবা এখানে আমি একটা চার্ট দিয়ে দিয়েছি যে কোন কোন ড্রাগ কিউটি ইন্টারভাল বাড়ায়, যেমন অ্যামিউডারন, সোটালর, ক্লাস 1 অ্যান্টিরিথমিক ড্রাগ, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এসএসআরআই, লিথিয়াম, মিথাডন, ক্লোরোকুইন, ম্যাফ্লোকুইন, ম্যাকটোলিডস, লেভোফ্লক্সাসিন, তারপর ডমপেরিডন, কিটোকোনাজল, হ্যালোপিরিডন এবং ট্যাক্লোমিডাস। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা বারবার আসে, যে এখান থেকে আসতে পারে একটা টিসিএস, এসএসআরআই, তারপর হচ্ছে গিয়ে এই যে ম্যাক্রোলিডস, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, হ্যাঁ, এই ড্রাগগুলো কজেস কিউটি ইন্টারভাল। এছাড়া কিছু কিছু কন্ডিশন যেমন হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া এবং হাইপার হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালেমিয়া এবং হাইপোম্যাগনেসিমিয়া, এই তিনটে কন্ডিশনও আমাদের কিউটি ইন্টারভ্যাল বাড়তে পারে। যেহেতু আমাদের ফার্মাকোলজি অ্যাসপেক্ট আমরা পড়তেছি, আমরা ড্রাগ গুলো বেশি মনে রাখবো, বিশেষ করে অ্যান্টি এরিথমিক ড্রাগ, যদিও ড্রাগ গুলো এরিথমিয়াকে ট্রিটমেন্ট হিসেবে আমরা ইউজ করি, কিন্তু এর অ্যান্টি এরিথমিক ড্রাগ ইটসেলফ কজেস অ্যারিথমিয়া বাই প্রলং কিউটি ইন্টারভ্যাল। তাহলে এখানে ফেনোটোইন, দিস ইজ ফলস, কুইনিডিন ট্রু, ডিজোপাইরামিড যেহেতু ওই যে অ্যান্টি গ্রুপ 1A অ্যান্টি এরিথমিক ড্রাগ, দিস ইজ ট্রু, ফুরোসামাইড, দিস ইজ ফলস, এবং অ্যামাটিপ্টালিন, টিসিএ অর্থাৎ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, দিস ইজ ট্রু। সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, সেন্ট্রালি অ্যাক্টিং আমরা কি কি ড্রাগস আছে, আমরা জানি যে মিথাইল ডোপা, ক্লোনিডিন, এই দুটো ড্রাগস আমরা একটু আগে পড়ে আসছি, যে বাইন্ড উইথ দ্য আলফা 2 রিসেপ্টর ইন দ্য প্রিসিনাপটিক নিউরন, এবং এই আলফা 2 রিসেপ্টর বাইন্ড করে তারা ফার্দার রিলিজ অফ নন অ্যাড্রেনালিন সেটা ইনহিবিট করে আমাদের সিম্পাথেটিক আউটফ্লো কমাবে, সিম্পাথেটিক আউটফ্লো কমালে ব্লাড প্রেশার কমে। সো দিস টু ড্রাগস অ্যাক্টস বাই সেন্ট্রালি। আরেকটা হচ্ছে গুয়ানা বেনজিন অথবা গুয়ানা বেঞ্চ, এই ড্রাগসটিও একইভাবে সিম্পাথেটিক আউটফ্লো কমাবে এবং আউটফ্লো কমানোর মাধ্যমে তারা অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট করবে। সো দিস টু দা থ্রি ড্রাগস আর মিথাইল ডোপা, ক্লোনিডিন এবং গুয়ানা বেঞ্চ, এই তিনটা ড্রাগস হচ্ছে ট্রু, আর বাকিগুলো হচ্ছে ফলস। অ্যান্টি হাইপারটেনসিভ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি, প্রেগন্যান্সির ক্ষেত্রে আমরা কোন ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ ইউজ করতে পারি না কিংবা কন্ট্রাইন্ডিকেটেড, আমরা ইউজ করতে পারি কোনটা সেটা আগে একটু দেখি। আমরা ইউজ করতে পারি লেভোটেলর, মিথাইল ডোপা, এই দুটো ড্রাগ আমরা ইউজ করতে পারি। বাকি তিনটে ড্রাগস, বিশেষ করে ক্যাপটোপ্রিল, ফ্লুসেমাইড এবং বিসোপ্রোলল, এই তিনটে ড্রাগস ইউজ করা যায় না। যেহেতু এখানে বলা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড কোনটি, তাহলে ক্যাপটোপ্রিল, ফ্লুসেমাইড এবং বিসোপ্রোলল এই তিনটে হচ্ছে ট্রু, লেভোটেরল এবং মিথাইল ডোপা এটা হচ্ছে কি ফলস, নট কন্ট্রাইন্ডিকেটেড। ড্রাগ কজেস প্রলং লাইফ এক্সপেক্টেন্সি ইন হার্ট ফেলিওর,
হার্ট ফেলিউরের ক্ষেত্রে কোন কোন ড্রাগস লাইফ এক্সপেক্টেন্সি ইনক্রিজ করে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা অবশ্যই একটু জেনে রাখবেন। একটা হচ্ছে গিয়ে এসি ইনহিবিটর, বিটা ব্লকার, দেন হচ্ছে স্পাইনোল্যাকটন, এবং নিউলি যে ড্রাগ সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্টার ইনহিবিটর। সোডিয়াম, এটা ক্যাটজাং এর নতুন এডিশনে আসছে যে সোডিয়াম গ্লুকোজ টু কোট্রান্সপোর্টার, যেটা আমরা অ্যান্টি ডায়াবেটিক হিসেবে ইউজ করি, ইম্পাগ্লিপ্রাজল, ক্যানাগ্লিপ্রাজল। এই ড্রাগ গুলো কিন্তু আমাদের হার্ট ফেলিউর পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি ইনক্রিজ করে। সো এখানে ক্যাপ্টোপ্রিল, স্পাইরোলেক্টন এবং কালবিডেরল, এই তিনটি ড্রাগস হচ্ছে ট্রু, ক্রুসিমাইড এবং ডোপামিন ফলস। অ্যাসপিরিন ক্যান বি ইউজড ইন ফলোইং কন্ডিশন এক্সেপ্ট, কখন কখন অ্যাসপিরিন ইউজ করা যায় না? সিস্টেমিক মাস্টোসাইটোসিস, এখানে মাস্টোসাইটোসিস মধ্যে হচ্ছে আমাদের যে মার্স সেলের কাউন্ট যদি কোনো কারণে বেড়ে যায়, দিস ইজ কল্ড সিস্টেমিক মাস্টোসাইটোসিস, এবং এক্ষেত্রে আমরা অ্যাসপিরিন ইউজ করতে পারি। ডিসমেনোরিয়াতে অ্যাসপিরিন ইউজ করা হয়। প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন ইউজ করা হয় টু প্রিভেন্ট দ্য এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়াতে ইউজ করা হয়। ইন্ডাকশনে ইউজ করা হয় না। রেস সিনড্রোমে ইউজ করা, যেখানে বরঞ্চ রেস সিনড্রোমে যদি বাচ্চাদের ক্ষেত্রে কোনো ভাইরাল ইনফেকশন হয়, সেক্ষেত্রে যদি আমি অ্যাসপিরিন ইউজ করি, সেক্ষেত্রে রেস সিনড্রোম হবে। এখান থেকে অনেক সময় সিঙ্গেল বেস্ট কোশ্চেন আসে, বিশেষ করে সিনারিও বেস্ট, এরকম যে একটা বাচ্চা আসলো আপনার কাছে ফিভার নিয়ে অথবা ভাইরাল ইনফেকশন নিয়ে, বিভিন্ন রকমের ড্রাগ দিলেন, ড্রাগ দেওয়ার পর দেখা গেল বাচ্চার শরীরে র্যাশ দেখা গেল। হ্যাঁ, সেটা কি জন্য হতে পারে? এটাকে বলা রেস সিনড্রোম, এবং দিস ইজ ডিউ টু অ্যাসপিরিন। তাহলে অ্যাসপিরিন ইন্ডিকেশন: সিস্টেমিক মাস্টোসাইটোসিস, ডিসমেনোরিয়া, প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন, স্পেশালি কন্ট্রোল দা অর প্রিভেন্ট দা এক্লাম্পসিয়া এন্ড প্রি এক্লাম্পসিয়া। আর একটা রোল আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাসপিরিন অলসো ইউজড টু প্রিভেন্ট দা কোলন ক্যান্সার। যাদের কোলন ক্যান্সার হওয়ার চান্স কিংবা রিস্ক ফ্যাক্টর বেশি থাকে, তাদের ক্ষেত্রে অ্যাসপিরিন ইউজ করা হয় টু প্রিভেন্ট দা কোলন ক্যান্সার। থায়াজাইড ইজ হাই সিলিং ডায়াবেটিস, ফলস। থায়াজাইড হচ্ছে লো সিলিং ডায়াবেটিস। হাই সিলিং ডায়াবেটিস হচ্ছে ফ্লুসামাইড, অ্যাক্টস অন দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুল, দিস ইজ ট্রু। আর একটু স্পেসিফাই বললে, অ্যাক্টস অন দ্য প্রক্সিমাল পার্ট অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুল। Causes hyperkalemia, this is false, it causes hypokalemia, causes hypercalcemia and causes hyperuricemia, দুইটাই ট্রু। হ্যাঁ, it causes hypercalcemia and it causes hyperuricemia এবং আউট করে। রিগার্ডিং স্পাইনোল্যাকটন, স্পাইনোল্যাকটন হচ্ছে একটা কি, একটা হচ্ছে গিয়ে অ্যালডোস্টেরন রিসেপ্টর ব্লকিং এজেন্ট, এবং এটা অ্যাক্টস কোথায়? কালেক্টিং ডাক্ট, কালেক্টিং টিউবুলে কাজ করে। টিউবুলে কাজ করে কি করে? যেহেতু অ্যালডোস্টেরনের অ্যাকশনটাকে ব্লক করে, সেক্ষেত্রে অ্যালডোস্টেরন কি করতো? সোডিয়াম ওয়াটারকে রিটেনশন করতো, হাইড্রোজেন পটাশিয়ামকে বের করে দিত। তাহলে এক্ষেত্রে কি হবে? তারা হাইড্রোজেন এবং পটাশিয়ামকে রিটেন করবে এবং সোডিয়াম এবং ওয়াটারকে বের করে দিবে। সো ইট ইজ কল্ড পটাশিয়াম স্পেয়ারিং ডায়োটিক্স। স্পাইনোল্যাকটনের আরেক নাম হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়োটিক্স। Acts on the collecting drug, this is true. Acts by blocking sodium chloride transporter, this is false. Acts blocking the aldosterone receptor. Causes painful gynecomastia, this is true. Spironolactone causes gynecomastia, যেহেতু তার স্ট্রাকচারের মধ্যে একটা ল্যাকটোন রিং থাকে, এবং এই ল্যাকটোন রিং এর জন্য দিস কজেস হাইপারপ্রোল্যাকটিনেমিয়া, এবং এটা করে আমাদের পেইনফুল গাইনোকমেশিয়া করে। মোস্ট ইউজফুল ইন হাইপার অ্যালডোস্টেরিজম, এটা প্রাইমারি এবং সেকেন্ডারি দুই ধরনের হাইপার অ্যালডোস্টেরিজম ইউজ করা হয়। সো দিস আর দ্য ট্রু। তাহলে এখানে পটাশিয়াম স্পেয়ারিং ডায়োটিক্স, অ্যাক্টস অন দ্য কালেক্টিং ডাক্ট, কজেস পেইনফুল গাইনোকমেশিয়া এন্ড মোস্ট ইউজফুল ইন হাইপার অ্যালডোস্টেরিজম, এই চারটা ট্রু। আর ফলস হচ্ছে ব্লকিং দ্য সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্ট, সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্টকে ব্লক করে থায়াজাইড ডায়াবেটিক্স। ড্রাগ রিডিউস দ্য ইফেক্ট অফ ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, এন্ড ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টের ইফেক্টটা রিডিউস কি করে? এটা বেসিক্যালি কোশ্চেনটা হচ্ছে আমাদের এনজাইম ইনডিউসিং এজেন্ট থেকে। হ্যাঁ, যদি আমরা একটা ওয়ারফেরিনের সাথে আমি এনজাইম ইনডিউসিং সাবস্টেন্স লাইক ওসিপি অথবা ফেনিডিন ইউজ করি, তাহলে ওয়ারফেরিনের মেটাবলিজম হবে, মেটাবলিজম হলে তার অ্যান্টিকোয়াগুলেন্ট প্রপার্টিসটা কমে যাবে। So এখানে টেট্রাসাইক্লিন, সিমিটিরিন, অ্যাসপিরিন ফলস, ওসিপি and phenytoin are the true because of they are the enzyme inducer. আচ্ছা, ড্রাগ ইনক্লুড ইনক্রিটিন বেসড থেরাপি। ইনক্রিটিন অর্থাৎ হচ্ছে কি জিএলপি, গ্লুকাগন লাইক পেপটাইড 1 রিলেটেড কোন কোন ড্রাগস কাজ করে? অথবা ইনক্রিটিন মায়োমেটিক্স কোন কোন ড্রাগ? এখানে দুটো গ্রুপের ড্রাগ স্পেশালি আসে, সেটা হচ্ছে কি একটা হচ্ছে জিএলপি 1, আর একটু হচ্ছে জিএলপি 1 কে মেটাবলিজম করে ডিপিপি4 অর্থাৎ ডাইপেপটাইডিল পেপটাইডেস 4।
আমরা জানি যে GLP-1 এর একটা অন্যতম কাজ হচ্ছে তারা প্যানক্রিয়াসকে, প্যানক্রিয়াস যে বিটা সেল আছে সেই বিটা সেলকে স্টিমুলেট করে ইনসুলিন রিলিজ বাড়াবে, এবং ইনসুলিন রিলিজ বাড়লে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা কন্ট্রোল থাকবে। আর DPP-4 এর কাজ হচ্ছে তারা এই GLP-1 কে মেটাবলিজম করে। তাহলে এখানে দুটো কথা, যদি DLP-1 বাড়ে তাহলে, সরি, DPP-4 যদি বাড়ে তাহলে GLP-1 মেটাবলিজম হয়, মেটাবলিজম হয়ে গেলে GLP-1 রিলেটেড যে ইনসুলিন রিলিজ হচ্ছে সেটা হয় না, এবং ইনসুলিন রিলিজ কমে যাবে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে। তাহলে আমি ইনসুলিন লেভেল বাড়াতে হলে কিংবা ব্লাড গ্লুকোজ লেভেল কন্ট্রোল করতে হবে, আমাকে দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে GLP-1 কে বাড়াতে হবে এবং DPP-4 কে ইনহিবিট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ড্রাগ গুলো ইউজ করতে পারি, একটা হচ্ছে GLP-1 অ্যানালগ, আর একটা হচ্ছে DPP-4 ইনহিবিটর। GLP-1 অ্যানালগের মধ্যে কি কি আছে? এক্সিনাটাইড আছে, তারপর হচ্ছে গিয়ে সিটাগ্লিটাইড আছে। এই ড্রাগ গুলো হচ্ছে GLP-1 অ্যানালগ, তার মধ্যে মোস্ট কমন হচ্ছে এক্সিনাটাইড। আর DPP-4 ইনহিবিটরের মধ্যে কি কি আছে? সিটাগ্লিপটিন, বিল্ডাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, সেক্সাগ্লিপটিন। হ্যাঁ, এই ড্রাগ গুলো হচ্ছে আমাদের DPP-4 ইনহিবিটর। সো এখানে দুটো গ্রুপের ড্রাগস ট্রু হবে, একটা হচ্ছে সিটাগ্লিপটিন, দিস ইজ ট্রু, এক্সিনাটাইড, দিস ইজ ট্রু, লিনাগ্লিপটিন, দিস ইজ ট্রু। আর ডাপাগ্লিপ্লোজন, এটা হচ্ছে কি আমাদের সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার ইনহিবিটর, দিস ইজ ফলস। এবং অ্যাকারবস, এটা হচ্ছে কি আমাদের আলফা গ্লাইকোসাইডেজ ইনহিবিটর, দিস ইজ ফলস। দেন রোল অফ ম্যাটফর্মিন ইন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আমরা জানি ম্যাটফর্মিনের মেইনলি এটা হচ্ছে একটা ওরাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট এবং ইউগ্লাইসেমিক ড্রাগ। এটার বেশ কিছু ইন্ডিকেশন আছে, তার মধ্যে একটা হচ্ছে কি ডায়াবেটিস, ওবেসিটি, এবং মোস্ট কমন হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে এই ড্রাগসটা ইউজ করা হয়। যদিও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ম্যাটফর্মিনের রোল কি এটা স্পেসিফিক ভাবে এখনো জানা যায় নাই, তবে কিছু কিছু হাইপোথিসিস আছে যেগুলো ধারণা করা হয় এই ইফেক্ট গুলো করে। কি করে? একটা হচ্ছে ইট কজেস মেনস্ট্রুয়াল রেগুলেশন, দেন হচ্ছে গিয়ে ইট ইনক্রিজ দ্য সার্কুলেটরি অ্যান্ড্রোজেন লেভেলটাকে ইনক্রিজ করবে, এবং বডির ওয়েটটাকে ডিক্রিজ করে কিংবা নিউট্রিলাইজ করে ইট রেগুলেট দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। হ্যাঁ, এই তিন চারটি প্রসেসের মাধ্যমে বেসিক্যালি এটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কাজ করে। সো এখানে মেনস্ট্রুয়াল রেগুলেশন ট্রু হবে, ইনক্রিজ সার্কুলেটরি এন্ড্রোজেন ট্রু হবে, এবং ডিক্রিজ ওয়েট লস, দিস ইজ ট্রু হবে। আর ইনডিউস ওভুলেশন এন্ড এন্ডোমেট্রিয়াল গ্রোথ, এই দুটো হচ্ছে গিয়ে ফলস। এখানে আরেকটা আপনাদেরকে বলি যে আমাদের ডেভিডসনের যেটা লেখা আছে সেটা হচ্ছে মেটফর্মিন ওয়েট লস করে না, মেটফর্মিন ওয়েটটাকে নিউট্রিলাইজ করে। নিউট্রিলাইজ মানে কি? মানে হচ্ছে যদি ওয়েট আপনার বেশি থাকে সেটাকে কমিয়ে নর্মাল করবে, কিন্তু তাদের ওয়েট এমনিতেই কম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েট রিডিউস করে না। হ্যাঁ, এটা দুইভাবে বলতে পারি। তাহলে একটা হচ্ছে গিয়ে যদি অবেসিটির ক্ষেত্রে তারা ওয়েট লস করবে, আর নর্মাল পেশেন্টের ক্ষেত্রে, নর্মাল ওয়েট বডির ক্ষেত্রে দে নিউট্রিলাইজ দ্য ওয়েট, বডি ওয়েট। অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন অফ দ্য স্টেরয়েড অ্যাসিড, একটা স্টেরয়েডের যে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট সেটা কিভাবে অ্যাচিভ হয়? তারা হচ্ছে নিউট্রোফিল কাউন্টটাকে ডিক্রিজ করবে। কোথায় ডিক্রিজ করে? এখানে কোশ্চেনটা যদি একটু অন্যভাবে বলি, অ্যাট দ্য ইনফ্লামেটরি সাইড। হ্যাঁ, ইনফ্লামেটরি সাইডে নিউট্রোফিলের মাইগ্রেশনটাকে ডিক্রিজ করবে, অর্থাৎ ইনফ্লামেটরি সাইডে নিউট্রোফিলটাকে কমাবে। কিন্তু ব্লাডের মধ্যে অ্যাজ এ হোল, ব্লাডের মধ্যে দে ইনক্রিজ দ্য নিউট্রোফিল, এটা অবশ্যই মনে রাখবেন। ব্লাডের মধ্যে নিউট্রোফিল কাউন্টটাকে ইনক্রিজ করবে, কিন্তু ইনফ্লামেটরি সাইটে নিউট্রোফিল কাউন্টটাকে কমাবে। দেন ইনক্রিজ কমপ্লিমেন্ট, দিস ইজ ফলস। দে ডিক্রিজ দ্য কমপ্লিমেন্ট, ডিক্রিজ দ্য অ্যান্টিবডি ফর্মেশন। যদি আমরা হাই ডোজ ইউজ করি সেক্ষেত্রে ইট ডিক্রিজ দ্য অ্যান্টিবডি ফর্মেশন, দিস ইজ ট্রু। ইনহিবিট ফসফোলাইপেজ A2, ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করার মাধ্যমে তারা বেসিক্যালি ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট করবে। আর ইনহিবিট হিস্টামিন অ্যাকশন, হিস্টামিন অ্যাকশনটাকে তারা, আচ্ছা এখানে একটু ইয়ে আছে, E ট্রু হবে এবং ফলস হবে। তাহলে ইনহিবিট ফসফোলাইপেজ A2 কে স্টেরয়েড ইনহিবিট করবে, আলটিমেটলি দে ইনহিবিট দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লিগোট্রেন, এটা হচ্ছে ট্রু। আর ইনহিবিট দ্য হিস্টামিন অ্যাকশন, এটা হচ্ছে ফলস। ব্লাড সেলের মধ্যে এটা একটু জেনে রাখবেন, ব্লাড সেলের মধ্যে তিনটা সেলকে তারা কাউন্ট ইনক্রিজ করবে, মানে সেল ব্লাডের মধ্যে বাড়াবে। সেটা কি? একটা হচ্ছে কি প্লাটিলেটকে বাড়াবে,
ইরেথ্রোসাইট অর্থাৎ আরবিসি কে বাড়াবে, এবং নাম্বার 3 নিউট্রোফিল কে বাড়াবে। আর কমাবে কাকে কাকে? ব্যাসোফিল কমাবে, ইউসিনোফিল কমাবে, এবং লিম্ফোসাইট কে কমাবে। প্যান, পিইএন, প্যান, প্যান দিয়ে হচ্ছে কি ইনক্রিজ হবে, এবং বিইএল, বেল, এই বেলটাকে তারা কমাবে। ব্যাসোফিল, ইউসিনোফিল এবং লিম্ফোসাইট, এই তিনটি সেলকে কমাবে। আর এখানে অ্যাজ হোল দেওয়া আছে, তখন যে কথাগুলো বললাম একটু আমরা দেখে নিব। আচ্ছা, ইফেক্ট অফ গ্লুকোকর্টিকয়েড অন ব্লাড সেল, যেটা একটু আগে বললাম যে ব্লাড সেলের মধ্যে কি কি বাড়াবে? প্লাটিলেট কে বাড়াবে, নিউট্রোফিল কে বাড়াবে, ব্যাসোফিল কে কমাবে, লিম্ফোসাইট কে বাড়াবে, আর ইনক্রিজ ইউসিনোফিল, ইউসিনোফিল কে কমাবে। সরি, লিম্ফোসাইট কমাবে। হ্যাঁ, লিম্ফোসাইট কে কমাবে, দিস ইজ ট্রু। ড্রাগস প্রিভেন্ট দ্য অ্যাটাক অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা কোন ড্রাগ গুলো প্রিভেন্টিভ হিসেবে কাজ করে, অর্থাৎ লং টার্ম কন্ট্রোলে কোন ড্রাগ গুলো কাজ করে? এর মধ্যে আছে স্টেরয়েড, এর মধ্যে আছে অ্যান্টিহিস্টামিন কিটোটিফেন, এর মধ্যে আছে মন্টিলিউকাস্ট। সালবুটামল, এটা হচ্ছে একটা ব্রঙ্কোডাইলেটর, ইপ্রেটোপিয়াম ব্রোমাইড ব্রঙ্কোডাইলেটর, থিওফাইলিন ব্রঙ্কোডাইলেটর। এটা অ্যাকুট অ্যাজমাতে ইউজ করা হয়, কিন্তু ক্রনিক অ্যাজমার জন্য আমরা ইউজ করবো কিটোটিফেন এবং মন্টিলিউকাস্ট এবং স্টেরয়েড। তাহলে এই দুটো হচ্ছে ট্রু, সালবুটামল, ইপ্রেটোপিয়াম ব্রোমাইড, থিওফাইলিন হচ্ছে ফলস। ইনসুলিন অ্যালার্জি, ইনসুলিন অ্যালার্জির ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে আহ, উম, এটা হচ্ছে ইমিডিয়েট একটা হাইপার সেন্সিটিভিটি, এবং এই হাইপার সেন্সিটিভিটিটা ইমিউনোগ্লোবিন ই মিডিয়েটেড। দুটো কথা মনে রাখবো, একটা হচ্ছে ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি, এবং দিস ইজ মিডিয়েটেড বাই ইমিউনোগ্লোবিন ই। তাহলে is an immediate type of hypersensitivity, this is true. Due to histamine release, this is true. Human insulin reduce the incidence of insulin allergy, this is true. নর্মালি আমাদের ইনসুলিন অ্যাকর্ডিং টু সোর্স তিন রকম ছিল, একটা প্রোকেন, একটা বোবাইন, আর একটা হচ্ছে হিউম্যান। বোবাইন এবং প্রোকেনের ক্ষেত্রে যে অ্যালার্জি, সে অ্যালার্জি হওয়ার চান্স বেশি ছিল, যেহেতু ডিফারেন্স অফ দ্য অ্যামাইনো অ্যাসিড কনসিকুয়েন্স। আর হিউম্যান ইনসুলিনের ক্ষেত্রে যদি আমরা ইউজ করি, এখানে কোনো অ্যামাইনো অ্যাসিড কনসিকুয়েন্স চেঞ্জ হয় না, সো এখানে ইনসুলিন অ্যালার্জিও কমে যায়। আর ডি হচ্ছে মেডিয়েটেড বাই ইমিউনোগ্লোবিন জি অ্যান্টিবডি, না, এটা ইমিউনোগ্লোবিন ই অ্যান্টিবডি মেডিয়েটেড, সো দিস ইজ ফলস। ডিলেড hypersensitivity is false, it is the immediate hypersensitivity reaction. Antibiotic having anaerobic activity, কোন ধরনের অ্যান্টিবায়োটিকের অ্যানারোবিক অ্যাক্টিভিটি থাকে? ভেরি মাচ ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে গিয়ে পেনিসিলিন, সেফালোস্পোরিন, এক্সেপ্ট সেপ্টাজিডিন। সেপ্টাজিডিনের কোনো অ্যানারোবিক অ্যাক্টিভিটি থাকবে না। ইরেথ্রোমাইসিন, মেট্রোনিডাজল এন্ড টেট্রাসাইক্লিন, এই কয়েকটা গ্রুপস অফ ড্রাগস এর হচ্ছে অ্যানারোবিক অ্যাক্টিভিটি থাকে। আর পিওরলি যদি অ্যারোবিক বলা হয়, সেক্ষেত্রে হচ্ছে মনে রাখতে হবে অ্যামাইনোগ্লাইকোসাইডস। অ্যামাইনোগ্লাইকোসাইডস একটা ড্রাগ, যার কিনা শুধুমাত্র অ্যারোবিক অর্গানিজমের এগেনস্টে কাজ করতে পারে, অ্যানারোবিক অর্গানিজমের এগেনস্টে কাজ করতে পারে না। তাহলে এখানে ইলেক্ট্রোমাইসিন। এটা তো এটা তো অ্যারোবিক অ্যাক্টিভিটির কথা বলতেছে না, অ্যান্টি অ্যানারোবিক মানে তো অ্যারোবিক। না, অ্যান্টি অ্যারোবিক মানে অ্যানারোবিক ব্যাকটেরিয়া এগেনস্টে কারা কাজ করতেছে? অ্যান্টি অ্যানারোবিক অ্যাক্টিভিটি, অ্যানারোবিক ব্যাকটেরিয়ার এগেনস্টে কারা কাজ করতেছে সেটি। আচ্ছা। হুম। তাহলে ইরেথ্রোমাইসিন, পেনিসিলিন এন্ড মেট্রোনিডাজল। আচ্ছা, মেট্রোনিডাজল, এটা কি আপনি বুঝতে পারছেন? যেমন মনে করেন যে অ্যান্টি স্টেফিলোকক্কাল পেনিসিলিন আমরা বলি, মানে কি স্টেফিলোকক্কাসের এগেনস্টে যে ড্রাগ গুলো কাজ করতেছে, এখানেও একই রকম অ্যানারোবিক অর্গানিজমের এগেনস্টে যে কাজ, যে ড্রাগ গুলো কাজ করতেছে, এদেরকে বলা হয় অ্যান্টি অ্যানারোবিক অ্যাক্টিভিটি। ক্লিয়ার তো নাকি? জি। আচ্ছা, ইরেথ্রোমাইসিন, পেনিসিলিন and metronidazole, these are the anti-anaerobic drugs. And ciprofloxacin and gentamicin, যে জেন্টামাইসিন বললাম, এটা হচ্ছে গিয়ে টোটালি একটা অ্যারোবিক অর্গানিজমের এগেনস্টে কাজ করবে, এই জন্য এটাকে বলা অ্যান্টি অ্যারোবিক। হ্যাঁ, জেন্টামাইসিন। ব্রোমোক্রেপটিন, এটা হচ্ছে
ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট, এবং তার কাজ কি ডোপামিনের সাথে বাইন্ড করে আমাদের বডিতে প্রোল্যাকটিন সিক্রেশনটাকে কমাবে। মনে রাখবেন, প্রোল্যাকটিন সিক্রেশন কমাবে। তাহলে ব্রহ্মক্ষেত্রে আমরা কোথায় ইউজ করি? যে সকল কন্ডিশন আমাদের প্রোল্যাকটিন সিক্রেশন বেড়ে যায়, যেমন কখন বাড়ে? আমাদের ল্যাকটেশনের সময়। যেহেতু ল্যাকটেশনের সময় আমরা জানি যে ডোপামিনের অ্যামাউন্ট বাড়ে, যেহেতু সাকলিং রিফ্লেক্স এবং ল্যাকটেশন হয়। যদি কারো ওভার ল্যাকটেশন হয় সেক্ষেত্রে আমরা ব্রোমোক্রিপ্টিন অ্যানালগ ইউজ করি। তাহলে এটা হচ্ছে ল্যাকটেশনটাকে প্রিভেন্ট করবে, মানে ডোপামিনটাকে যেহেতু ডোপামিনের অ্যাক্টিভিটি বাড়াবে, ডোপামিন হচ্ছে ল্যাকটেশনটাকে প্রিভেন্ট করে। সো এখানে যদি স্টিমুলেট ল্যাকটেশন দেওয়া আছে, দিস ইজ ফলস। হ্যাঁ, ল্যাকটেশনকে ইনহিবিট করবে। ইজ ইউজড ইন হাইপার প্রোলেক্টিনিমিয়া, দিস ইজ ট্রু। প্রোলেক্টিন লেভেলটাকে কমাবে কে? ব্রোমোক্রিপ্টিন। এর জন্য হাইপার প্রোলেক্টিনিমিয়াতে আমরা ব্রোমোক্রিপ্টিন ইউজ করা হয়। দিস ইজ এন ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট, দিস ইজ ট্রু। আর অ্যান্টাগনিস্ট কে? অ্যান্টাগনিস্ট ডমপেরিডন, মেটোক্লোপ্রোমাইড, দিস আর দ্য ডোপামিন অ্যান্টাগনিস্ট। আর অ্যাগনিস্ট হচ্ছে ব্রোমোক্রিপ্টিন, ক্যাবালগোলিন। হ্যাঁ, এই ড্রাগগুলো হচ্ছে অ্যাগনিস্ট। কজেস ডায়রিয়া, দিস ইজ ফলস। দিস কজেস কনস্টিপেশন, বরঞ্চ ডোপামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কজেস ডায়রিয়া। রিডিউস দ্য সিমটম অফ কার্সিনয়েড সিনড্রোম, দিস ইজ ট্রু। লিনেজোলাইট, দিস ইজ এন প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, অ্যাক্টস বাই 50S রাইবোজোমাল সাবইউনিট, এবং এটা একটা রিজার্ভ ড্রাগস এর মতো। এই ড্রাগসটা স্পেশালি ইউজ করা হয় মেথিসিলিন রেজিস্ট্যান্স স্টেফিলোকোকাস অরিয়াস যে অর্গানিজম আছে তাদের এগেইনস্টে। লিনেজোলাইট, এখানে আপনি একটু দেখে নিন যে এমআরএস এ তার কি কি ড্রাগ ইউজ করা হয়। বিশেষ করে লিনেজোলাইট, ভ্যানকোমাইসিন, ডেপ্টোমাইসিন, সরি, লিনেজোলাইট, ডেপ্টোমাইসিন, ভ্যানকোমাইসিন, তারপরে সিপ্রোফ্লক্সাসিন ইউজ করা হয়। হ্যাঁ, এই ড্রাগ গুলো আমরা এমআরএস এর হিসেবে ইউজ করতে পারি। তাহলে লিনেজোলাইট ইনহিবিট দ্য প্রোটিন সিনথেসিস, আর এটা স্পেসিফাই করে বললে 50S রাইবোজোমাল সাবইউনিটের সাথে বাইন্ড করে প্রোটিন সিনথেসিস কে ইনহিবিট করবে। Acts against vancomycin resistant enterococcal strain, this is true. Acts against the MRSA, this is true. আচ্ছা, causes reversible peripheral neuropathy, this is false. এটার সাথে peripheral neuropathy কোনো সম্পর্ক নেই। Potentiate the platelet function, this is false. তাহলে প্রথম তিনটে হচ্ছে ট্রু, বাকিগুলো হচ্ছে কি ফলস। জেন্টামাইসিন, তাহলে দিস অ্যামাইনোগ্লাইকোসাইডস। হ্যাঁ, অ্যামাইনোগ্লাইকোসাইডস কিছু কমন ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া গুলো কি? নাম্বার ওয়ান, দিস ইজ অ্যান ওয়াটার সলিউবল ড্রাগস, এবং এই ওয়াটার সলিউবিলিটির জন্য নর্মালি আমরা জেন্টামাইসিন কখনোই ওরালি ইউজ করা যায় না। ওরালি শুধুমাত্র একটা ড্রাগ ইউজ করা হয়। কোনটা ইউজ করা হয় বলতে পারবেন? ওরালি ইউজড অ্যামাইনোগ্লাইকোসাইডস, সেটা হচ্ছে নিওমাইসিন। হ্যাঁ, নিওমাইসিন ইউজ করি আমরা কেন? ফর দ্য গাট স্টেরিলাইজেশন, যেহেতু সেখানে অ্যাবজর্পশনের খুব একটা প্রয়োজন হয় না যে কোনো ধরনের প্রসিডিউরের আগে, কিংবা টু প্রিভেন্ট দ্য হেপাটিক এনকেফালোপ্যাথি, এই সকল ক্ষেত্রে আমরা নিওমাইসিন ইউজ করি। এটা জিআইটি লুমেনের মধ্যে লোকালি কাজ করে এই জন্য। বাট যদি সিস্টেমিক ইফেক্ট আমরা অ্যাচিভ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই এটাকে প্যারেন্টেরাল দিতে হবে, কারণ কি এই ড্রাগসটা হচ্ছে ওয়াটার সলিউবল। তাহলে এখানে বলা হচ্ছে পুয়ারলি অ্যাবজর্ব ফ্রম দ্য জিআইটি, দিস ইজ ট্রু। দেন causes 8 cranial nerve damage, this is true. It causes the vestibulocochlear nerve damage করবে, so this is true. Can cross the blood brain barrier, যেহেতু এটা একটা ওয়াটার সলিউবল ড্রাগস, এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার কে ক্রস করতে পারে না। Acts against the anaerobic organism, this is false. Acts against the aerobic organism, কেন অ্যারোবিক অর্গানিজম এগেইনস্টে কাজ করতে পারে, অ্যানারোবিকে পারে না? কোনো আইডিয়া আছে? বলতে পারবেন? কারণ হচ্ছে এই ড্রাগসটা যখন আমরা ইউজ করি, এটা যখন ব্যাকটেরিয়ার ওয়ালকে পেনিট্রেট করে, ব্যাকটেরিয়া ওয়ালকে পেনিট্রেট করার জন্য তার একটা অক্সিজেন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার লাগবে। অক্সিজেন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার, এখন অক্সিজেন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার কোথায় থাকবে? যে সকল ব্যাকটেরিয়া অক্সিজেনটাকে ক্যারি করতে পারে। যেহেতু অ্যানারোবিক ব্যাকটেরিয়া অক্সিজেন ক্যারি কিংবা ইউটিলাইজ করতে পারে না, এই জন্য অ্যানারোবিক ব্যাকটেরিয়াতে সে অক্সিজেন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার থাকে না। সেজন্য নর্মালি জেন্টামাইসিন কিংবা অ্যামিনোগ্লাইকোসাইড গুলো অ্যানারোবিক ব্যাকটেরিয়াতে ব্যাকটেরিয়ার ভিতরে পেনিট্রেট করতে পারে না, কিন্তু অ্যারোবিকের ক্ষেত্রে পারে। এই জন্য অ্যারোবিকের এগেনস্টে কাজ করবে, অ্যানারোবিকের এগেনস্টে তারা কাজ করে না। কজেস নিউরোমাসকুলার জাংশন ব্লকেজ, তিনটে সাইড ইফেক্ট আছে স্পেশালি, একটা হচ্ছে অটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি অ্যান্ড নিউরোমাসকুলার জাংশন ব্লকেজ। এই জন্য এই ড্রাগ গুলো যখন ইউজ করা হয় অবশ্যই মাস্ট বি খেয়াল রাখতে হবে তার সেরাম কিডনির লেভেল কেমন আছে,
তার এমন কোন ড্রাগ পাচ্ছে কিনা যেটা আমাদের অটোটক্সিসিটি করে, যেমন ভ্যানকোমাইসিন অলসো কজেস অটোটক্সিসিটি, ফুরসেমাইড অলসো কজেস অটোটক্সিসিটি। এই ড্রাগ গুলো পাচ্ছে কিনা এবং কোনো মাসেল রিল্যাক্সেন্ট পাচ্ছে কিনা। হ্যাঁ, সে সকল ড্রাগসের সাথে জেন্টামাইসিন ইউজ করা যাবে না। এমসিকিউ কিংবা প্রবলেম বেস কোশ্চেন আসতে পারে যে একটা ড্রাগ এই ড্রাগ পাচ্ছে, আমরা তাকে কোন ড্রাগসটা অ্যাভয়েড করব। হ্যাঁ, অ্যান্টিটিবি ড্রাগ লিথাল টু অনলি ইন্ট্রাসেলুলার লোকেটেড ব্যাসিলাই। আমরা জানি অ্যান্টিটিবি ড্রাগ ফার্স্ট লাইন চারটা ড্রাগস, অ্যাসোনিয়াজার, রিফাম্পিসিন, পাইরিজিনামাইড, স্ট্রেপ্টোমাইসিন। যদিও নিউ কারিকুলামে কিংবা নিউ গাইডলাইনে আমাদের ফার্স্ট লাইন অ্যান্টিটিবি ড্রাগ কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে হচ্ছে আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরিজিনামাইড, রিফাম রিফাবিউটিন, রিফাপেন্টিন। এই পাঁচটা ড্রাগ কিন্তু এখন ফার্স্ট লাইন ড্রাগ। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন, যদি আমাদের পরীক্ষার ক্ষেত্রে এখনো আগের গাইডলাইনটা ফলো করা হয়। সো এখানে বলা হচ্ছে যে এই চার পাঁচটা ড্রাগস এর মধ্যে কোন ড্রাগ গুলো শুধুমাত্র ইন্টারসেলুলার বেসিলেকে কিল করে। মনে রাখবেন, ইন্টারসেলুলার বেসিলেকে কিল করে শুধুমাত্র পাইরিজিনামাইড, আর সবগুলো ড্রাগ এক্সট্রাসেলুলার, ইন্টারসেলুলার দুটোকে কিল করে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে বাকিগুলো হচ্ছে গিয়ে ট্রু হবে, শুধুমাত্র ফলস হবে, পাইরিজিনামাইড হচ্ছে ট্রু হবে। ইন্ডিকেশন অফ অ্যাম্পোটেরিসিন বি। অ্যাম্পোটেরিসিন বি এর ইন্ডিকেশন কি? নর্মালি অ্যাম্পোটেরিসিন বি আমরা একটা রিজার্ভ ড্রাগ হিসেবে ইউজ করা হয় যখন সিস্টেমিক সিভিয়ার ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশন স্পেশালি, সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাম্পোটেরিসিন বি ড্রাগসটা ইউজ করি। তাহলে এখানে কি কি হতে পারে? ক্যান্ডিডিয়াসিস যখন সিভিয়ারলি হয়, বিশেষ করে ইমিউনো সাপ্রেসড পেশেন্টদের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে ইউজ করা হয়। লেশমিনাসিসের ক্ষেত্রে ইউজ করা হয়। ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসের ক্ষেত্রে ইউজ করা হয়। সিভিয়ার ফাঙ্গাল সেপসিস সিমটমে ইউজ করা হয়। ডার্মাটোফাইটোসিসে এম্পোটেরিসিন বি ইউজ করা হয় না। আর বাকিগুলোতে ইউজ করা হয়। সো এখানে সি হচ্ছে গিয়ে ফলস এবং বাকিগুলো হচ্ছে ট্রু। মনে রাখবেন, স্পেশালি ইমিউনো কম্প্রোমাইজ যে কোনো ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে যদি সেটা সিস্টেমিক ইনভলভমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাম্পোটেরিসিন বি ইউজ করা হয়। আচ্ছা, নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। আমরা আহ, যে হার্ট থেরাপি, হ্যাঁ, হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, অর্থাৎ এইচআইভি এগেইনস্টের যে কয়েকটা ড্রাগ ইউজ করি, এই ড্রাগগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগস হচ্ছে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, প্রোটিয়েজ ইনহিবিটর, ফিউশন ইনহিবিটর। হ্যাঁ, এই ড্রাগগুলো ইউজ করি। তার মধ্যে হার্ট থেরাপিতে মনে রাখবেন, আমরা একই সাথে দুইটা নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইউজ করা হয়। এটার সাথে আয়দার একটা প্রোটিয়েজ ইনহিবিটর অথবা ইন্টিগ্রেস কিংবা ফিউশন ইনহিবিটর, যে কোনো একটা ড্রাগ। টোটাল তিনটা ড্রাগ, তার মধ্যে দুইটা হচ্ছে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরের মধ্যে থেকে দুটো ড্রাগ অবশ্যই ইউজ করতে হবে। সো এর মধ্যে কি কি আছে? নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টের মধ্যে হচ্ছে কি ইমিটাইরেসিটামিন আর টেনোফোবির। হ্যাঁ, এই দুটো হচ্ছে গিয়ে টেনোফোবির, তারপরে হচ্ছে গিয়ে জোডিফোবির, এগুলো হচ্ছে আমাদের নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। আর ডেলাভারডিন, ইফাবিরেন্স, এটা হচ্ছে গিয়ে প্রোটিয়েজ ইনহিবিটর। এবং ইনফ্লুভার্টাইড, এটা হচ্ছে গিয়ে নন নিউক্লিওটাইড, অর্থাৎ NNRTI। সো এখানে ট্রু হচ্ছে এ, বি, আর সি, ডি, ই হচ্ছে গিয়ে আমাদের ফলস। অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ হ্যাভিং ব্লাড সিজেন্টিসাইড। আচ্ছা, আমি আহ, একটু পরে 2 মিনিট পরে একটু আসতেছি আবার। হ্যাঁ, আমার একটা কল আসছে, তো কলটা রিসিভ করে আসতেছি, একটু ওয়েট করে।
জি, সরি একটু ইন্টারফেয়ার হলো। সো আমরা আসি যে অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ হ্যাভিং ব্লাড সিজেন্টিসাইড, অর্থাৎ ম্যালেরিয়া ড্রাগস এর মধ্যে কোন কোন ড্রাগ গুলো আমরা ব্লাড সিজেন্টিসাইড হিসেবে ইউজ করতে পারি। আমরা জানি ব্লাডের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি বিশেষ করে ক্লোরোকুইন, কুইনিন, মেফ্লোকুইন, আর্টি মিসিন, এই ড্রাগ গুলো ইউজ করতে পারি। এবং টিস্যুর ক্ষেত্রে আমরা এগেইন টিস্যু সিজেন্টিসাইড আমরা ইউজ করতে পারি প্রোগুয়ানিল, তারপর হচ্ছে গিয়া প্রাইমাকুইন, এছাড়া টেট্রাসাইক্লিন আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তো এখানে যেহেতু চাইছে যে আমাদের ব্লাড সিজেন্টিসাইড হিসেবে আমরা কোনটা ইউজ করতে পারি, তাহলে এখানে একটু হচ্ছে ব্লাডের ক্ষেত্রে ক্লোরোকুইন, কুইনিন এন্ড মেফ্লোকুইন। হ্যাঁ, আর প্রথম দুটো যেটা প্রাইমাকুইন এবং প্রোগুয়ানিল, এই দুটো ড্রাগস হচ্ছে আমাদের টিস্যু সিজেন্টিসাইড। সো দিস টু আর দ্য ফলস, এবং বাকি তিনটে হচ্ছে কি ট্রু। এই যে এখানে দেওয়া আছে আপনাদের জন্য যে ক্লিনিক্যালের ক্ষেত্রে ব্লাড সিজেন্টিসাইডের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব। রেডিক্যাল কিউরের ক্ষেত্রে কোনো সময় পরীক্ষা আসতে পারে, রেডিক্যাল কিউরের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি, বিশেষ করে প্লাজমোডিয়াম ভাইরাস এবং ওভালির ক্ষেত্রে পাইরামিথামিন, প্রাইমাকুইন এবং প্রোগুয়ানিল। হ্যাঁ, এই তিনটে ড্রাগস হচ্ছে গিয়ে আমরা রেডিক্যাল কিউর হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, স্পেকট্রাম অফ মেট্রোনিডাজল। মেট্রোনিডাজলের স্পেকট্রাম কি কি? আমরা জানি মেট্রোনিডাজল প্রোটোজোয়া অর্থাৎ অ্যামিবিক অর্গানিজমের এগেনস্টও কাজ করবে, এবং এটা একই সাথে কিছু ব্যাকটেরিয়া এগেনস্টও কাজ করে। কোন ব্যাকটেরিয়া? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সরি অ্যানারোবিক ব্যাকটেরিয়া। অ্যানারোবিক ব্যাকটেরিয়া এগেনস্টও তারা কাজ করে। তাহলে এটার স্পেকট্রাম যদি বলা হয়, নাম্বার ওয়ান অ্যামিবিয়াসিস, তারপর হচ্ছে জায়ারডিয়াসিস, দিস ইজ ট্রু। তারপর হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস, এটাও ট্রু। এইচ পাইলোরি ইনফেকশন, আমরা জানি যে আমাদের ট্রিপল ড্রাগ থেরাপি, সেই ট্রিপল ড্রাগ থেরাপির মধ্যে কিন্তু এটা ইম্পর্টেন্ট যে থেরাপি, তার মধ্যে আছে তিনটা ড্রাগস, এটা হচ্ছে পিপিআই, অ্যামোক্সিসিলিন এবং ক্লেরিথ্রোমাইসিন। যাদের ক্ষেত্রে অ্যামোক্সিসিলিনের অ্যালার্জি থাকে, কিংবা অ্যামোক্সিসিলিন সেন্সিটিভিটি থাকে, অর্থাৎ অ্যালার্জিক রিয়াকশন হয়, তাদের ক্ষেত্রে আমরা অ্যামোক্সিসিলিন ইউজ না করে ইউজ করবো মেট্রোনিডাজল। So it also acts against the H. pylori infection. এবং pseudomembranous colitis, ভেরি মাচ ইম্পর্টেন্ট। pseudomembranous colitis এই ডিজিজটার ক্ষেত্রেও আমরা মেট্রোনিডাজল ইউজ করতে পারি। তাহলে এখানে সবগুলোই মোটামুটি মেট্রোনিডাজলের ইন্ডিকেশন: অ্যামিবিয়াসিস, জায়ারডিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস, এইচ পাইলোরি, দেন হচ্ছে আমাদের pseudomembranous colitis। হ্যাঁ, এবং অ্যানারোবিক ইনফেকশনের ক্ষেত্রে যেমন হতে পারে আমাদের পোস্ট সার্জিক্যাল ইনফেকশন হতে পারে, পেলভিক ইনফেকশন হতে পারে, তারপরে ইন্টি অ্যাবডোমিনাল সেপ্টিসিমিয়াতে ইউজ করতে পারে, মানে টিটেনাস ইউজ করতে পারে, গ্যাংগ্রিন ইউজ করতে পারে। অর্থাৎ অ্যানারোবিক যত অর্গানিজম ইনফেকশন আছে সব ক্ষেত্রেই এই মেট্রোনিডাজল ইউজ করা যাবে। অ্যান্টি মেটাবোলাইজ ড্রাগস, অ্যান্টি মেটাবোলাইজ ড্রাগস এখানে কি কি আছে? মেট্রোনিডাজল, ভিনক্রিস্টিন, ডিকারভাজিন, সিসপ্লাটিন, ট্রাইমিথোপ্রিন। তার আগে আমরা একটু জানি যে অ্যান্টি মেটাবোলাইজ ড্রাগ গুলো কি। ইট ইজ সাবস্টেন্স ইনহিবিটিং সেল গ্রোথ বাই কম্পিটিং উইথ সাবস্টিটিউটিং অর দ্য ন্যাচারাল সাবস্টেন্স ইন এনজাইমেটিক প্রসেস। অর্থাৎ আমাদের বডির যেই ন্যাচারাল যে সাবস্টেট গুলো আছে, বিশেষ করে ধরুন ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিডকে ইনহিবিট করার মাধ্যমে যে ড্রাগ গুলো কাজ করে এদেরকে বলা হয় অ্যান্টি মেটাবোলাইটস। তাহলে ফলিক অ্যাসিডকে ইনহিবিট করার মাধ্যমে কি কি ড্রাগ কাজ করতে পারে? সালফোনামাইড, ট্রাইমিথোপ্রিন, কোট্রাইমক্সাজল, আমরা জানি দুটোকে একসাথে বলা হয়। এছাড়া অ্যান্টিভাইরাল ড্রাগস আছে কিছু, এবং অ্যান্টি ক্যান্সার ড্রাগ, স্পেশালি কোনটা? 5-ফ্লুরোইউরাসিল, মেথোট্রেক্সেট, তারপর হচ্ছে কি আমাদের সাইটারাবিন, তারপর হচ্ছে আহ আরো আছে কি জেমসিটানিব। এই ড্রাগ গুলো, অ্যান্টি ক্যান্সার ড্রাগ গুলো আমাদের অ্যান্টি মেটাবোলাইটস হিসেবে কাজ করে। সো এখানে কোনটা হবে তাহলে? মেট্রোনিডাজল, ভিনক্রিস্টিন। তার মধ্যে শুধুমাত্র ট্রু হবে ট্রাইমিথোপ্রিন। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে গিয়ে ফলস। ভিনক্রিস্টিন ইনহিবিট করবে মাইক্রোটিউবুল কে ইনহিবিট করার মাধ্যমে, ডাইকারভাজিন ইউজ করবে ট্রায়াজিন গ্রুপের ড্রাগ, এবং সিসপ্লাটিন প্লাটিনাম কোঅর্ডিনেশন কমপ্লেক্স। মেইনলি এখানে একটাই ড্রাগ, সেটা হচ্ছে আমাদের ট্রাইমিথোপ্রিন। আর যদি অ্যাজ এ হোল বলা হয় তাহলে সালফোনামাইড, ট্রাইমিথোপ্রিন, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ক্যান্সার ড্রাগস। প্রোটন পাম্প ইনহিবিটর, মোস্ট কমন একটা টপিক, অ্যাডমিনিস্ট্রেটেড অ্যাক্টিভ ড্রাগস।
আমরা জানি আমরা যে প্রোটন পাম্প ইনহিবিটর গুলো ইউজ করা হয় তার ম্যাক্সিমাম কিন্তু প্রো ড্রাগ হিসেবে ইউজ করা হয়, পরবর্তীতে এগুলো আমাদের বডিতে গিয়ে অ্যাক্টিভ হয়। তারপর হচ্ছে ইরিভার্সিবল অ্যাকশন, প্রোটন পাম্প ইনহিবিটর গুলো ইরিভার্সিবল অ্যাকশন, আর S2 ব্লকার হচ্ছে কি রিভার্সিবল অ্যাকশন। শর্ট হাফ লাইফ, this is true. Activated near the site of action, this is true. Inhibit only male stimulated secretion, অর্থাৎ এখানে বলা হচ্ছে শুধুমাত্র বোলাসটাকে তারা ইনহিবিট করবে। প্রোটন পাম্প ইনহিবিটর ইনহিবিট বোথ বেজাল এবং বোলাস এসসিএল সিক্রেশন। আমাদের বডিতে এসসিএল সিক্রেশন দুইটা ফেজে হয়, একটা হচ্ছে 24 আওয়ার্স কন্টিনিউয়াসলি একটা সামান্য অ্যামাউন্টের এসসিএল বডিতে রিলিজ হয়, এটাকে বলা হয় বেজাল। আর খাবারের পরে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে বোলাস। S2 রিসেপ্টর ব্লকার শুধুমাত্র ইনহিবিট করে বোলাসটাকে, আর প্রোটন পাম্প ইনহিবিটর ইনহিবিট করবে বোথ বেজাল এবং বোলাস দুটো এসসিএল সিক্রেশনটাকে ইনহিবিট করবে রিলিজ হওয়া। সো এখানে ট্রু হচ্ছে গিয়ে বি, সি এন্ড ডি ট্রু, আর এ আর ই হচ্ছে গিয়ে ফলস। ড্রাগ ইউজ টু স্টিমুলেট ওভুলেশন ইন ইনফার্টাইল উইমেন, অর্থাৎ ওভুলেশন ইনডিউসিং ড্রাগ কি কি আছে? ওভুলেশন ইনডিউসিং ড্রাগস এর মধ্যে হচ্ছে এখানে আছে ইথাইল আছে, ক্লোমিফেন, ব্রোমোক্রিপ্টিন, এফএসএস, জিএনআরএস। তার মধ্যে ক্লোমিফেন, ব্রোমোক্রিপ্টিন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই ড্রাগ গুলো হচ্ছে আমাদের ওভুলেশন ইনডিউসিং ড্রাগ। আরো কি আছে এখানে অ্যাড হতে পারে? ট্যামোক্সিফেন, তারপরে রেলক্সিফেন। হ্যাঁ, এই দুটো ড্রাগ ইম্পর্টেন্ট, এগুলো আমাদের ওভুলেশন ইনডিউসিং ড্রাগ। তাহলে ওভুলেশন ইনডিউসিং এজেন্ট যদি বলা হয়, একটা হচ্ছে ক্লোমিফেন, ট্যামোক্সিফেন, রেলক্সিফেন, তারপর হচ্ছে গিয়ে ব্রোমোক্রিপ্টিন, এফএসএইচ এবং গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই এজেন্ট গুলো হচ্ছে ওভুলেশন ইনডিউসিং এজেন্ট। আর ইথেনল ইস্ট্রাডিol, এটা বরঞ্চ ওভুলেশনটাকে মানে ইস্ট্রোজেন প্রজেস্টেরন ওভুলেশনটাকে প্রিভেন্ট করবে। সো দিস ইজ ফলস, বাকিগুলো ট্রু। Following classes of oral diabetic drugs is paired most appropriately with its primary mechanism. The কোন ড্রাগ কিভাবে কাজ করতেছে? DPP4 ইনহিবিটর ইনহিবিট ব্রেকডাউন অফ দ্য কমপ্লেক্স অফ দ্য কার্বোহাইড্রেট, দিস ইজ ফলস। আমরা জানি DPP4 ইনহিবিটর ইনহিবিট করবে DPP4 কে, এবং এটার মাধ্যমে GLP-1 এর অ্যাক্টিভিটিকে বাড়াবে। গ্লিনাইট, রাবাগ্লিনাইট, এটা হচ্ছে কি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াবে, দিস ইজ ফলস। ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াবে বাইগুয়ানাইট এবং থায়াজোলিন্ডিয়ন, এই দুটো গ্রুপের ড্রাগস ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াবে। আর গ্লাইনাইড হচ্ছে হাইপোগ্লাইসেমিক এজেন্ট। সালফোনেরিয়া, এটাও একটা হাইপোগ্লাইসেমিক এজেন্ট, ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন, দিস ইজ ট্রু। সালফোনেরিয়া ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন বাড়ানোর মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল করে এবং এটার জন্য সে হাইপোগ্লাইসেমিয়া করে। থায়াজোলিন্ডিয়ন, ইট কজেস ফ্লুইড রিটেনশন, দিস ইজ কল্ড, দিস ইজ ট্রু। বিশেষ করে পায়োগ্লিটাজন, হ্যাঁ পায়োগ্লিটাজন হচ্ছে গিয়ে তার একটা অ্যাডভার্সিবল, সেটা হচ্ছে ফ্লুইড রিটেনশন করে, এই জন্য হার্ট ফেলিউর কিংবা হাইপারটেনসিভ পেশেন্টের ক্ষেত্রে পায়োগ্লিটাজন ইউজ করা যাবে না। এক্সিনেটাইড গিভেন সাবকিউটেনিয়াস রুট, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমরা এক্সিনেটাইড অর্থাৎ GLP-1 অথবা ইনক্রিটিন মাইমেটিক যে ড্রাগ গুলো পড়ি, এই ড্রাগ গুলো আমরা ওরাল ড্রাগস এর আন্ডারে পড়ি, কিন্তু এই ওরাল ড্রাগ গুলোর মধ্যে একটা ড্রাগস আছে যেটা কিনা যদি ওরালের আন্ডারে পড়তেছে, কিন্তু এই ড্রাগসটাও ইনসুলিনের মতো সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয়। সেটা কি? সেটা হচ্ছে এক্সিনেটাইড। হ্যাঁ, এবং অ্যাজিনেটাইড কোনো ওরাল ফর্ম থাকে না, এটা সাবকিউটেনিয়াস, কিন্তু আমরা নর্মালি পড়ি এটা কিসের আন্ডারে? ওরাল ড্রাগস এর আন্ডারে, বাট এটা কিন্তু সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয়। তো দিস ইজ স্যার গ্লিনাইটটা কি ফলস? হ্যাঁ ফলস। ইনসুলিন সেন্সিটাইজার শুধু দুটো ড্রাগস মনে রাখবেন, একটা হচ্ছে গিয়ে বাইগুয়ানাইট অর্থাৎ মেটফরমিন, আর একটা হচ্ছে থায়াজোলিন্ডিয়ন, এটা হচ্ছে রসিকলিটাজন পায়োগ্লিটাজন। পায়োগ্লিটাজন এন্ড রোসিগ্লিটাজন, এই দুটো ড্রাগস, আর বাকি সবই নন সেন্সিটাইজার। Following drugs are used in pre-anesthetic medication. Pre-anesthetic medication বেশ কিছু ড্রাগ ইউজ করা হয়, তার মধ্যে ল্যাক্সিটিভ ইউজ করা হয়, হ্যালোথেন ইউজ করা হয় ডিউরিং দ্য অপারেশন অথবা অপারেটিভ প্রসিডিউর কোন স্টেজে? ইন দ্য মেইনটেনেন্স। হ্যাঁ, সো দিস ইজ ফলস। S2 ব্লকার কিংবা PPI ইউজ করা হয় প্রি-অ্যানেস্থেটিক মেডিকেশনে, দিস ইজ ট্রু। অ্যাট্রোপিন ইউজ করা হয় অনেক সময় যাদের ব্রঙ্কিয়াল সিক্রেশন কিংবা হাইপার অ্যাক্টিভিটি থাকে তাদের ক্ষেত্রে অ্যাট্রোপিন ইউজ করা হয়, অথবা অ্যাট্রোপিন লাইক ড্রাগ ইউজ করা হয় বেসিক্যালি। সো দিস ইজ ট্রু। অ্যান্ড কিটামিন, এটাও প্রি-অ্যানেস্থেটিক মেডিকেশন ইউজ করা হয় না, ডিউরিং দ্য অপারেটিভ প্রসিডিউর ইউজ করা হয়। সো দিস ইজ ফলস। এছাড়া কি কি আছে? এছাড়া অ্যানজিওলাইটিক হিসেবে ইউজ করা হয়, বেনজোডাইজিপিন ইউজ করা হয়, মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে ইউজ করা হয়, সিডেটিভ হিসেবে আমরা ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের ড্রাগ ইউজ করা যায়। হ্যাঁ,
সো এখানে ট্রু হচ্ছে কি ল্যাক্সিটিভ, এস টু ব্লকার এন্ড অ্যাট্রোপিন, দিস আর দ্য ট্রু, আর বাকিগুলো হচ্ছে কি ফলস। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি মে কজেস। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি মানে কি, আমরা যাদের বডিতে হরমোন ডেফিসিয়েন্সি থাকে তাদের ক্ষেত্রে হরমোন এক্সোজেনাস কিছু হরমোন সাপ্লাই দিয়ে থাকে, এদেরকে বলা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির দুটো পারপাস থাকে, একটা হচ্ছে গিয়ে বিশেষ করে পোস্ট মেনোপজল যাদের লেডি থাকে তাদের ক্ষেত্রে যে ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি হয়, এটার জন্য যেই সিমটম গুলো তৈরি হয় সেই সিমটম গুলোকে ওভারলুক করার জন্য, এবং লং টার্ম যে অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় সেই ডিজিজটাকে কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, বাট হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়ার আগে দুটো জিনিস অবশ্যই আমাদেরকে দেখতে হবে। সে দুটো জিনিস কি? নাম্বার ওয়ান, তার ফ্যামিলিতে কিংবা ওই পেশেন্টের কোনো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার রিস্ক আছে কিনা, কিংবা তার ফ্যামিলি হিস্ট্রিতে কোনো ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে কিনা, এই দুটো জিনিস অবশ্যই দেখবে। হ্যাঁ, সো এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ ব্রেস্ট ক্যান্সার অথবা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হিস্ট্রি অফ দ্য পেশেন্ট। ফ্যামিলিতে যদি ফ্যামিলিতে এটা হিস্ট্রি থাকে, কিংবা তার যদি ওই রকম কোনো রিস্ক ফ্যাক্টর থাকে যেখান থেকে তার ব্রেস্ট ক্যান্সার কিংবা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে, সেক্ষেত্রে তাদেরকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া যাবে না। সো হরমোন রিপ্লেসমেন্ট কারণ দেওয়া যাবে নাকি, কারণ এটা হচ্ছে এই দুটো ক্যান্সার তারা করে। হ্যাঁ, কোলন ক্যান্সার বরঞ্চ দ্বারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিলে সেটা প্রিভেন্ট হয়, ওভারিয়ান ক্যান্সারটা প্রিভেন্ট করে। এটা একটু মনে রাখেন, সার্ভাইকাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার এবং কোলন ক্যান্সারকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন প্রিভেন্ট করে, অর্থাৎ ওসিপি। ওসিপি এই দুটো ক্যান্সারকে প্রিভেন্ট করে, কিন্তু করবে হচ্ছে কি ব্রেস্ট ক্যান্সার এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। ড্রাগ ইনডিউসড এক্সট্রাপিরামিনাল সিনড্রোম ক্যান বি ট্রিটেড বাই, আমরা একটু আগে পড়ে আসছিলাম কোন ড্রাগটা ইউজ করে আমরা, অ্যান্টি কোইনার্জিক ড্রাগ, অ্যান্টি মাস্কেনিক ড্রাগ। সেই ড্রাগগুলোর নাম কি প্রোসাইক্লিডিন, ট্রাইহেক্সিফেনিডাইল এবং ব্যাস্ট্রোপিন। এই ড্রাগগুলো আমরা ড্রাগ ইনডিউসড এক্সট্রাপিরামিডাল কিংবা ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম ইউজ করা হয়। লেবোডোপা ব্রোমোক্রিপ্টিন ইউজ করা হয় আমাদের যে পিওর যে পার্কিনসনিজম ডিউ টু বেসাল গ্যাংলিয়া ডিজেনারেশন, সেক্ষেত্রে ইউজ করা হয়। বাট প্রোসাইক্লিডিন, ট্রাইহেক্সিফেনিডাইল এবং ব্যাস্ট্রোপিন ইউজ করা হয় টু প্রিভেন্ট দ্য ড্রাগ ইনডিউসড পার্কিনসন ডিজিজ, অথবা ড্রাগ ইনডিউসড পার্কিনসন ডিজিজ ডেভেলপ করে তাদের ক্ষেত্রে প্রোসাইক্লিডিন ইউজ করা হয়। একটা কোশ্চেন এভাবে আসতে পারে যে একটা পেশেন্ট আসলো আউটডোরে ইমার্জেন্সি কন্ডিশনে, যে তার টার্ডিভ ডিসকাইনেসিয়া লাইক প্রপার্টিজ আছে, মাউথ অ্যাঙ্গেল অফ দ্য মাউথ কন্ট্রাকশন হচ্ছে, তারপরে আইলিড কন্ট্রাকশন হচ্ছে। হ্যাঁ, তো তার হিস্ট্রি নিয়ে দেখলেন সে কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগ খেয়েছে, অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাওয়ার পরে এটা শুরু হলো। তখন আপনাকে কোশ্চেন করবে যে কোন ড্রাগসের জন্য এটা হইতে পারে। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অথবা তার একটা সে ড্রাগসের একটা নাম দিয়ে দিবে, সেটা হবে তার আনসার। কারণ কি, দিস ড্রাগ কজেস এক্সট্রাপিরামিনাল সিনড্রোম কিংবা পার্কিনসন ডিজিজ। সেক্ষেত্রে ট্রিটমেন্ট কি দিবেন এটা আসতে পারে, যে কোনো একটা ড্রাগ দিয়ে দিলে তার মধ্যে প্রোসাইক্লিন থাকতে পারে, ট্রাইহেক্সিফেনিডাইল থাকতে পারে, অথবা ব্যানস্ট্রোবিন থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। প্লাজমা হাফ লাইফ ইজ ইন্ডিকেটিভ অফ, প্লাজমা হাফ লাইফ কি ইন্ডিকেট করে একটা ড্রাগসের? আমরা জানি প্লাজমা হাফ লাইফ থেকে আমরা ড্রাগসের ডিউরেশন অ্যাকশনটা আমরা মেজার করতে পারি, ড্রাগ কখন বডি থেকে এলিমিনেশন হতে পারে সেটা আমরা মেজার করতে পারি, ড্রাগসের ডোজিং ফ্রিকোয়েন্সি কেমন হবে সেটা আমরা আম, করতে পারি, ক্যালকুলেট করতে পারি। সো এখানে দেওয়া হচ্ছে পটেন্সি অফ দ্য অ্যাকশন অফ দ্য ড্রাগ। হ্যাঁ, এটা ফলস হবে, কারণ পটেন্সি আমরা দেখতে পারি না হাফ লাইফ দিয়ে। সো দি ফলস, ডিউরেশন অফ দ্য অ্যাকশন অফ দ্য ড্রাগ, যে ড্রাগসের হাফ লাইফ যত বেশি হবে তার ডিউরেশন অফ অ্যাকশন তত বেশি হবে। হাফ লাইফ কম হলে ডিউরেশন অফ অ্যাকশন কম হবে। টাইম টাইম রিকোয়ার ফর 50% অফ দ্য ড্রাগ টু বি অ্যাবজর্ব, দিস ইজ ফলস। হ্যাঁ, এটা অ্যাবজর্ব বলছে, অবশ্যই ড্রাগসটা 50% প্লাজমা যেতে যে সময় লাগে প্লাজমাতে, হ্যাঁ, নট অ্যাবজর্ব। ইজ দ্য টাইম রিকোয়ার ফর 50% অফ দ্য ড্রাগ টু রিচ দ্য প্লাজমা, অথবা ইজ দ্য সিস্টেমিক সার্কুলেশন, সেটি হচ্ছে ট্রু হবে। কিন্তু যেহেতু এখানে অ্যাবজর্ব দেওয়া হচ্ছে সেটা ফলস। ডোজিং শিডিউল অফ দ্য ড্রাগ, আমরা ডোজিং শিডিউল মেনটেন করতে পারি, কারণ যে যে ড্রাগসের প্লাজমা হাফ লাইফ শর্ট থাকবে তার ডোজিং ফ্রিকোয়েন্সি বেশি হবে, ডোজিং ইন্টারভ্যাল কম হবে। এবং যে ড্রাগসের প্লাজমা হাফ লাইফ বেশি হবে তার ডোজিং ফ্রিকোয়েন্সি কম হবে এবং ডোজিং ইন্টারভ্যাল বেশি হবে। এলিমিনেশন অফ দ্য ড্রাগ, হ্যাঁ, এলিমিনেটিং হাফ লাইফ মাধ্যমে আমরা এলিমিনেশন জানতে পারি, কিন্তু প্লাজমা হাফ লাইফ দিয়ে সেটা আমরা এলিমিনেশন জানতে পারি না। যদি এলিমিনেটিং হাফ লাইফ থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে এলিমিনেশন হবে, কখন হবে সেটা আমরা বুঝতে পারি। সো দিস ইজ ফলস।
ফলোইং ইজ অর আর ক্রুশিয়াল মেজার টু কন্টেইন দ্য অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। হ্যাঁ, একটা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি? এর মধ্যে হচ্ছে আহ উম, যেমন প্রেসক্রাইবিং অফ নিউয়ার অ্যান্টিমাইক্রোবিয়াল, দিস ইজ ফলস। অবশ্যই নিউয়ার অ্যান্টিমাইক্রোবিয়াল গুলো আমরা যত বেশি কম ইউজ করব তত ড্রাগ সেফ থাকবে। রিসাইক্লিং দ্য অফ অ্যান্টিমাইক্রোবিয়াল, adherence to local antimicrobial guidelines, prescribing of injectable antimicrobials, আর availability of culture sensitivity। এর মধ্যে আমরা যেটা করতে পারি, অ্যাডারেন্স অফ দ্য লোকাল অ্যান্টিমাইক্রোবিয়াল গাইডলাইন। অবশ্যই যে কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ করার ক্ষেত্রে আমরা লোকাল গাইডলাইনটা ফলো করব, এটা একটা। আর হচ্ছে কি প্রপার কালচার সেন্সিটিভিটি, কালচার সেন্সিটিভিটি ছাড়া কোনো রকমের অ্যান্টিবায়োটিক ইউজ না করা। আমরা কালচার সেন্সিটিভিটি করব সেন্সিটিভ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দেখে, তারপরে গিয়ে আমরা যদি অ্যান্টিমাইক্রোবিয়ালটা ইউজ করি তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স করা অনেক ক্ষেত্রে পসিবল, রেজিস্ট্যান্স প্রিভেন্ট করা পসিবল। সেখানে ট্রু হচ্ছে অ্যাডারেন্স টু লোকাল অ্যান্টিমাইক্রোবিয়াল গাইডলাইন অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ কালচার সেন্সিটিভিটি, বাকিগুলো হচ্ছে ফলস। এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে কিভাবে আমরা রেজিস্ট্যান্স প্রিভেন্ট করতে পারি। এটাকে অনেক সময় এভাবে বলে অ্যান্টি মাইক্রোবিয়াল স্টুয়ারশিপ প্রোগ্রাম। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড এই প্রোগ্রামটাকে বলা হয় অ্যান্টি মাইক্রোবিয়াল স্টুয়ারশিপ প্রোগ্রাম। অর্থাৎ কিভাবে আমরা অ্যান্টি মাইক্রোবিয়ালের, অর্থাৎ কোন কোন মেজার নিলে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রিভেন্ট করতে পারে, যেমন অ্যাভয়েডেন্স অফ ইনডিসক্রিমিনেট ইউজ, রেস্ট্রিক্টিং অফ দ্য ইউজ অফ নিউয়ার ড্রাগ অথবা অ্যান্টিমাইক্রোবিয়াল কম্বিনেশন, কনস্ট্যান্ট মনিটরিং অফ দ্য রেজিস্ট্যান্ট প্যাটার্ন, restricting use of the newer drug, avoiding of the transmission resistant bacteria among the patients and staff in the hospital. Antimicrobial choice for the treatment of methicillin resistant staphylococcus aureus, যেটা একটু আগে বলছিলাম যে এমআরএস এর ক্ষেত্রে আমরা কোন কোন ড্রাগ ইউজ করব। আমরা ইউজ করব অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভেনিক অ্যাসিড, ভ্যানকোমাইসিন ইউজ করতে পারি, এন্ড লিনেজোলাইড ইউজ করতে পারি। স্যাফ্রাডিন আমরা ইউজ করব না, আমরা সেফালোস্পোরিনের ক্ষেত্রে ইউজ করতে পারি থার্ড এন্ড ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন। তাহলে এখানে কি আছে? নাম্বার ওয়ান একটা হচ্ছে লিনেজোলাইড, টেট্রাসাইক্লিন ইউজ করা যাবে। দেন হচ্ছে ক্লিনামাইসিন, ডেপ্টোমাইসিন, ভ্যানকোমাইসিন, স্টেপ্টোগ্রামিন, টিজিসাইক্লিন, কোটাইমোক্সাজল, রিফাম্পিসিন, টিকোপ্লানিন, টেলাবেন্টিন, ডেল বা বেনক্লিন, সেপ্টারোলিন, অনেকগুলো ড্রাগস আছে, সেপ্টাবিপ্রোল, অর্থাৎ থার্ড এবং ফোর্থ জেনারেশন হিস্টামিন, সেফালোস্পোরিন, আর অ্যামোক্সিসিলিন উইথ ক্লাভেনিক অ্যাসিড। এখানে আপনাদেরকে একটা সিঙ্গেল বেস্ট আনসারের কোশ্চেন বলে দিই যে মেথিলিন রেজিস্ট্যান্স স্টেফিলোকক্কাস অরিয়েন্স এইটাকে প্রিভেন্ট করার জন্য সিঙ্গেল মোস্ট ইফেক্টিভ মেথড কি? হ্যাঁ, এমআরএস কে প্রিভেন্ট করার জন্য আমরা সবচেয়ে বেশি ফলো করতে পারি কোন মেথড, কিসের মাধ্যমে? আনসার হচ্ছে রিপিটেড হ্যান্ড হাইজিন। হ্যাঁ, বিশেষ করে আমরা যারা হেলথ অ্যাসোসিয়েটেড আছি তাদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট যে এমআরএস প্রিভেন্ট করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার হচ্ছে বাই রিপিটেড হ্যান্ড হাইজিন। বুঝতে পেরেছেন? এরপর ড্রাগ ইনহিবিট প্লাটলেট অ্যাগ্রিগেশন। প্লাটলেট অ্যাগ্রিগেশন থেকে ইনহিবিট করে কে কে? প্রোস্টাসাইক্লিন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই ড্রাগস এটা আমরা পড়ি না, হ্যাঁ, প্রোস্টাসাইক্লিন কিন্তু প্লাটিলেট অ্যান্টি প্লাটিলেট ড্রাগস এর মধ্যে নাই, কিন্তু কিন্তু প্রোস্টাসাইক্লিন ইজ দ্য mediators or icosanoid which inhibit the platelet aggregation. Number two, streptokinase, এটা একটা thrombolytic agent, so this is not inhibit the platelet aggregation, this is false. Episexamib, এটা আমরা জানি ADP mediated যে platelet aggregation সেটাকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করে। ওয়ারফেরিন হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, দিস ইজ কল্ড ডাইপাইরামাল, এটা হচ্ছে কি অ্যান্টিপ্লাটিলেট ড্রাগস। তাহলে এগুলো হচ্ছে ট্রু, অর্থাৎ প্রোস্টাসাইক্লিন, এবিসিক্সামাইব এবং ডাইপাইরামাল, এটা হচ্ছে এই তিনটা হচ্ছে ট্রু, বাকিগুলো হচ্ছে ফলস। এর মধ্যে স্ট্রেপ্টোকাইনেজ হচ্ছে থ্রম্বোলাইটিক এজেন্ট আর ওয়ারফেরিন হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। নিউরোট্রান্সমিটার রেসপন্সিবল ফর পেন ইনিশিয়েশন। পেনের জন্য কোন কোন নিউরোট্রান্সমিটার রেসপন্সিবল? দুটো নিউরোট্রান্সমিটার, একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন আর হচ্ছে সাবস্টাস পি।
এই দুইটো নিউরোট্রান্সমিটার হচ্ছে আমাদের পেইন করবে, তার মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন পেইন ছাড়াও কি করে, ফিভার করে, ইনফ্লামেশন করে। হ্যাঁ। আচ্ছা, এরপর আসি আমরা সিঙ্গেল বেস ট্রান্সফার। হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর ডাজ নট অল্টার দ্য বায়োবিলিটি অফ দ্য ড্রাগ? কোন ফ্যাক্টরসটা বায়োবিলিটি অফ দ্য ড্রাগটাকে অল্টার করে না? স্টেট অফ আয়োনাইজেশন, ডিগ্রি অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিং, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ভাস্কুলারিটি, সরি, এট দ্য সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন, মলিকুলার সাইট অফ দ্য ড্রাগ। অর্থাৎ এখানে আমরা দেখবো যে যে সকল ফ্যাক্টরস অ্যাবজর্পশনের সাথে রিলেটেড না, যারা অ্যাবজর্পশনের সাথে রিলেটেড সবাই বায়োবিলিটিকে মডিফাই করতে পারে। তাহলে অ্যাবজর্পশনের সাথে রিলেটেড না হচ্ছে এখানে একটাই, প্লাজমা প্রোটিন বাইন্ডিং। প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর সাথে বায়োঅ্যাভেলেবিলিটির কোনো সম্পর্ক নেই। সো দিস ইজ আনসার ইজ প্লাজমা প্রোটিন বাইন্ডিং, ডিগ্রি অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিং। তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি আমরা দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে তাদের অ্যাবজর্পশনের ফ্যাক্টরস কি কি আছে, আর নাম্বার টু এটা ফার্স্ট পাস মেটাবলিজম। যে সকল ড্রাগসের ফার্স্ট পাস মেটাবলিজম বেশি হবে তাদের বায়োঅ্যাভেলেবিলিটি কম, আর যাদের কম তাদের বেশি হবে। অল অফ দ্য ফলোইং এজেন্ট আন্ডারগো এন্টারোহেপাটিক রিসাইক্লিং এক্সেপ্ট। কোন ড্রাগ গুলো এন্টারোহেপাটিক রিসাইক্লিং হবে, কোনটা হবে না? হ্যাঁ, সবই হবে, কোনটা হবে না যদি অ্যাকসেপ্ট চেয়েছে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে অ্যাম্পিসিলিন, রিফাম্পিসিন, ওরাল কন্ট্রাসেপটিভ, প্যারাসিটামল, টেট্রাসাইক্লিন। আমরা জানি অ্যাম্পিসিলিন এটা একটা বিলিয়ারি রুটে এলিমিনেশন হয় এবং ইট কজেস কোলেস্টেসিস। রিফাম্পিসিন এটাও আমাদের হেপাটোবিলিয়ারি রুটে এলিমিনেশন হয়। ওরাল কন্ট্রাসেপটিভ পিল এটাও বিলিয়ারি রুটে এলিমিনেশন হবে। প্যারাসিটামল একটা ড্রাগ যেটা কোনো বিলিয়ারি রুটে এলিমিনেশন হবে, ইট এলিমিনেট থ্রু দ্য অ্যানাল রুট। টেট্রাসাইক্লিন এটাও বিলিয়ারি রুটে এলিমিনেশন হয়। সো দ্য আনসার ইজ প্যারাসিটামল। হ্যাঁ, প্যারাসিটামল এন্টারোহেপাটিক রিসার্কুলেশনে যাবে না। যে সকল ড্রাগ এন্টারোহেপাটিক রিসার্কুলেশনে যাবে তারা বিলিয়ারি রুটে এলিমিনেশন হয়। হ্যাঁ, তাহলে প্যারাসিটামলটা হচ্ছে কি আমাদের রেনাল রুটে এলিমিনেশন হবে। সো দিস আর দ্য দিস নট গোস টু দ্য এন্টারোহেপাটিক রিসার্কুলেশন। এছাড়া আর কি কি আছে? ডিগক্সিন, মরফিন, ইমিপ্রামিন, প্রোপানল, রিফাম্পিসিন এন্ড ভিটামিন। এই ড্রাগ গুলো আমাদের অ্যান্টিডায়াবেটিক রিসাইক্লিং হবে, এবং অ্যান্টিডায়াবেটিক রিসাইক্লিং হওয়ার সুবিধা কি, এই ড্রাগ গুলোর ডিউরেশন অফ অ্যাকশনটা প্রলং হয়। যদি তারা বারবার সিস্টেমিক সার্কুলেশনে চলে আসে বা অ্যান্টিডায়াবেটিক রিসার্কুলেশন, সো এই ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশনটা প্রলং হবে। এবং বিলিয়ারি ট্রিতে যদি কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে বা ডিজিজ হয় সেক্ষেত্রে এই ড্রাগে এলিমিনেটিং যে অ্যান্টিবায়োটিক গুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি, যেমন টেট্রাসাইক্লিন, অ্যাম্পিসিলিন। রিসেপ্টর উইথ ইন্ট্রিনসিক আয়ন চ্যানেল। ইন্ট্রিনসিক আয়ন চ্যানেলের মাধ্যমে কোন রিসেপ্টর গুলো কাজ করে? এখানে হিস্টামিন রিসেপ্টর, অ্যাড্রেনালিন রিসেপ্টর, ইনসুলিন রিসেপ্টর, ক্যালসিয়াম আয়ন রিসেপ্টর এবং গাবা রিসেপ্টর। ইন্ট্রিনসিক আয়ন হচ্ছে কি যে চ্যানেলটা পুরো ট্রান্স মেমব্রেন রিসেপ্টর থাকে। আমরা জানি যে গাবা একটা ট্রান্স মেমব্রেন রিসেপ্টর। হ্যাঁ, সো এই ট্রান্স মেমব্রেন রিসেপ্টর হচ্ছে ইন্ট্রিনসিক আয়ন চ্যানেল রিসেপ্টর, এর আনসার হচ্ছে গাবা। আর বাকিগুলো হচ্ছে গিয়ে নট ট্রান্স মেমব্রেন, এটা হয় মেমব্রেনের উপরে অ্যাটাচ থাকে অথবা ভিতরে অ্যাটাচ থাকে। মিথাইল ডোপা হ্যাজ দ্য ফলোইং ইফেক্ট অন দ্য অ্যাড্রিনাল নিউরন। মিথাইল ডোপার কাজ কি? এটা ইনহিবিট সিনথেসিস অফ দ্য অ্যাড্রিনালিন, inhibit uptake of the noradrenaline, deplete noradrenaline from the storage site, produce false neurotransmitter, inhibit metabolism of adrenaline. তাহলে মিথাইল ডোপা যেটা প্রথমে করে সেটা ফলস নিউরোট্রান্সমিটার রিলিজ করে, মানে কনভার্ট হয়। মিথাইল ডোপা একটা ফলস নিউরোট্রান্সমিটার হিসেবে কনভার্ট হয়, মিথাইল ডোপা থেকে ডোপামিন হয়। অর্থাৎ মিথাইল ডোপা একটা ফলস নিউরোট্রান্সমিটার হিসেবে ডোপামিনে কনভার্ট হবে, কনভার্ট হয়ে সেটা ওই যে আলফা টু রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে ফার্দার সিনথেসিস অফ দ্য নরএড্রেনালিন সেটাকে ইনহিবিট করবে। So alpha methyl dopa convert to alpha methyl noradrenaline which acts as a false neurotransmitter. এটা আলফা মিথাইল নরএড্রেনালিনে কনভার্ট হবে, কনভার্ট হয়ে আলফা টু রিসেপ্টরের সাথে বাইন্ড করে ফার্দার যে নরএড্রেনালিন রিলিজ সেটাকে ইনহিবিট করবে বাই আলফা টু রিসেপ্টর বাইন্ডিং। ট্রিটমেন্ট অফ চয়েস ফর চিজ রিঅ্যাকশন। চিজ রিঅ্যাকশন আমরা কোন ড্রাগটা ইউজ করি? আচ্ছা, একটা হচ্ছে প্রাজোসিন, ট্যামসুলোসিন, ফেনক্সিবেনজামিন, অ্যাড্রেনালিন এবং পেন্টোলামিন। চিজ রিঅ্যাকশন একটা সিম্পেথেটিক, অ্যাকিউট সিম্পেথেটিক ওভার স্টিমুলেশন। হ্যাঁ, কখন হতে পারে? আমরা যদি মাও ইনহিবিটরের সাথে এসএসআরআই ইউজ করি তখন আমাদের চিজ রিঅ্যাকশন হয়, এবং এই চিজ রিঅ্যাকশনের ক্ষেত্রে হাইপার টেনশন অর্থাৎ অ্যাড্রেনালিন অ্যাড্রেনার্জিক ওভার স্টিমুলেশন হয় এবং সেটাকে
ব্লক করার জন্য কিংবা সেটাকে রিভার্স করার জন্য ইউজ করতে হবে ফেন্টোলামাইন। ইনস্টিটিউশন অফ দ্য ইনসুলিন ইন ডায়াবেটিক কিটোসিস রেজাল্ট অফ। আচ্ছা, ডায়াবেটিক কিটোসিস আমরা যদি ইনসুলিন দিই তাহলে কি হতে পারে? একটা হচ্ছে হাইপোনাট্রিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপার ক্যালেমিয়া। তাহলে আমি প্রথম দিকে একটা কোশ্চেনে বলেছিলাম যে আহ, আমাদের বডিতে পটাশিয়ামকে সেলের বাহির থেকে ভিতরে নিয়ে যায় দুটো ড্রাগস। একটা হচ্ছে বিটা টু অ্যাগনিস্ট সালবুটামল, আর একটা হচ্ছে ইনসুলিন। সো যদি আমি ডায়াবেটিক কিটোসিডোসিস পেশেন্টকে ইনসুলিন দিই, সেক্ষেত্রে তার বডিতে কি হতে পারে? তার বডিতে হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে। হ্যাঁ, insulin causes influx of the potassium ion into the cell. So this may causes hypokalemia. Active metabolites of the vitamin D. Vitamin D এর active metabolites কি? যদি এটা একটু ইজি কোশ্চেন, কিন্তু এটার সাথে রিলেটেড অনেকগুলো নাম আছে। পরীক্ষার হলে হয়তো বা এর নামগুলো থেকে আমরা কনফিউজ হয়ে যেতে পারি। হ্যাঁ, এই জন্য একটু দেখে নিন। একটা হচ্ছে ক্যালসিট্রায়ল, ক্যালসিফিডিল, ক্যালসিফেরল, পলিক্যালসিফেরল, আর্গোস্টেরল। আনসার ক্যালসিট্রায়ল, the active component of the vitamin D. Following drug produce meiosis by central end. Meiosis অর্থাৎ আমাদের পিউপিল কে কন্ট্রাকশন করে কোন কোন ড্রাগস? আমি প্রথমে বললাম যে পিউপিল কে কন্ট্রাকশন করে মেইনলি একটা হচ্ছে আমাদের সিম্পেথোমাইমেটিক ড্রাগস, সরি সিম্পেথোলাইটিক ড্রাগস এবং কোলিনোমাইমেটিক ড্রাগস। এই দুটো গ্রুপের ড্রাগস হচ্ছে আমাদের পিউপিল কে কনস্ট্রিক্ট করবে, আর পিউপিল কে ডাইলেট করবে কারা? সিম্পেথোমাইমেটিক অথবা অ্যাড্রিনালিন, নরএড্রিনালিন, এই সিম্পেথোমাইমেটিক ড্রাগ গুলো এবং অ্যান্টি মাস্কিনিক ড্রাগস গুলো ডায়ালাইসিস মাইডিয়াসিস করবে। সো এখানে যেটা আছে যে প্রডিউস মিউসিস, মিউসিস করে কে? পাইলোকার্পিন, যেটা কোলিনোমাইমেটিক ড্রাগস। তারপর ফাইসোস্টিগমিন, এসিটাইলকোলিন, ট্রপিকামাইড এবং মরফিন। সেন্ট্রালি অ্যাকশনের মাধ্যমে কাজ করে বেসিক্যালি মরফিন। হ্যাঁ, মরফিনটা হচ্ছে কি আমাদের, আমরা মরফিনের যেই সিএনএস ইফেক্ট আমরা পড়েছিলাম। হ্যাঁ, সিএনএস ইফেক্টের মধ্যে আমরা সিএনএস কিছু স্টিমুলেটিং ইফেক্ট জানি এবং সিএনএস এর কিছু ইনহিবিটরি ইফেক্ট জানি। সেই স্টিমুলেটিং ইফেক্টের মধ্যে একটা হচ্ছে কি আমাদের এটা কি করবে? মাইডিয়াস মিউসিস করবে। হ্যাঁ, সো মরফিনের যে ইফেক্ট এটা হচ্ছে কি সেন্ট্রালি অ্যাকশন। আর বাকিগুলো যেটা যেমন এসিটাইলকোলিন, ইট অলসো কজেস মিউসিস, বাট দিস ইজ নট দ্য সেন্ট্রালি, ইট ইজ পেরিফেরাল অ্যাক্টিং। ট্রপিকামাইড কজেস মাইডিয়াসিস। ফাইসোস্টিগমিনও এটা মিউসিস করবে, কিন্তু ইট কজেস বাই পেরিফেরাল অ্যাক্টিং। পাইলোকার্পিনে মিউসিস করবে, বাট ইট কজেস বাই পেরিফেরাল অ্যাক্টিং। শুধুমাত্র মরফিনটা হচ্ছে একটা ড্রাগ যেটা কিনা সেন্ট্রালি অ্যাকশনের মাধ্যমে বডিতে মিউসিস করবে। 54 years old man review hypertension reviewed in clinic. He complained that over the past 2 months he has developed ankle swelling. Which one of the following drug is mostly to be prescribed? অর্থাৎ একটা পেশেন্ট আপনার হাইপারটেনশন ক্লিনিকে আসলো, 2 মাস পরে আসার পর দেখা গেল তার অ্যাঙ্কেল সুইলিং হচ্ছে, তাহলে কোন ড্রাগটা পাচ্ছে? আমরা জানি অ্যাঙ্কেল সুইলিং হওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগস হচ্ছে কি? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। হ্যাঁ, তো এখানে যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি? পেরিন্ড্রোপিল, অ্যামলোডিপিন, ডক্সাজোসিন, লোসার্টেন এন্ড এডিনারল। তাহলে আনসার হচ্ছে অ্যামলোডিপিন, কারণ অ্যামলোডিপিন একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হুইচ কজেস অ্যাঙ্কেল সুইলিং। 70-year-old man who has atrial fibrillation and heart failure is started on digoxin. What is the mechanism of action of the digoxin? আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, যে কোনো ধরনের প্রবলেম বেসড কোশ্চেন যখন আনসার করবেন, আনসার করার ক্ষেত্রে প্রথমে আমরা কোশ্চেনটা পড়ে নিব। হুম, যেমন এখানে যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য ডিগক্সিন। কোশ্চেনটা আগে পড়লে কি হবে? দুটো ফ্যাসিলিটিস, একটা হচ্ছে আপনি কোশ্চেনের ভিকটিমটা কিংবা সিনারিওটাতে কোথায় জোর দিতে হবে এটা আগে থেকে সিনারিও দিয়ে দিবে। সিনারিও দিয়ে বলবে যে এরকম একটা কোশ্চেন দিতে, হোয়াট আর দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য ডিগক্সিন। তো সেক্ষেত্রে আপনার পুরো কোশ্চেন পড়ার প্রয়োজন হয় না। কেন বলতেছি এটা? কারণ এটা টাইম সেভিং প্রসেস। হ্যাঁ, এটা যদি আপনি করেন তাহলে অনেক ক্ষেত্রে আমাদের একটা কোশ্চেন বারবার পড়া লাগে না। সো হোয়াট ইজ দ্য মেকানিজম অফ দ্য অ্যাকশন অফ দ্য ডিগক্সিন? তাহলে ডিগক্সিন কিভাবে কাজ করে? ডিগক্সিন ইনহিবিট দ্য এটিপিএস ডিপেন্ডেন্ট সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করে। শেষ।
এরপর হচ্ছে 50 years old, a 50 years old female is being investigated for the microcytic anemia. Blood tests reveal of low vitamin B12 level. Which of the following medication may contribute? বডিতে ভিটামিন বি টুয়েলভ কোন ড্রাগসটা কমায়? হ্যাঁ, তাহলে ভিটামিন বি টুয়েলভ ডিক্রিজ করার জন্য দুইটো ড্রাগ মোস্ট কমনলি রেসপন্সিবল। একটা হচ্ছে পিপিআই এবং নাম্বার 2 মেটফরমিন। এই দুটো ড্রাগস আমাদের বডিতে ভিটামিন বি টুয়েলভ কমাবে। সো এখানে আনসার ইজ এতে হচ্ছে বেনজোফ্লুমাথিয়াজাইড, ডিগক্সিন, অ্যামিউডারন, সোডিয়াম ভ্যালপ্রাইট, মেটফরমিন। আনসার হচ্ছে মেটফরমিন। আমরা আজান শেষে আরো শুরু করতেছি। So next question is, a 79-year-old male presented with 1 month history of constipation. Which of the following drugs may contribute to this? অর্থাৎ একটা ড্রাগ আসলো কনস্টিপেশন নিয়ে, নিচের কোন ড্রাগসটা আমাদের কনস্টিপেশন করে? আমরা জানি যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে বিশেষ করে ভেরাপামিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ হুইচ কজেস কনস্টিপেশন। তাহলে এখানে হচ্ছে বিসোপ্রোলল, ভেরাপামিন, মেটফরমিন, ওয়ারফারিন, অ্যাসপিরিন। আনসার ইজ ভেরাপামিন। Which statement is true for the S2 antagonist? S2 antagonist জন্য কোনটি কারেক্ট? মে কজ ইম্পর্টেন্স, increase plasma gastrin level, are contraindicated in renal failure, they are cytoprotective, increase basal acid secretion. তো এখানে আনসার হচ্ছে ইম্পর্টেন্স, বিশেষ করে সিমিটিরিন। হ্যাঁ, সিমিটিরিন একটা আমরা জানি S2 ব্লকার, এবং যেটার একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ইট কজেস ইম্পর্টেন্স, ইট ইজ দ্য এনজাইম ইনহিবিটরস, এবং ইট কজেস পেইনফুল গাইনোকোমাস্টিয়া। সো সিমিটিরিনের ক্ষেত্রে এখানে মে কজ ইম্পর্টেন্স, দিস ইজ দ্য ট্রু। প্লাজমা গ্যাস্ট্রিন লেভেল বাড়াবে না, কমাবে, রেনাল ফেলিউর করবে না, বিশেষ করে পিপিআই করতে পারে, কিন্তু সিমিটিরিন S2 রিসেপ্টর ব্লকার করে না। দে আর নট সাইটোপ্রোটেক্টিভ and increase basal acid secretion, দ্বারা decrease acid secretion, বিশেষ করে বোলাস। Similarly causes importance by inhibiting binding of dihydrotestosterone to androgen receptor. Inotrops that does not improve the myocardial contractility. নিচের কোন আইনোট্রপসটা মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি ইমপ্রুভ করে না? অ্যাড্রেনালিন, ডিগক্সিন, অ্যাট্রোপিন, ডোবুটামিন, প্রোপানল। তাহলে এটা হচ্ছে কি প্রোপানল। প্রোপানল কোনো মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি ইমপ্রুভ করবে না। Acidity does not caused by hydrolyzine, procanamide, isodiazide, carbamazepine, metronidazole. আনসার ইজ ই। এখানে ড্রাগস কোশ্চেনটা হচ্ছে এমন যে অ্যাসিডি কোন কোন ড্রাগস গুলো অ্যাসিডিটিতে কন্ট্রাইন্ডিকেটেড, অথবা অ্যাসিডি লাইক র্যাশ স্কিনে কোন কোন ড্রাগ তৈরি করে। হ্যাঁ,
সেক্ষেত্রে হাইড্রোলাইজিন করে, প্রোকানামাইড করে, আইসোনিয়াজেট করে, কার্বামাজেপিন করে। সো এই ড্রাগগুলো পরে অ্যাসিডিক কিংবা অ্যাসিডিক লাইক স্কিন ম্যানিফেস্টেশন করবে, কিন্তু মেট্রোনিজোলের ক্ষেত্রে সেরকম কোনো ম্যানিফেস্টেশন হয় না। গ্লুকোকর্টিকয়েড হ্যাভিং হাই অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন, এখানে প্রেডনিসোলন, হাইড্রোকর্টিসন, ব্যাক্লোমিথাসন, ডেক্সামিথাসন, প্রেডনিসোলন, প্রেডনিসন। তাহলে এই সবগুলো ড্রাগস এর মধ্যে হাইড্রোকর্টিসন, ব্যাক্লোমিথাসন, প্রেডনিসোলন, তাদের হচ্ছে গ্লুকোকর্টিকয়েড ইফেক্ট বেশি থাকে। শুধুমাত্র ডেক্সামিথাসনের ক্ষেত্রে আমরা জানি তাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট সবচেয়ে বেশি থাকবে, বাকিগুলোর কম থাকে, লেস দেন ডেক্সামিথাসন। তাহলে দ্য আনসার ইজ ডেক্সামিথাসন, যার অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট বেশি থাকবে এবং মিনারেলকর্টিকয়েড ইফেক্ট কম থাকবে। বাট বাকি ড্রাগগুলো স্পেশালি হাইড্রোকর্টিসন, প্রেডনিসোলন, এই দুটো ড্রাগসের মিনারেলকর্টিকয়েড ইফেক্ট বেশি থাকবে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ইফেক্ট কম থাকবে। Pharmacological effect of aspirin include vasodilation, chemotaxis, phagocytosis, leukocyte immigration, and inhibition of the COX enzyme. The aspirin হচ্ছে inhibit COX enzyme। তো এখানে আর তেমন বেশি বলার নাই। ড্রাগস কজিং অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস কোন ড্রাগ করে? সেফেক্সিম, কোটামোক্সোজল, ফুরোসেমাইড, সাইক্লোফসফেমাইড, এনএসএআইডি। এনএসএআইডি হচ্ছে কি আমাদের অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে। মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য রিফাম্পিসিন, রিফাম্পিসিন কিভাবে কাজ করে? এটা হচ্ছে আরএনএ সিনথেসিসকে ইনহিবিট করে। হ্যাঁ, আমাদের যে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, এখানে তিন ধরনের ড্রাগ আমরা পাই, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ, আর হচ্ছে ফলিক অ্যাসিড। সো আরএনএ এর ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা পাই, রিফাম্পিসিন হচ্ছে এক্সাম্পল, ইনহিবিট আরএনএ সিনথেসিস। দ্য আনসার ইজ রিফাম্পিসিন। মোস্ট কমন সাইড ইফেক্ট অফ প্রোজেস্টেরন অনলি পিল, প্রোজেস্টেরন অনলি পিলের মোস্ট কমন সাইড ইফেক্ট কি? রেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং, অ্যাকনি, মুড চেঞ্জ, রিডিউসড লিবিডো এন্ড ওয়েট গেইন। যদি মোস্ট কমন বলা হয় তাহলে ইরেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং। হ্যাঁ, প্রোজেস্টেরন অনলি, বাকিগুলো অ্যাডভার্স ইফেক্ট, বাট মোস্ট কমন হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং। সো দিস অল অ্যাবাউট টুডে ডিসকাশন। একটু লেন্দি ক্লাস হয়ে গেছে মনে হয়। আপনি কি আছেন? জি আছি স্যার। আচ্ছা, কোনো কোশ্চেন কি, মানে কোয়েরি আছে আসলে? আহ, মানে কোশ্চেন ইয়েতে সলভ ক্লাসে ডিটেলস না পড়ালে তো আসলে বোঝানো একটু কঠিন। তারপরে যদি কোনো কোয়েরি থাকে বলতে পারেন, যে কোনো টপিকস অথবা কোনো কিছু ব্যাপারে যেগুলো পড়ালাম কিংবা। আপাতত নেই। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। ক্লাসটা হয়তো বা আপনাদের রেকর্ডেড থাকবে। যারা পরবর্তী দেখতে চান দেখতে পারবেন, অথবা যদি এই রিলেটেড কোনো কোয়েরি থাকে আমাদেরকে জানাতে পারবেন, তাহলে আমরা ইনশাল্লাহ এটা হোয়াটসঅ্যাপ গ্রুপস এর মাধ্যমে কারেকশন করার চেষ্টা করব। আর আবারও বলতেছি, লাস্ট সময়ে জাস্ট দুটো জিনিস করবেন। একটা হচ্ছে কি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো বারবার পড়বেন, বারবার পরীক্ষা দিবেন, এবং যে কোশ্চেন গুলো, টপিকস গুলো বারবার পরীক্ষা আসছে সেগুলো বেশি করে পড়বেন। বিশেষ করে ফার্মার ক্ষেত্রে আমাদের কোশ্চেনের যে টপিক, সেগুলো কিন্তু সিলেক্টেড কিছু টপিকস থাকে, এবং সেই সিলেক্টেড টপিকস থেকে কোশ্চেনের স্ট্রিম গুলো চেঞ্জ করে দেয় অনেক ক্ষেত্রে, কিন্তু টপিকস সেম থাকে। আপনারা যদি সেই টপিকস গুলো বারবার পড়ে যান, দেখা যাবে যে কোশ্চেন কমন আসার অনেকখানি পসিবিলিটি থাকে। সো সবার জন্য শুভকামনা রইলো। আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম। আসসালাম।